আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নতুন একটা সিরিজ শুরু করতে চাচ্ছি, সেটা হচ্ছে দ্য ডেইলি স্টার এর সাপ্তাহিক একটা অ্যানালিসিস, যেটা বিসিএস কারেন্ট অ্যাফেয়ার্স বলবো আমরা। কারণ কারেন্ট, সবচেয়ে বেশি কারেন্ট কি বলেন তো? সেটা হচ্ছে পত্রিকার নিউজ। যদি আমরা একদম লেটেস্ট টাটকা খবর যদি পড়তে পারি, তাহলে সেটাই হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। এটা যে কোনো বই এর থেকে সবচেয়ে বেশি কার্যকর উপায় হবে কারেন্ট অ্যাফেয়ার্স জানার ক্ষেত্রে, সেটা হচ্ছে পত্রিকাটা পড়া। তো আমি জানি যারা স্টুডেন্ট তারা দেখা যায় যে সারাদিন বইপত্র সলভ করতে করতেই সময় চলে যায়, পত্রিকাটা হয়তো পড়া হয় না। কিন্তু যদিও আমরা সবাই বুঝি যে আমাদের পত্রিকা পড়ার কতটা প্রয়োজন আছে। দুটো পত্রিকা আমরা সবচেয়ে বেশি জানি, যে সবচেয়ে বেশি সর্বজন বিদিত, যেটা যে সবাই পড়ে এবং সবার কাছে গ্রহণযোগ্য দুটো পত্রিকা হচ্ছে বাংলাদেশের, সেটা হচ্ছে কি দ্য ডেইলি স্টার এবং প্রথম আলো। তো প্রথম আলো যেহেতু বাংলাতে এবং আমাদের মাতৃভাষা বাংলা, আমাদের সেটা পড়তে আমার মনে হয় যে অতটা কঠিন লাগে না। কিন্তু ডেইলি স্টারটা ইংরেজিতে হওয়াতে এবং অনেক কঠিন ভোক্যাবুলারি থাকাতে আমাদের অনেকেই হয়তো পড়া হয়ে ওঠে না, কারণ অনেক সময় নষ্ট হয়। তো আমি স্টুডেন্টদের কথা চিন্তা করে যেটা ভেবেছি যে দ্য ডেইলি স্টার এর প্রতিদিনের যে খবরটা আসে এবং আমাদের বিসিএস রিটেন সিলেবাস, লিখিত এর যে সিলেবাস, সেই অনুযায়ী, যদিও প্রিলিতেও কাজে দিবে, কারণ প্রিলিতেও সিলেবাসটা কভার হয়ে যায়, কিন্তু মূলত আমাদের লিখিত পরীক্ষায় ফোকাস। তো লিখিত পরীক্ষার যে সিলেবাস, সেই অনুযায়ী যেসব আর্টিকেলগুলো আসে ডেইলি স্টারে, সেই ডেইলি স্টারের আর্টিকেলগুলো নিয়ে আমি সাপ্তাহিক একটা ক্লাস রাখতে চাচ্ছি আপনাদের জন্য, যে কারেন্ট অ্যাফেয়ার্স, বিশেষ কারেন্ট অ্যাফেয়ার্স বলবো আমরা, এবং নিউজ পেপার অ্যানালিসিসও বলতে পারেন। আমি সামারাইজ করে বলে দিব যে কোন আর্টিকেলে কি এসেছে, এবং আপনারা যেন পড়তে আপনারা যেন একটু সাহস পান। কারণ নিজে থেকে আর্টিকেলগুলো পড়তে হবে, এই পুরো আর্টিকেল পড়ার কিন্তু বিকল্প নেই। কিন্তু আমি যদি একটা আইডিয়া দিয়ে দিই যে এই বিষয়ে এই বলা আছে, ভোক্যাবুলারিগুলো যদি বলে দিই মুখে মুখে, আপনাদের কিন্তু সেটা পড়তে আপনারা সাহস পাবেন, অনেকটাই ইজি হয়ে যাবে। সো এইটাই উদ্দেশ্য। এবং আমি পুরো পেপারের কিন্তু পিডিএফটাও দিয়ে দিব, যেন আপনারা পুরোটা পড়তে পারেন। ক্লাস পিডিএফও থাকবে এবং পেপারের পিডিএফও থাকবে, যেন আপনাদের আবার পেপার ঘাটাঘাটি করতে না হয়। সো আশা করি ভালো লাগবে, অনেক হেল্পফুল হবে। তো আপনারা কমেন্ট সেকশনে জানাবেন যে এই সিরিজটা এইভাবে ক্লাস কি কন্টিনিউ করবো কিনা। আপনাদের মতামতের ভিত্তিতে আমি এটা প্রতি সপ্তাহে কন্টিনিউ করব। ঠিক আছে, আর দেরি না করে আমরা প্রথম ক্লাসে ঢুকে যাই। লেটস স্টার্ট। আমরা প্রথম স্লাইডে চলে যাই। একদম প্রথম আর্টিকেলটা হচ্ছে 10 মার্চ। এই যে দেখেন, প্রত্যেক স্লাইডে নিচে আপনারা ডেট পেয়ে যাবেন, কোন ডেটের হচ্ছে খবর। 10 মার্চের খবরে এসেছে এটা। A very unequal society looms. This may happen in 10 years despite economic strides, says Professor Rehman Sobhan. যারা রেহমান সোবহানকে চেনেন না, যে প্রফেসর রেহমান সোবহান অনেক নাম করা একজন, আমাদের জাতীয় ক্ষেত্রে অনেক বড় একজন ব্যক্তিত্ব। ঠিক আছে, এনার অনেক বই আছে, আমরা রেফারেন্স দিতে হয় রিটেন পরীক্ষায়, ওনার নাম দিয়ে রেফারেন্স দিতে হয়। তো চিনে রাখেন। এবং আমরা এখন দেখব উনি কি লিখেছেন। উনি বলছেন, দিস মে হ্যাপেন in 10 years despite economic strides. এটা কি? এ ভেরি আনইকুয়াল সোসাইটি লুমস। খুবই অসাম্য একটি সোসাইটি, মানে একটি সমাজ মানে সামনে উদ্ভব হবে। লুমস মানে কি? উদ্ভব হওয়া। ঠিক আছে, মানে জিনিসটা হওয়া। ধরেন যখন কোনো বিপদ আসে তখন সেটাকে আমরা বলি লুমস, মানে সামনে দেখা যাচ্ছে একটা বিপদ আসছে। আচ্ছা, তাহলে উনি বলছেন যে যদিও ইকোনমিক স্ট্রাইডস হয়েছে, অনেক উন্নতি হয়েছে অর্থনৈতিক দিক থেকে। এই যে স্ট্রাইডস মানে কি? অনেক উন্নয়ন হয়েছে অর্থনৈতিক। 10 বছরে যদিও এই অসাম্য একটা সমাজ আমরা দেখতে পাচ্ছি, যে 10 বছরের মধ্যেই অসাম্য একটা সমাজ সামনে চলে আসবে। তাহলে সামারাইজ করেছি আমরা সামারিটা দেখি উনি কি বলেছেন। এমিনেন্ট ইকোনমিস্ট প্রফেসর রেহমান সোবহান expressed concerns about the increasing inequality in Bangladesh over the next decade despite potential economic diversification and growth
during a conversation marking the launch of his autobiography Untranquil Recollections। তাহলে ওনার একটা অটোবায়োগ্রাফি বের হয়েছে, ঠিক আছে, আত্মজীবনী, নাম হচ্ছে Untranquil Recollections। রিকালেকশনস মানে কি? স্মৃতিচারণা। আনট্র্যাঙ্কুইল মানে, ট্র্যাঙ্কুইল মানে শান্ত, আনট্র্যাঙ্কুইল মানে অশান্ত। সো ইংরেজি নামটা আমরা জেনে রাখি, আনট্র্যাঙ্কুইল রিকালেকশনস। এই অটোবায়োগ্রাফি লঞ্চের প্রোগ্রামে উনি বলেছেন যে এই যে রেহমান সোবহান এমিনেন্ট ইকোনমিস্ট, উনি একজন অনেক কি, এমিনেন্ট মানে কি? এমিনেন্ট মানে খুবই প্রথিতযশা, খুবই নামি দামি বিখ্যাত ইকোনমিস্ট, অর্থনীতিবিদ, ঠিক আছে। প্রফেসর রেহমান সোবহান এক্সপ্রেসড কনসার্নস, তার কনসার্নগুলো অর্থাৎ তার যত উদ্বেগ আছে সেগুলো প্রকাশ করলেন যে ইনক্রিজিং ইনইকুয়ালিটি, ক্রমবর্ধমান অসমতা যে নেক্সট ডেকেড, সামনে 10 বছরে আসছে, ডেসপাইট পোটেনশিয়াল, যদিও পোটেনশিয়াল ডাইভার্সিফিকেশন, ইকোনমিক অর্থনৈতিক যদিও ডাইভার্সিফিকেশন হয়েছে এবং গ্রোথ হয়েছে, উন্নয়ন হয়েছে, গ্রোথ, ঠিক আছে, কিন্তু উনি বলছেন, উনি আশঙ্কা করছেন যে একটা অর্থনৈতিক অসমতা সামনে 10 বছরেই দেখা দিবে। দ্য ইভেন্ট ওয়াজ হেল্ড অ্যাট দি অফিস অফ ইউনিভার্সিটি প্রেস লিমিটেড। তাহলে এই ইভেন্টটা হয়েছে কোথায়? ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের অফিসের, ওই যে ইউপিএল যেটাকে আমরা বলি, অনেক নাম করা প্রকাশনা আর কি। তো ওই ইউনিভার্সিটি প্রেস লিমিটেড বের করেছে ওনার বই যে আনট্র্যাঙ্কুইল রিকালেকশনস। তাহলে এই ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের অফিসে উনি এই কথাটা, এই ইভেন্টটা হয় এবং প্রফেসর সোবহান ডিসকাসড his life stories, upbringing, education and engagement in public policy, emphasizing his development of socialist democratic values during education in London and subsequent work in East Pakistan। তাহলে এই ইভেন্টে উনি ওনার এডুকেশন মানে বেড়ে ওঠা, আপব্রিঙ্গিং, হ্যাঁ, ওনার বেড়ে ওঠা, ওনার শিক্ষা জীবন, তারপরে ওনার এঙ্গেজমেন্ট ইন পাবলিক পলিসি। তাহলে কি, এই যে পাবলিক পলিসিতে নীতি নির্ধারণের ক্ষেত্রে ওনার যেই এঙ্গেজমেন্ট হওয়া, ওনার যেই ইনভলভ হওয়াটা, সেটা উনি আলোচনা করেছেন। এমফাসাইজিং হিজ ডেভেলপমেন্ট অফ সোশ্যাল ডেমোক্রেটিক ভ্যালুস, তার মূল্যবোধ ছিল হচ্ছে এই যে সমাজতান্ত্রিক, ডেমোক্রেটিক, গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক এবং গণতান্ত্রিক, এই মূল্যবোধ তার ছিল যখন সে লন্ডনে পড়াশোনা করেছে এবং তারপরে ইস্ট পাকিস্তান, পূর্ব পাকিস্তানে যখন তিনি কাজ করতে আসেন, তখনকার কথাগুলো উনি এখানে ডিসকাস করেছেন, আলোচনা করেছেন। হি ক্রিটিসাইজ দি কারেন্ট পলিটিক্যাল ক্লাইমেট, ল্যামেন্টিং দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ পলিটিক্যাল ডিবেট অ্যান্ড পলিসি মেকার্স শ্যালো অ্যাপ্রোচ টু পাবলিক ইন্টারেস্ট ইস্যুস। তাহলে উনি ক্রিটিসাইজ করলেন কি, কারেন্ট পলিটিক্যাল ক্লাইমেট, এখনকার রাজনৈতিক যেই আবহাওয়া বা জলবায়ু, ক্লাইমেট বলতে এখানে কি বোঝাচ্ছে? এখনকার পরিবেশটা বোঝাচ্ছে, আসলেই আবহাওয়া না, এখানে পলিটিক্যাল ক্লাইমেট, এখানে ক্লাইমেটটা একটা মেটাফরিক ইউজ হয়েছে, এখানে বোঝাচ্ছে যে পরিবেশটা কীরকম, রাজনৈতিক পরিবেশটা এখন উনি পছন্দ করছেন না, ক্রিটিসাইজ করেছেন, ঠিক আছে। ল্যামেন্টিং দ্য ডিসঅ্যাপিয়ারেন্স, ল্যামেন্ট মানে কি? ল্যামেন্ট মানে অনুশোচনা করা, আক্ষেপ করা। তাহলে ডিসঅ্যাপিয়ারেন্স অফ পলিটিক্যাল ডিবেট হচ্ছে আগে রাজনৈতিক তর্ক বিতর্ক হতো, সেটা হারিয়ে গেছে, ডিসঅ্যাপিয়ারেন্স, তো সেটা সে ল্যামেন্ট করছে, আক্ষেপ করছেন এবং বলছেন পলিসি মেকার্স শ্যালো অ্যাপ্রোচ, যারা নীতি নির্ধারক আছে তাদের একটা অগভীর, শ্যালো মানে কি? অগভীর একটা অ্যাপ্রোচ আছে পাবলিক ইন্টারেস্ট ইস্যুস, যত জনগণ পাবলিক ইন্টারেস্ট আমরা কি বুঝাই, যেগুলো হচ্ছে জনসাধারণের স্বার্থ, জনস্বার্থ, সে জনস্বার্থের যে ইস্যুগুলো আছে সেগুলো উপেক্ষা করে, শ্যালো অ্যাপ্রোচ নেয় হচ্ছে পলিসি মেকাররা, এটা উনি বলছেন। প্রফেসর সোবহান অ্যাডভাইসড পলিসি মেকার্স টু সিক অ্যাডভাইস ফ্রম ডাইভার্স সোর্সেস ইনক্লুডিং ক্রিটিক্স টু ইমপ্রুভ পলিসি মেকিং প্রসেসেস। তারা নীতি নির্ধারণের উন্নয়নের জন্য উনি বলেছেন যে যারা নীতি নির্ধারক আছে তাদেরকে কি করতে হবে, বিভিন্ন ডাইভার্স সোর্স, বিচিত্র উৎস থেকে এবং ক্রিটিক্সদের থেকে অর্থাৎ সমালোচকদের থেকে অ্যাডভাইস নিতে হবে, উপদেশ নিতে হবে, তাহলে পলিসি মেকিং প্রসেসটা অনেক ভালো হবে। হি হাইলাইটেড দ্য ইম্পর্টেন্স অফ কনসাল্টিং এক্সপার্টস অ্যান্ড একাডেমিক্স, এ প্র্যাকটিস হি অবজার্ভ ডিউরিং দ্য প্রি ইন্ডিপেন্ডেন্স এরা।
তাহলে বলছে যে স্বাধীনতার আগে প্রি ইন্ডিপেন্ডেন্স এরা, স্বাধীনতার আগের যুগে কি হতো, এই প্র্যাকটিসটা হতো যে এক্সপার্টদেরকে কনসাল্ট করা এবং অ্যাকাডেমিক্স মানে কি বলেন তো, যারা হচ্ছে ওই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা, তাদেরকে কনসাল্ট করার একটা ছিল, প্র্যাকটিস ছিল প্রি ইন্ডিপেন্ডেন্স এরা, অর্থাৎ স্বাধীনতার পূর্বে। তো এই প্র্যাকটিসটা উনি বলছেন যে এটা জরুরি, ইম্পর্টেন্সটাকে উনি হাইলাইট করেছেন। However, he noted a deficiency in consulting experts in today's Bangladesh. That conversation was moderated by economist আক্তার মাহমুদ। তাহলে ইকোনমিস্ট অর্থনীতিবিদ আক্তার মাহমুদ এই কনভারসেশনটা করেন, মডারেট করেন, এবং উনি বলেছেন যে বাংলাদেশে এই এক্সপার্টদেরকে কনসাল্ট করা আর হচ্ছে না, এটার একটা ডেফিসিয়েন্সি আছে, বা ডেফিসিয়েন্সি মানে কি, একটা অভাব আছে। তো এইটাই এই আর্টিকেল ব্যাপারে এই সামারিটা আমরা দেখলাম। ঠিক আছে, আশা করি আমি বোঝাতে পেরেছি। এভাবে আমরা প্রত্যেকটা আর্টিকেলের সামারি দেখব। আচ্ছা, এখন আমরা দেখব ইনডমিটেবল মার্চ, বা ইনডমিটেবল মানে কি, অদম্য মার্চ। মার্চ মাসে স্বাধীনতার সময় কি হচ্ছিল, 1971-এ আমাদের যে স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধের সময় কি হচ্ছিল, তো ডেইলি স্টারে শেষ পেজে সবসময় থাকে এরকম আজকের দিনে আমাদের মুক্তিযুদ্ধ। তো সেটা আমরা এখন দেখব যে এই দিনে কি হয়েছিল। মুজিব অ্যাপিলস টু প্রিভেন্ট জেনোসাইড। তাহলে মুজিব অ্যাপিলস টু প্রিভেন্ট জেনোসাইড, মুজিব কি করে, গণহত্যা রোধে আহ্বান দেয়। ঠিক আছে, যে গণহত্যা যেন বন্ধ করা হয়, এই বিষয়ে মুজিব আহ্বান দেয়। তাহলে সামারি কি আমরা দেখি, মুজিবস প্লি টু ইউএন চিফ ফর অ্যাকশন এগেইনস্ট জেনোসাইড থ্রেট। তাহলে ইউএন চিফকে মুজিব হচ্ছে আহ্বান জানাচ্ছে কিসের জন্য, জেনোসাইডের এগেনস্টে তোমরা অ্যাকশন নাও। On March 10, 1971, Sheikh Mujibur Rahman urged UN Secretary General U Thant to intervene and prevent the looming threat of genocide in East Pakistan, stressing the responsibility to protect the human rights of Bengali population. Referring to the withdrawal of UN employees from East Pakistan, Mujib warned that neglecting this duty would constitute a blatant violation of the UN হিউম্যান রাইটস ম্যান্ডেট। তাহলে 10 তারিখে 10 মার্চ 1971, আমরা এখন 10 তারিখের নিউজে আছি। তো শেখ মুজিবুর রহমান কি করলেন, তখনকার ইউএন সেক্রেটারি জেনারেল কে ছিলেন, ইউ থান্ট, এটা আমরা জানি। এই ইউএন সেক্রেটারি জেনারেল ইউ থান্টকে উনি আহ্বান জানান যে তুমি ইন্টারভিন করো। ইন্টারভিন মানে কি, হস্তক্ষেপ করো। জাতিসংঘের হস্তক্ষেপটা কামনা করছে শেখ মুজিব, এবং উনি বলছে যে ইস্ট পাকিস্তানে, পূর্ব পাকিস্তানে যে গণহত্যা হচ্ছে, এই গণহত্যাটা তোমরা থামাও, এবং বলছে তোমাদের একটা রেসপন্সিবিলিটি আছে, তোমাদের হিউম্যান রাইটস, বেঙ্গালি পপুলেশন, বাঙালি জাতির, বাঙালি যে জনসংখ্যা, সেটার উপরে, এই জনসংখ্যার উপরে তোমাদের যে হিউম্যান রাইটস আছে, ঠিক আছে, আমাদের যে হিউম্যান রাইটস, মানবাধিকার, তো বলছে তোমাদের মানবাধিকার রক্ষা করতে তোমাদের একটা রেসপন্সিবিলিটি আছে, তোমাদের একটা দায়িত্বভার আছে, এবং এটা মনে করিয়ে দিচ্ছে শেখ মুজিব। এবং বলছে রেফারিং টু দ্য ইউএন উইথড্রয়াল অফ দ্য ইউএন এমপ্লয়িজ ফ্রম ইস্ট পাকিস্তান, ইস্ট পাকিস্তান থেকে জাতিসংঘের এমপ্লয়ীদেরকে উইথড্র করে নেওয়া হয়েছে, মানে আবার তুলে নেওয়া হয়েছে। তো এইটা বলছে, ওয়ার্নিং দিয়েছে শেখ মুজিব যে তোমরা তোমাদের ডিউটি নেগলেক্ট করছো, তোমরা তোমাদের দায়িত্বটা তোমরা কিন্তু অবহেলা করছো, এবং এইটা জাতিসংঘের যেই মানবাধিকারের যে ম্যান্ডেট আছে সেটার একদম ভায়োলেশন হয়। অর্থাৎ কি, এটা ভায়োলেশন মানে কি বলেন তো, বিঘ্ন ঘটানো, বিচ্যুতি ঘটে, ব্লেটেন্ট একটা ওয়ার্ড পেলাম আমরা, সেটা হচ্ছে একদম নির্লজ্জ, একদম ওপেন, সেটাকে বলবো আমরা ব্লেটেন্ট। তো এটা একদম সরাসরি হিউম্যান রাইটস ম্যান্ডেটের বিরুদ্ধে চলে যায়। তো এটাই আর কি বলছেন উনি। মুজিবস এফোর্ট ফর পলিটিক্যাল সেটেলমেন্ট। তাহলে এখন আমরা দেখি যে মুজিবস পলিটিক্যাল সেটেলমেন্টের জন্য, রাজনৈতিক একটা সেটেলমেন্ট এর জন্য কি করছিলেন।
American Consul General Archer K. Blood recounts a message from Mujib on the same day expressing relief at Yahya Khan's visit to Dhaka for discussions. Mujib sought to negotiate a political settlement with Yahya aiming to avert bloodshed, fulfill Bengali aspirations and maintain a connection with Pakistan. Blood conveyed Mujib's preference for a peaceful political solution over military confrontation to US authorities, indicating Mujib's eagerness for American support in advocating a political resolution. তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম যে তখন হচ্ছে আমাদের জেনারেল আমেরিকান কনসুল জেনারেল ছিল হচ্ছে আর্চার কে ব্লাড এবং উনি একটা মেসেজ পেয়েছেন মুজিব থেকে যে ইয়াহিয়াস ভিজিট টু ঢাকা ফর ডিসকাশন এর জন্য উনি খুব রিলিফ মুক্তি পেয়েছেন এরকম একটা এক্সপ্রেস করেছেন। মুজিব সট টু নেগোশিয়েট এ পলিটিক্যাল সেটেলমেন্ট উইথ ইয়াহিয়া, তাহলে পলিটিক্যাল সেটেলমেন্ট করতে চেয়েছে মুজিব ইয়াহিয়ার সাথে, এইমিং টু অ্যাভয়েড ব্লাডশেড, রক্তক্ষরণ, ঠিক আছে, রক্তপাত যেন না হয়, রক্তপাত প্রতিরোধ করতে মুজিব কিন্তু চেয়েছিল, ঠিক আছে, বাঙালি অ্যাসপিরেশন ফুলফিল করতে, বাঙালির যত আশা আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে মুজিব চেয়েছিলেন যে পাকিস্তানের সাথে একটা কানেকশন থাকুক এবং ইয়াহিয়ার সাথে একটা রাজনৈতিক সেটেলমেন্টে আসতে চেয়েছিলেন। ব্লাড কনভেড মুজিবস প্রেফারেন্স টু ফর এ পিসফুল পলিটিক্যাল সলিউশন ওভার মিলিটারি কনফ্রন্টেশনস টু ইউএস অথরিটি। তাহলে এই যে ব্লাড মশাই, এই ব্লাড মহোদয় আর্চার কে ব্লাড, ওনার নামই হচ্ছে ব্লাড, বুঝেন এবার, হ্যাঁ, আর্চার কে ব্লাড, এই ব্লাড হচ্ছে বলেছিলেন যে মুজিবের প্রেফারেন্স ফর এ পিসফুল, একটা যেন শান্তিপূর্ণ যেন রাজনৈতিক সমাধান হয়, এই মিলিটারি কনফ্রন্টেশনের বিপরীতে যেন মিলিটারি কনফ্রন্টেশন না হয়, ঠিক আছে, সেটার ইউএস অথরিটিকে কিন্তু মুজিব এটা বলেছিলেন, ইন্ডিকেটিং মুজিবস ইগারনেস ফর আমেরিকান সাপোর্ট ইন অ্যাডভোকেটিং এ পলিটিক্যাল রেজলিউশন। তাহলে মুজিব কিন্তু আমেরিকান সাপোর্ট চেয়েছিলেন যে আমাদেরকে একটা রাজনৈতিক সলিউশনে পৌঁছাতে সাহায্য করো যেন রক্তপাত না হয়, মিলিটারি কনফ্রন্টেশন, ঠিক আছে, সেনাবাহিনী নিয়ে যেন সংঘাতটা যেন, কনফ্রন্টেশন মানে কি, সংঘাত যেন না হয়। সাপোর্ট ফ্রম ওয়েস্ট পাকিস্তানি লিডার্স ফর মুজিবস ডিমান্ডস, তাহলে পশ্চিম পাকিস্তানি নেতাদের থেকেও মুজিবের যে ডিমান্ড সেটার জন্য সাপোর্ট এসেছিল। অ্যাট এ মিটিং অর্গানাইজড বাই নওয়াবজাদা Nasrullah Khan in Lahore on March 10, 1971, leaders from West Pakistan endorsed Sheikh Mujib's 4-point demand and called for the immediate convening of National Assembly session. তাহলে এখানে আমরা দেখলাম যে নওয়াবজাদা নাসরুল্লাহ খান লাহোরে উনি হচ্ছে এবং অন্যান্য লিডারের সাথে এই শেখ মুজিবের 4 দফা 4-point ডিমান্ড হচ্ছে সাপোর্ট করেছেন, এন্ডোর্স মানে কি সাপোর্ট করেছিলেন এবং বলেছে কল ফর ইমিডিয়েট কনভিনিং অফ ন্যাশনাল অ্যাসেম্বলি সেশন যেন হয়, অর্থাৎ গণপরিষদ, এই যে ন্যাশনাল জাতীয় পরিষদে যেন একটা সেশন অধিবেশন যেন হয়, এটা ওনারা আহ্বান করেছিল। দিস সাপোর্ট ফ্রম ওয়েস্ট পাকিস্তানি লিডার্স মার্কড এ স্ট্র্যাটেজিক শিফট as smaller parties began aligning with the Awami League, leaving Bhutto's People's Party politically isolated by mid-March in 1971. তাহলে এই ওয়েস্ট পাকিস্তানি লিডারদের থেকে যেই সাপোর্টটা এসেছিল এটা একটা স্ট্র্যাটেজিক শিফট, এটা একটা কৌশলগত একটা বড় একটা পরিবর্তন। কেন? কারণ এই যে স্মলার পার্টিস, আস্তে আস্তে ছোট যত দল আছে, পার্টিগুলো আছে, ওগুলো আওয়ামী লীগের সাথে অ্যালাইন হয়ে যাচ্ছিল এবং ভুট্টোর যে পিপল পার্টি ছিল সেটা আস্তে আস্তে তারা ত্যাগ করছিল। তো এটা একটা দেখলাম। ইনফ্রাস্ট্রাকচার নিডেড টু ইউটিলাইজ মাতারবাড়ি পোর্ট। এখন আমরা চলে এসেছি 11 মার্চে 2024 এটা প্রকাশ পেয়েছে। 11 মার্চের খবর আমরা এখন দেখব। ইনফ্রাস্ট্রাকচার নিডেড টু ইউটিলাইজ মাতারবাড়ি পোর্ট সেজ জাপানিজ অ্যাম্বাসেডর। তাহলে জাপানিজ অ্যাম্বাসেডর বলছে যে ইনফ্রাস্ট্রাকচার নিডেড মাতারবাড়ি পোর্টের অবকাঠামো, ইনফ্রাস্ট্রাকচার মানে কি অবকাঠামো, মাতারবাড়ি পোর্ট
বন্দরকে কাজে লাগাতে হলে, ইউটিলাইজ করতে হলে আমাদের কি দরকার? অবকাঠামো দরকার। জাপানিজ অ্যাম্বাসেডর, এই যে নাম হচ্ছে ইওয়ামা কিমিনোরি। ইওয়ামা কিমিনোরি, Japanese ambassador to Bangladesh Iwama Kiminori advocated for cooperation among Japan, Bangladesh and India to fully exploit the potential of Bangladesh's Matarbari deep sea port for regional prosperity. তাহলে এই যে বাংলাদেশের অ্যাম্বাসেডর, জাপানের অ্যাম্বাসেডর বাংলাদেশে নাম হচ্ছে ইওয়ামা কিমিনোরি, উনি অ্যাডভোকেট করছেন যে কোঅপারেশন, সহযোগিতা জাপান, বাংলাদেশ এবং ইন্ডিয়া এই তিনটা দেশের মধ্যে আমাদের পারস্পরিক সহযোগিতা দরকার। কিসের জন্য? টু ফুললি এক্সপ্লয়েট দি পোটেনশিয়াল, বাংলাদেশের যে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর যে আছে, ঠিক আছে, আঞ্চলিক উন্নয়নের জন্য এবং পুরোপুরি এই গভীর সমুদ্র বন্দরের সুবিধা ভোগ করার জন্য এই তিনটা দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতাটা প্রয়োজন। অ্যাডভোকেটেড জাপান, বাংলাদেশ এবং ইন্ডিয়া এই তিনটা দেশের মধ্যে কোঅপারেশনটা প্রয়োজন। জাপান ইজ অ্যাক্টিভলি সাপোর্টিং দি ডেভেলপমেন্ট অফ দি পোর্ট এক্সপেক্টেড টু বি কমপ্লিটেড ইন 2027, but its success depends on establishing infrastructure connections to India's northeast, West Bengal, Nepal, Bhutan and creating industries. তাহলে 2027 নাগাদ এই পোর্টটা তৈরি হয়ে যাবে, মাতারবাড়ি যে গভীর সমুদ্র বন্দর আছে এটা তৈরি হবে, এবং কিন্তু এর যে সাকসেস, এর সাফল্য ডিপেন্ড করে কিসের উপরে? দেখেন, ইনফ্রাস্ট্রাকচার ইস্টাবলিশের উপরে, অর্থাৎ অবকাঠামো তৈরি করার উপরে। কানেকশনস টু ইন্ডিয়াস নর্থ ইস্ট, ইন্ডিয়ার যে উত্তর পূর্ব এবং ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ, নেপাল, ভুটান এবং ক্রিয়েটিং ইন্ডাস্ট্রিজ। তাহলে ইন্ডিয়ার উত্তর পূর্ব, পশ্চিমবঙ্গ, নেপাল এবং ভুটান এই চার জায়গার সাথে কানেকশন যদি তৈরি করা যায়, অবকাঠামো যদি তৈরি করা যায়, তাহলে এটা সাকসেসফুল হবে। স্পিকিং অ্যাট এ সেমিনার অন মাল্টি-লেয়ার্ড কানেক্টিভিটি ইন দি বে অফ বেঙ্গল organized by the Center for Policy Dialogue (CPD) and the Japanese Embassy, Kiminori emphasized the shifting global economic center and the Bay of Bengal's importance for the region. তাহলে এটা আয়োজন করেছে কে? সেন্টার ফর পলিসি ডায়ালগ, ঠিক আছে, আয়োজন করেছে এই সেমিনার, এবং এটার নামটা ছিল মাল্টি লেয়ার্ড কানেক্টিভিটি ইন দ্য বে অফ বেঙ্গল। তাহলে বঙ্গোপসাগরে মাল্টি লেয়ার্ড কানেক্টিভিটি, সংযোগ, বিভিন্ন স্তরে স্তরে সংযোগ, এরকম একটা টাইটেলে সেমিনার হয়েছে। এবং এখানে এই কিমিনোরি সাহেব এসে বলেছেন যে গ্লোবাল ইকোনমিক সেন্টার এবং বে অফ বেঙ্গলস ইম্পর্টেন্স ফর দ্য রিজিয়ন। উনি এমফাসাইজ করেছেন যে গ্লোবাল ইকোনমিক সেন্টারের উপরে এবং বঙ্গোপসাগরের এই অঞ্চলে যে গুরুত্বটা সেটার উপরে উনি জোর আরোপ করেছেন। হি হাইলাইটেড, এই যে কিমিনোরি মশাই কি করেছেন? হি হাইলাইটেড জাপানস ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এফোর্টস ইন নর্থ ইস্ট ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ অ্যান্ড দি স্ট্র্যাটেজিক এলিভেশন অফ রিলেশনস বিটুইন জাপান অ্যান্ড বাংলাদেশ। উনি কি করেছেন? আরও হাইলাইট করেছেন জাপানের অবকাঠামো, এই যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এফোর্টস, এই যে ইন্ডিয়ার উত্তর পূর্ব যে এলাকা সেইখানে জাপান যে অবকাঠামো তৈরি করছে এবং বাংলাদেশের দ্য স্ট্র্যাটেজিক এলিভেশন অফ রিলেশনস বিটুইন জাপান এবং বাংলাদেশ, এবং জাপান এবং বাংলাদেশের কৌশলগত যেই সম্পর্ক সেটা উন্নয়নের ক্ষেত্রে উনি হাইলাইট করেছেন। ইন্ডিয়ান হাই কমিশনার প্রণয় ভার্মা স্ট্রেস Bangladesh's potential to drive economic development in India's northeast and emphasize the importance of regional stability. তাহলে এখানে কে এসেছিল? ইন্ডিয়ান হাই কমিশনার প্রণয় ভার্মা। উনি স্ট্রেস করলেন যে বাংলাদেশের যে পোটেনশিয়াল আছে, বাংলাদেশের যত সম্ভাবনা আছে ইকোনমিক ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়ার যে উত্তর পূর্ব এলাকা, সেখানে ইন্ডিয়ার অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের যে একটা সম্ভাবনা আছে, ঠিক আছে, এবং আঞ্চলিক যেই স্থিতিশীলতা, স্টেবিলিটির উপরে উনি জোর আরোপ করেছেন। এই প্রণয় ভার্মা আমরা দেখলাম যে ইন্ডিয়ান হাই কমিশনার।
Various stakeholders discussed challenges and opportunities, including the need for automation in ports and the importance of peace for prosperity in the region. তাহলে আরও স্টেকহোল্ডাররা এসেছিল, তারা ডিসকাস করেছে চ্যালেঞ্জেস এবং অপরচুনিটিস, কী কী চ্যালেঞ্জ আছে, কী কী সম্ভাবনাগুলো আছে, ইনক্লুডিং দ্য নিড ফর অটোমেশন ইন পোর্টস অ্যান্ড ইম্পর্টেন্স অফ পিস ফর প্রসপারিটি ইন দ্য রিজিয়ন। এই যে বন্দরগুলোর অটোমেশন, অর্থাৎ অটোমেশন তো আমরা বুঝি, বন্দরে যেন অটোমেশন কাজ করে, অটোমেশনে যেন কাজ করা হয়, এবং প্রসপারিটি ইন দ্য রিজিয়ন, ইম্পর্টেন্স অফ পিস, এই অঞ্চলে উন্নয়নের জন্য শান্তির কতটা প্রয়োজনীয়তা। তো আমরা দেখলাম যে এখানে আমরা কিছু নাম পেলাম। আর্টিকেলগুলো পড়লে আপনার সুবিধা কি, আমরা অনেকগুলো নাম পাবো, যে নামগুলো পরীক্ষাতে যদি আসে, এক হচ্ছে এমসিকিউতে চলে আসতে পারে। ধরেন চলে আসলো ইন্ডিয়ান হাই কমিশনের নাম কি, উত্তর হবে প্রণয় বর্মা। আবার এখানে নাম আসতে পারে হচ্ছে যে সেন্টার ফর পলিসি ডায়ালগ কি করে, আমরা কিন্তু প্রচুর আমরা দেখেছি খবরে, সেন্টার ফর পলিসি ডায়ালগ হচ্ছে একটা খুব আমাদের সুশীল সমাজের যে অংশ, ঠিক আছে, ইন্টারেস্ট গ্রুপ, এগুলো আমাদের সিলেবাসে সরাসরি কিন্তু আছে। তো আমরা এটা জানতে পারলাম সিপিডি যে কাজগুলো করে। তারপরে হচ্ছে এই কিমিনোরি, ইওয়ামা কিমিনোরি, এই নামগুলো জানলাম। রিটেনে সরাসরি কোট করে দিয়ে আসতে পারবেন এবং এমসিকিউতেও কিন্তু চলে আসতে পারে। সো আর্টিকেলগুলো পুরোটা পড়লে এই নামগুলো আপনার মাথায় গেঁথে যাবে। এই কারণে নিউজ পেপার আর্টিকেলের মানে পুরোটা পড়ার কোনো বিকল্প নেই, পুরোটাই আপনার পড়তে হবে। এখন আমরা দেখব ইনডমিটেবল মার্চ, ভুট্টোস আর্জেন্ট অ্যাপিল টু মুজিব। তাহলে মার্চের আমরা জানি যে শেষ পাতায় মুক্তিযুদ্ধ নিয়ে আসে, সেটা আমরা দেখব প্রত্যেক পেপারে যখন আসবে আমরা পড়বো। লাস্টের এই আর্টিকেল যেন মিস না হয়, মুক্তিযুদ্ধ রিলেটেড কোনো কিছু আসলে মিস করবেন না। ভুট্টোস অফার ফর ইমিডিয়েট ডায়ালগ ইন এ টেলিগ্রাম ডেটেড March 11, 1971, Bhutto expressed readiness to travel to Dhaka promptly to negotiate a solution, emphasizing the need to establish a new system devoid of provincial and citizen discrimination. তাহলে ভুট্টো অফার করেছে ইমিডিয়েট ডায়ালগ, একদম তাৎক্ষণিক যেন ডায়ালগ হয় বা সভা আলোচনা। তো একটা টেলিগ্রাম দিয়েছে যে 11 তারিখে, ভুট্টো এক্সপ্রেস করেছে রেডিনেস টু ট্রাভেল টু ঢাকা প্রম্পটলি টু নেগোশিয়েট এ সলিউশন। তো ভুট্টো বলছে টেলিগ্রামে যে আমি রেডি আছি, আমি ঢাকা ট্রাভেল করব, ঢাকাতে আসব এবং নেগোশিয়েট করব, একটা সলিউশন, একটা যেন সমাধান হয় সেটা আমি নেগোশিয়েট করব বা দর কষাকষি করব। emphasizing the need to establish a new system devoid of provincial and citizen discrimination, নতুন একটা সিস্টেমের উপরে উনি জোর আরোপ করেন যে যেটা হবে প্রভিন্সিয়াল, আঞ্চলিক, এবং কি সিটিজেন ডিসক্রিমিনেশন, নাগরিক যেই বৈষম্য, এটা যেন না থাকে, বৈষম্যহীন কোনো একটা নতুন সিস্টেমকে উনি এমফাসাইজ করলেন যে এরকম একটা সিস্টেম আমরা তৈরি করব। তাজউদ্দিন আহমেদ ইকোনমিক কল টু অ্যাকশন, তাহলে তাজউদ্দিন আহমেদ কি বলছে, ইকোনমিক কল টু অ্যাকশন। আওয়ামী লীগ জেনারেল সেক্রেটারি তাজউদ্দিন আহমেদ আর্জ সিটিজেন্স টু থোয়ার্ট vested interest attempts to disrupt the economy of Bangladesh, stressing rigorous discipline among economic actors for the cause of the people's victory. তাহলে আওয়ামী লীগের তখন হচ্ছে জেনারেল সেক্রেটারি ছিলেন হচ্ছে তাজউদ্দিন আহমেদ, উনি জনগণকে, সিটিজেনদেরকে এই যে আর্জ করেন, আহ্বান জানান যে টু থোয়ার্ট মানে কি, বাধা দেওয়া বা রিজেক্ট করা, ভেস্টেড ইন্টারেস্ট অ্যাটেম্পটস টু ডিসরাপ্ট দি ইকোনমি অফ বাংলাদেশ, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার যেই স্বার্থ গোষ্ঠী তাদেরকে যেন রিজেক্ট করে জনগণ, এবং স্ট্রেসিং রিগোরাস ডিসিপ্লিন এবং ইকোনমিক অ্যাক্টরস, বলছে যে রিগোরাস ডিসিপ্লিন, ইকোনমিক অর্থনৈতিক যত অ্যাক্টর আছে তারা যেন জনগণের জয়ের কারণে যেন রিগোরাস ডিসিপ্লিন করে, ঠিক আছে। তো এরকম অর্থনৈতিক মুক্তির একটা উপায় উনি বলছিলেন যে এই যে ইকোনমিক কল টু অ্যাকশন, যে তোমরা অর্থনীতির কথা চিন্তা করে তোমরা যত ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ আছে তাদেরকে তোমরা রিজেক্ট করো। US diplomatic assessment on political
crisis. তাহলে following Mujib's plea for a political solution, the American Consul General suggested a confederation agreement to accommodate the interests of Bhutto, Mujib, Yahya and the army, aiming to preserve Pakistan's unity while addressing grievances. However, the State Department maintained non-involvement, wary of inadvertently endorsing East Pakistan's separation and viewing Yahya's visit to Dhaka as a crucial opportunity to salvage the union. তাহলে following Mujib's plea, মুজিবের যে পলিটিক্যাল সলিউশনের যে একটা আহ্বান ছিল সেটার পরেই আমেরিকান কনসুল জেনারেল ওই যে আমরা দেখেছি ব্লাড সাজেস্ট করেছেন যে এ কনফেডারেশন অ্যারেঞ্জমেন্ট টু অ্যাকোমোডেট দ্য ইন্টারেস্ট অফ ভুট্টো, মুজিব, ওয়াহিয়া অ্যান্ড দি আর্মি, এইমিং টু প্রিজার্ভ পাকিস্তানস ইউনিটি ওয়াইল অ্যাড্রেসিং দ্য গ্রিভান্সেস। বলছে ওদের যত কথা গ্রিভান্সেস মানে হচ্ছে যত আমরা বলি না গ্রিভান্সেস মানে হচ্ছে আমি বোঝাতে পারছি না, এটা হচ্ছে দুঃখ বা জ্বালা যন্ত্রণা বা যত আপনার ধরেন অনিয়মের অভিযোগ যেটাকে বলে সেটা আর কি। তো বলছে তাদের অভিযোগগুলো দেখে অ্যাড্রেস করে একটা অ্যাকোমোডেট দ্য ইন্টারেস্ট অফ হচ্ছে একটা কনফেডারেশন অ্যারেঞ্জমেন্ট করতে বলেছে, যে যেখানে ভুট্টো থাকবে, মুজিব থাকবে, ইয়াহিয়া থাকবে এবং আর্মি, এবং পাকিস্তানের ইউনিটি, পাকিস্তানের একতাটা মাথায় রেখেই যেন এটা করা হয়। However, the State Department maintained non-involvement and wary of inadvertently endorsing East Pakistan's separation and viewing Yahya's visit to Dhaka as a crucial opportunity to salvage the union. তারপরও আমেরিকা কিন্তু চায়নি যে ইস্ট পাকিস্তান, পূর্ব পাকিস্তান যে সেপারেট হয়ে যাচ্ছে, যে আলাদা হতে চাচ্ছে, এটা তারা চায়নি, এটা তারা এন্ডোর্স করতে চায়নি, এটা তারা সাপোর্ট করতে চায়নি। এই কারণে তারা নন ইনভলভমেন্ট থেকেছে। স্টেট ডিপার্টমেন্ট হচ্ছে নিজেরা ইনভলভ হতে চায়নি, এবং ইয়াহিয়া যে ঢাকাতে এসেছে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ পাকিস্তানের একতাটা, ঐক্যটা ধরে রাখার, বাঁচিয়ে রাখার ক্ষেত্রে, অর্থাৎ পূর্ব পাকিস্তান যেন সেপারেট না হয়ে যায়, এটা কিন্তু আমেরিকা চেয়েছিল। দি প্যারাডক্সেস অফ ইউএস এইড ইন গাজা। এখন আমরা দেখব ইউএস এইড ইন গাজা, প্যারাডক্স। আমেরিকার যে এইড মানে কি, আমেরিকার যত হেল্প আছে গাজাতে সেটার যে প্যারাডক্স পাচ্ছি আমরা। প্যারাডক্স মানে কি বলেন তো? একটা বৈপরীত্য, একটা গোলক ধাঁধার মতো, যেটা আসলে সত্য আবার অসত্য, এটাকে আমরা বলি প্যারাডক্স। আচ্ছা, US President Joe Biden's recent State of the Union address and gestures towards Gaza are criticized for containing paradoxes, lacking sincerity and being largely performative. তাহলে জো বাইডেন যে এখন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন যে স্টেট অফ দি ইউনিয়ন অ্যাড্রেস দিয়েছে এবং জেস্টার্স টুয়ার্ডস গাজা, গাজার প্রতি যেসব কার্যকলাপগুলো করছে, তো সেগুলো হচ্ছে ক্রিটিসাইজ করা হচ্ছে, সমালোচনা হচ্ছে, কারণ এগুলো জো বাইডেনের স্টেট অ্যাড্রেস এবং তার যে জেস্টার মানে কি একটা উদ্যোগ, সেগুলো ফুল অফ প্যারাডক্স, যেগুলো পারস্পরিক বৈপরীত্য আছে, গোলক ধাঁধার মতো, এবং কোনো সিনসিয়ারিটি নাই। অর্থাৎ কি সিনসিয়ারিটি মানে কি? আন্তরিকতা নাই, ঠিক আছে, এবং লার্জলি পারফরমেটিভ, একটা পারফর্ম করছে সবাই, মানে দেখানোর জন্য করা আর কি। তো বাইডেন্স এমফাসিস অন সেভিং ইনোসেন্ট লাইভস অ্যান্ড অ্যানাউন্সিং প্ল্যান্স ফর এ নিউ ফ্লোটিং পিয়ার অফ গাজা আর সিন অ্যাজ সুপারফিশিয়াল given the complexities and delays involved in creating such infrastructure. তো বলছে বাইডেন যে বলছে যে সে ইনোসেন্ট লাইফকে সেভ করবে, যত একদম সেভিং ইনোসেন্ট লাইভস, যত ইনোসেন্ট জীবন আছে, এবং অ্যানাউন্সিং প্ল্যানস ফর, এদেরকে বাইডেন বলছে ইনোসেন্ট জীবনকে বাঁচাবে, এবং প্ল্যান করছে কি নিউ ফ্লোটিং পিয়ার অফ, একটা নতুন ভাসমান পিয়ার অফ গাজাতে তৈরি করবে, এই প্ল্যানটা সে অ্যানাউন্স করেছে। তো এটা বলছে যে এটা বলছে সুপারফিশিয়াল, সবাই বলছে সমালোচকরা যে এটা একটা
দেখিয়ে, সুপারফিশিয়াল মানে কি উপরে উপরে দেখানো আর কি, কোনো গভীরতা নাই, এবং কমপ্লেক্সিটিস আছে, এটার মধ্যে অনেক জটিলতা আছে, এবং দেরি, ডিলেজ ইনভলভিং এই ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামো তৈরি করতে যে দেরিটা হচ্ছে, এটাও একটা কি, এটা হচ্ছে একটা দেখানো, শুধুমাত্র নাম কা ওয়াস্তা, এটার মধ্যে ভেতরে কোনো আসলে সিনসিয়ারিটি নেই, আন্তরিকতা নেই। The article argues that international focus on providing humanitarian aid to Gaza rather than stopping the war has allowed atrocities by Israeli forces to continue unchecked, with Palestinians becoming collateral damage. তো এই আর্টিকেলে বলা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ফোকাস হচ্ছে প্রোভাইডিং হিউম্যানিটেরিয়ান এইড টু গাজা, ফোকাসটাই হচ্ছে গাজাতে তুমি হিউম্যানিটেরিয়ান মানবিকতার যে এইড সাহায্য প্রোভাইড করাতেই তোমরা ব্যস্ত, বা এটাতেই এমফাসাইজ করা হচ্ছে, জোর আরোপ করা হচ্ছে, র্যাদার দ্যান স্টপিং দ্য ওয়ার, বলছে বরং যুদ্ধকে থামানোর বদলে খালি সাহায্য পাঠানোতেই ফোকাস করা হচ্ছে। এই কারণে অ্যালাউড দি অ্যাট্রোসিটিস বাই ইসরায়েলি ফোর্সেস টু কন্টিনিউ আনচেকড, এবং এই কারণে কি হয়েছে, ইসরায়েলি যে ফোর্স আছে সেটা, অ্যাট্রোসিটি মানে কি, যত জঘন্য কাজ, অ্যাট্রোসিটি হচ্ছে যুদ্ধের ক্ষেত্রে ব্যবহার করা হয়, অর্থাৎ নির্মমতম বর্বরতা, সেগুলো ইসরায়েলি ফোর্স কন্টিনিউ করে যাচ্ছে, এবং এটা আনচেকড, এটাকে কোনো চেক করা হচ্ছে না, নির্বিঘ্নে তারা ইসরায়েলি ফোর্সেসরা এই কারণে পারছে এই অ্যাট্রোসিটিগুলো করে যেতে, এবং প্যালেস্টিনিয়ানরা হয়ে যাচ্ছে কি কোল্যাটারাল ড্যামেজ, এবং যত নিরপরাধ যত ফিলিস্তিনিরা যারা আছেন তারা হয়ে যাচ্ছে কোল্যাটারাল ড্যামেজ, অর্থাৎ কি একটা আমরা বলি না যে জামানত দিতে হবে, কোল্যাটারাল ড্যামেজ হচ্ছে সেটা, যে বিনা কারণে তারা হচ্ছে ড্যামেজ হচ্ছে, তারা মারা যাচ্ছে, তারা শিকার হচ্ছে। Israel's obstruction of aid entry, including through establishments of barrier and lengthy inspections, has exacerbated the crisis, leading neighboring countries to resort to air transport for aid delivery. তো ইসরায়েলেরা কি করে, ওই ব্যারিয়ার, অনেক বাধা তৈরি করে, এবং লেন্দি ইন্সপেকশন, অনেক দীর্ঘ ইন্সপেকশন, এর কারণে কি হয়, তাদের যত এইড এন্ট্রি, সাহায্য যে আসে, ত্রাণের যে ভেতরের প্রবেশটা, সেটা অনেক বিঘ্নিত হয়, এবং সংকটটা বাড়িয়ে তুলছে, এবং এই কারণে এখন যত নেইবারিং কান্ট্রি আছে, প্রতিবেশী দেশ আছে, তারা কি করে এইড পাঠায় হচ্ছে কিসের মাধ্যমে, এয়ার ট্রান্সপোর্ট, ঠিক আছে, উড়োজাহাজের মাধ্যমে এখন পাঠাতে হচ্ছে তাদের যত ত্রাণ ডেলিভারি আছে। The US recent shift in approach from supporting Israel military to projecting a humanitarian image is criticized as hypocritical, especially considering continued military sales and support for Israeli action. তো আমেরিকার এই কার্যকলাপগুলো, ঠিক আছে, ইসরায়েলকে সাপোর্টও করছে, আবার মিলিটারি সেল অস্ত্র বিক্রি করছে, আবার এদিকে ইসরায়েলের অ্যাকশনগুলোকে সাপোর্টও করছে, আবার এদিকে হিউম্যানিটেরিয়ান একটা মানবাধিকার কর্মী একটা যে ইমেজ নিয়েছে ইউএসএ, এটা একটা বলা হচ্ছে হিপোক্রিটিক্যাল, অর্থাৎ কি একটা ভণ্ড বা প্রতারকের একটা ইমেজ, এটাই বলা হচ্ছে। এখানে দেখেন, আপনারা যেন প্র্যাকটিস করতে পারেন ম্যাপ, আমি কিন্তু আলাদা করে এটা যোগ করে দিয়েছি, যারা লিখিত দিবেন তারা অবশ্যই প্রত্যেকটা এই আর্টিকেলের সাথে সাথে আমি যে ম্যাপটা দিব পিডিএফে পাবেন, দেখে দেখে প্রচুর প্র্যাকটিস করবেন। এখানে পুরো ইসরায়েলে কোথায় আছে গাজা স্ট্রিপ, এই দেখেন গাজা আলাদা করে, ওয়েস্ট ব্যাংক কোথায়, জর্ডান, ইজিপ্ট, সিরিয়া, লেবানন এবং ভূমধ্য সাগর, এই পুরোটা প্র্যাকটিস করবেন। আর এখানে হচ্ছে গাজা স্ট্রিপটা আরও ক্লোজ আছে, এই যে রাফাতে আমরা কথা বলছি, এই যে রাফাতে ছবিটা দেওয়া হয়েছিল, রাফাতে ডেস্টিনেশন দেওয়া হচ্ছে, ত্রাণের যে ডেস্টিনেশন সেটা রাফাতে, সাউদার্ন গাজা, এই যে রাফা, এটা একদম ক্লোজ। যখন এরকম কারেন্ট ইটা আসবে, যখন আপনাকে সলভ করতে বলবে প্রবলেম সলভিং কোয়েশ্চেনে আন্তর্জাতিকে, তো ওই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের এই কোয়েশ্চেনে তখন আপনারা
লিখবেন আর ম্যাপ দিবেন, লিখবেন আর ম্যাপ দিবেন, ঠিক আছে? ইন্টারন্যাশনালে কোনো কোয়েশ্চেনে ম্যাপ ছাড়া অ্যান্সার করে আসবেন না, ঠিক আছে? এটাই আমার স্ট্র্যাটেজি ছিল, প্রত্যেকটা প্রশ্নে আমি ম্যাপ দিয়েছি যেভাবে পেরেছি। The article suggests that the US new stance on Gaza is more driven by strategic objectives than genuine humanitarian concern, serving as a public relations tactic ahead of elections. তো বলছে যে সামনে যেহেতু ইলেকশন, নির্বাচন, এই আমেরিকার এই ট্যাকটিকটা হচ্ছে জাস্ট একটু দেখানোর জন্য, এই যে জেনুইন হিউম্যানিটেরিয়ান কনসার্ন না, এটা আসলে জেনুইন না, মানে প্রকৃত মানবাধিকার যে কনসার্ন, উদ্বেগ, সেটা আসলে না, এটা একটা স্ট্র্যাটেজিক অবজেক্টিভ, একটা কৌশলগত একটা জাস্ট দেখানো যে পাবলিক রিলেশন, এই যে এটাকে কি বলে, হয় পাবলিক রিলেশন মেনটেন করা আর কি, ঠিক আছে? আর কিছুই না। বলছে যে নতুন আমেরিকার নতুন যেই পদক্ষেপগুলো, এগুলো আসলে দেখানোর জন্য, সামনে যেহেতু নির্বাচন, এই দেখানোর জন্যই আমেরিকা এই পদক্ষেপটা নিয়েছে। দ্য ইউএস প্রপোজাল ফর এ টেম্পোরারি পোর্ট অফ গাজা সাবজেক্ট টু ইসরায়েলি কন্ট্রোল অ্যান্ড ইন্সপেকশন। বলছে যে আমেরিকা একটা প্রপোজাল দিয়েছে, প্রস্তাব দিয়েছে যে গাজাতে একটা গাজাতে একটা টেম্পোরারি সাময়িক একটা বন্দর বানাবে, এবং এই বন্দরটা আবার ইসরায়েলি কন্ট্রোলে থাকবে এবং ইসরায়েলি ইন্সপেকশনেই থাকবে। তো এটা বলছে যে আরও বেশি কি করছে, ইসরায়েলি যে ব্লকেডটা আছে, ইসরায়েলি যে একটা অবরোধ, সেটা আরও এন্ট্রেঞ্চ মানে কি, আরও দানা বেঁধে দিচ্ছে, মানে আরও শক্তিশালী করছে। এন্ট্রেঞ্চ মানে একদম ভিতরে ঢুকিয়ে দেওয়া, আরও শক্তিশালী করে জিনিসটা ভেতরে এস্টাবলিশ করা, সেটা হচ্ছে এন্ট্রেঞ্চ। তো বলছে ইসরায়েলের যে অবরোধটা আছে সেটা আসলে আরও শক্তিশালী করছে, এবং আমেরিকার প্রেজেন্সটা পোস্ট ওয়ার, যুদ্ধের পরে এই এলাকাতে আমেরিকা যেন থাকতে পারে, আমেরিকার যে অবস্থানটা আরও শক্তিশালী করছে এই বন্দরটা নির্মাণ হলে এটা হবে। Palestinians express a desire for withdrawal of US forces from the conflict, viewing the US as complicit in efforts to undermine Palestinians' autonomy and end Hamas rule. তো প্যালেস্টিনিয়ানরা কি করছে, ফিলিস্তিনিরা চায় এই যে ডিজায়ার দি উইথড্রয়াল অফ আমেরিকার যেই ফোর্স আছে সেটার উইথড্রয়ালটা চায়, যেন ফেরত যায় আমেরিকা, এটা চায়। এবং আমেরিকাকে তারা কি দেখে, কমপ্লিসিট মানে কি, কমপ্লিসিট মানে একটা সঙ্গী আর কি, অপরাধের সঙ্গী হিসেবেই মনে করে। ফিলিস্তিনি যে স্বায়ত্তশাসন, অটোনমি যেন আরও ক্ষতিগ্রস্ত হয়, আমেরিকাকে এরই অপরাধী মনে করা হয়, ঠিক আছে? এবং হামাসের রুলটা আমেরিকা বন্ধ করতে চায়, তো প্যালেস্টাইনরা চায় আমেরিকা চলে যাক। This article concludes by emphasizing that the solution to the conflict lies with armed actors on the ground rather than diplomats or journalists. তো বলছে যে কনফ্লিক্টটার, এই যে সংঘাতটার যে সলিউশন, সেটা হবে আসলে আর্মড অ্যাক্টরস অন দ্য গ্রাউন্ড, যারা গ্রাউন্ডে মাটিতে, যারা আসলে যারা ফিল্ডে অস্ত্রধারী, তাদের দ্বারাই আসলে সলিউশন হবে। এটা আসলে ডিপ্লোম্যাট, কূটনীতিক বা কোনো সাংবাদিক দিয়ে সলিউশনটা হবে না। তো এই হচ্ছে কথাবার্তা। এই আর্টিকেলগুলো আরও কিন্তু কন্টিনিউ হবে, আমরা এরপর থেকে ফলো আপ করবো। এইগুলো দেখবেন যখন একটা খবর আসে, এই খবরের কিন্তু ফলো আপ আসতেই থাকে, তো আপনারা একবার পড়লে পরবর্তীতে বুঝতে খুব ইজি হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, বিজেপি's publicity stunt for polls, আমরা দেখব বিজেপির পাবলিসিটি স্টান্টস ফর পোলস। ইন্ডিয়ান অপোজিশন পার্টিস স্ল্যাম মুভ টু এনাক্ট কন্ট্রোভার্সিয়াল সিটিজেনশিপ ল। তাহলে ইন্ডিয়ান অপোজিশন পার্টিস কি করে, মুভ টু এনাক্ট দি কন্ট্রোভার্সিয়াল সিটিজেনশিপ ল, যে বিতর্কিত যেই সিটিজেনশিপ লটা আছে সেটা এনাক্ট মানে কি, এটা আইনত কার্যকর করা থেকে এই মুভটা ইন্ডিয়ান যে অপোজিশন পার্টি আছে, যত বিরোধী দল আছে, তারা স্ল্যাম করে, অর্থাৎ কি তারা তীব্র প্রতিবাদ জানায় যে এখন যে নতুন করে নাগরিকত্ব আইনটা চালু করতে চাচ্ছে সরকার, এটা বিতর্কিত, এবং এটা প্রতিবাদ জানায় যত বিরোধী দল আছে।
তো এটা বলছে বিজেপির পাবলিসিটি স্ট্যান্ডস ফর পোলস, সামনে যে নির্বাচন আছে এটা আসলে পাবলিসিটি স্টান্ট, এটা যেন নির্বাচনের সামনে রেখেই ইচ্ছা করে এই নাগরিকত্ব আইনটা আসলে কার্যকর করতে যাচ্ছে বিজেপি। India announced the implementation of Citizenship Amendment Act CAA, sparking reactions from opposition leaders who accused the BJP-led center of using it for political gain ahead of the 2024 Lok Sabha polls. সামনে যে লোকসভা পোল আছে, ঠিক আছে, সামনে যে লোকসভা যেই নির্বাচন আছে 2024-এ, তো এইটা যারা অপোজিশন বিরোধী নেতারা আছে তারা বিজেপিকে অ্যাকিউজ করছে, অপবাদ দিচ্ছে যে তোমরা আসলে রাজনৈতিক একটা যে স্বার্থের কারণে, পলিটিক্যাল গেইনের কারণে তোমরা এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটাকে তোমরা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছ। এখন ইন্ডিয়া যে অ্যানাউন্স করেছে যে এটা এখন ইমপ্লিমেন্ট করবে, তো এটা বলছে যে তোমরা আসলে রাজনৈতিক স্বার্থে, সামনে নির্বাচনকে রাজনৈতিক স্বার্থে, নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক স্বার্থে তোমরা এটা এখন আইনত কার্যকর করতে চাচ্ছ এই CAA। Mamata Banerjee, the West Bengal Chief Minister, vowed to fight against the CAA if it deprives people of their rights, calling it BJP's election publicity. তাহলে মমতা ব্যানার্জি, এই যে পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার, উনি বলছে, উনি হচ্ছে প্রতিজ্ঞা করেছেন যে উনি লড়ে যাবেন যদি এই CAA যদি জনগণকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে। তো বলছে এটা আসলে বিজেপির সামনে নির্বাচনের জন্য একটা পাবলিসিটির স্টান্ট, এটা মানে জনপ্রিয়তা গ্রহণের জন্য, তারা জনপ্রিয়তা লাভের কারণে তারা এটা করেছে। কেরালা চিফ মিনিস্টার Pinarayi Vijayan affirmed that the CAA, which treats Muslim minorities as second-class citizens, will not be implemented in Kerala, denouncing it as communally divisive. তাহলে এই কেরালার যে চিফ মিনিস্টার, ওনার নাম হচ্ছে পিনারাই ভিজায়ান, উনি বলছেন যে এই CAA কিন্তু মুসলিমদেরকে একটা সেকেন্ড ক্লাস নাগরিক হিসেবে গণ্য করে। তো এই কারণে এই কেরালাতে কখনোই এটা ইমপ্লিমেন্ট হতে দিবে না উনি, কারণ এটা কমিউনালি ডিভিসিভ, এটা সাম্প্রদায়িকভাবে এটা খুবই বিভাজন তৈরি করে। কংগ্রেস লিডার Jairam Ramesh criticized the delay in notifying the CAA rules, accusing the Prime Minister of blatant lies and alleging a deliberate attempt to polarize elections, especially in West Bengal and Assam. তাহলে কংগ্রেস লিডার যে জয়রাম রামেশ, উনিও ক্রিটিসাইজ করেছেন যে দেরি হয়েছে, যে ডিলে ইন নোটিফাইং CAA রুলস, CAA যে নিয়মগুলো আছে সেগুলো যে দেরি হয়েছে, এবং প্রাইম মিনিস্টারকে অ্যাকিউজ করছে যে ব্লেটেন্ট লাইস, যে একদম ওপেনলি মিথ্যা কথা বলছে, এবং অ্যালেজিং এ ডেলিবারেট অ্যাটেম্পট টু পোলারাইজ ইলেকশন স্পেশালি ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আসাম। পূর্ব এই যে পশ্চিমবঙ্গে, ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ এবং আসামে ইচ্ছা করে, হ্যাঁ, ইলেকশনের সামনে ইচ্ছা করে মানুষকে পোলারাইজ, মানে কি একদম পোল অ্যাপার্ট, অনেক মানুষকে দূরত্ব তৈরি করার জন্য ইচ্ছা করে প্রাইম মিনিস্টার এই যে মিথ্যা কথা বলছেন, এবং একটা ডেলিবারেট অ্যাটেম্পট, এটা একটা ইচ্ছাকৃত উদ্যোগ যে সবাইকে পোলারাইজ করা, সবার মধ্যে দূরত্ব তৈরি করা, এটা উনি বলছেন যে প্রধানমন্ত্রী এই কাজটা করছেন, বিশেষ করে আসাম এবং পশ্চিমবঙ্গে। এই যে সমাজবাদী পার্টি চিফ Akhilesh Yadav labeled the implementation of CAA rules as BJP's distraction tactic and demanded an explanation for citizens giving up citizenship during BJP's rule. তো এই যে আরেকজন সমাজবাদী পার্টি চিফ অখিলেশ যাদব, উনি বলছেন যে এইটা, এই যে CAA রুল এর ইমপ্লিমেন্টেশন যদি হয়
ঠিক আছে, এটা হচ্ছে বিজেপির ডিস্ট্রাকশন ট্যাকটিক। এটা আসলে বিজেপি অন্যদিকে মনোযোগ সরিয়ে দেওয়ার একটা কৌশল। এবং উনি বলছেন যে সিটিজেনশিপ রুল, বিজেপির যে নিয়ম, এটা হচ্ছে কেন নাগরিকরা তাদের নাগরিকত্ব ত্যাগ করবে, এটার একটা এক্সপ্লেনেশন, ব্যাখ্যা উনি চেয়েছেন যে এটা আসলে কেন হবে। এটা আসলে তো কেউ ইচ্ছা করে করবে না। তো এটাই বলছে যে এটা বিজেপির আসলে একটা কৌশল। আসাদুদ্দিন ওয়াইসি, চিফ অফ অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন, condemned the CAA as divisive and based on Godse's thought, emphasizing that citizenship should not be based on religion or nationality. তো এই যে আরেকজন ব্যক্তি আসাদুদ্দিন ওয়াসি, অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন এর উনি চিফ, উনি বলছেন, কন্ডেমড করেছেন, মানে কি একটা নিন্দা জানিয়েছেন, এই CAA হচ্ছে একটা ডিভিসিভ, মানে খুবই বিভাজনকারী একটা নীতি হবে, এবং এটা গডসেস থট, গডসের যে চিন্তা ভাবনা সেটার থেকে এসেছে। এবং এটা সিটিজেনশিপ কখনোই, উনি জোর দিয়ে বলেছেন যে সিটিজেনশিপ কখনো ধর্ম বা জাতীয়তাবাদের উপরে আসলে নির্ধারণ করা, বেসিস করা ঠিক না। এখন আমরা দেখব আর্টিলারি শেলস। রাশিয়া প্রডিউসিং থ্রাইস মোর দ্যান US, ইউরোপ আইং ইউক্রেন। এখন আমরা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের খুবই গুরুত্বপূর্ণ দুটো পাওয়ার, সেটা হচ্ছে রাশিয়া এবং US, এবং আমরা জানি যে ইউক্রেন যুদ্ধ চলছে এখনও, সেই রিলেটেড আর্টিকেল, এবং আমরা ম্যাপ সহকারে শিখব। ঠিক আছে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের কোনো প্রশ্নই ম্যাপ ছাড়া আমরা কাজ করব না, এবং আপনিও শিখবেন না, প্র্যাকটিস করবেন ম্যাপ সহ প্রত্যেকটা প্রশ্নে। Russia is producing nearly 3 times more artillery munitions than the US and Europe combined, giving them a significant advantage ahead of a potential offensive in Ukraine later in the year. তাহলে বলছে রাশিয়া 3 গুণ বেশি উৎপাদন করছে, কি বলেন তো, আমেরিকা থেকে 3 গুণ বেশি আর্টিলারি মিউনিশন। আর্টিলারি মানে হচ্ছে যুদ্ধের ক্ষেত্রে আর্টিলারি, যে গোলা বারুদ যেগুলো আর কি, সেগুলোকে বলা হয় আর্টিলারি। আর মিউনিশন মানে হচ্ছে অস্ত্র সমাহারকে একসাথে মিউনিশন বলা হয়। তাহলে যুদ্ধাস্ত্র আমরা বলতে পারি শর্টকাটে। তাহলে যুদ্ধাস্ত্র তৈরি করছে 3 গুণ বেশি আমেরিকা থেকে রাশিয়া। তাহলে রাশিয়া 3 গুণ বেশি হচ্ছে তৈরি করছে আমেরিকা থেকে, এবং ইউরোপ কম্বাইন্ড, আমেরিকা ইউরোপ একত্রে যতটুকু না তৈরি করছে, রাশিয়া তার 3 গুণ বেশি তৈরি করছে যুদ্ধাস্ত্র, giving them a significant advantage ahead of the potential offensive in Ukraine later in the year. সামনে যে ইউক্রেনে, এই বছরের সামনে ইউক্রেনে অফেন্সিভ করবে, অর্থাৎ আঘাত যে হানবে, তো তাদের একটা পোটেনশিয়াল অ্যাডভান্টেজ দিচ্ছে রাশিয়ার। তাহলে কি একটা খুব যথেষ্ট একটা অ্যাডভান্টেজ থাকছে রাশিয়াকে, কারণ কি রাশিয়া ইউক্রেনে যে একটা অফেন্সিভ করবে, তাহলে কি রাশিয়ার কাছে বেশি অস্ত্র থাকবে, তো রাশিয়ার একটা অ্যাডভান্টেজ থাকছে। ন্যাটো ইন্টেলিজেন্স এস্টিমেটস সাজেস্ট রাশিয়া প্রডিউসেস অ্যাবাউট এই যে 250,000 artillery munitions per month, totaling around 3 million annually, while the US and Europe collectively can only generate about 1.2 million munitions per year. তাহলে নেটো ইন্টেলিজেন্স কাউন্ট করে দেখেছে যে রাশিয়া প্রতি মাসে 2.5 লক্ষ, হ্যাঁ এই যে 250,000, 2.5 লক্ষ আর্টিলারি মিউনিশন তৈরি করছে, যেটা আলটিমেটলি বছরে 3 মিলিয়ন অর্থাৎ 30 লক্ষ হয়ে যাচ্ছে। আর সেখানে আমেরিকা এবং ইউরোপ একত্রেও পারছে না, একত্রে দেখেন মাত্র 1.2 মিলিয়ন জেনারেট করতে পারছে এক বছরে। আচ্ছা, তাহলে আপনি যখন এটা পড়লেন আপনি কিন্তু নোট করে রাখতে পারবেন এই ডেটাটা, যে নেটো ইন্টেলিজেন্স বলেছে এত এত মিলিয়ন। এই ডেটাটা আপনি যখন তুলে রাখবেন, আপনি যখন পরবর্তীতে এই রিলেটেড কোনো প্রশ্ন আসবে, এই ডেটাটা আপনি ডেইলি স্টার রেফারেন্স দিয়ে আসতে পারবেন। পত্রিকা থেকে কিন্তু সরাসরি আপনি দ্য ডেইলি স্টার রেফারেন্স দিয়ে আসতে পারবেন, এবং এই ডেটাটা আপনি নোট খাতায় তুলে রাখবেন। আমরা জানি যে আমরা ডেটা চার্টের জন্য একটা ডায়েরি মেনটেন করি, তো ওই ডায়েরিতে কিন্তু পত্রিকা থেকে যখন এরকম ডেটা পাবেন তুলে রাখবেন। ঠিক আছে, the US military aimed to produce
1 lakh rounds of artillery per month by the end of 2025, but this goal is now unattainable due to stalled funding of USD 60 billion for Ukraine in Congress. তাহলে আমেরিকার যে মিলিটারি এম করেছিল, লক্ষ্য করেছিল যে 1 লক্ষ রাউন্ড আর্টিলারি পার মান্থ, প্রতি মাসে উৎপাদন করবে। এটা একটা লক্ষ্য ছিল 2025-এর শেষ নাগাদ, এরকম একটা লক্ষ্য তাদের ছিল। বাট দিস গোল ইজ আনএটেবল, কিন্তু এখন এই লক্ষ্যটা অ্যাচিভ করা সম্ভব না। কারণ কি? স্টলড ফান্ডিং। এই যে স্টলড মানে কি? স্টল মানে দেরি করা। 60 বিলিয়ন, এই যে ইউক্রেনের জন্য 60 বিলিয়ন একটা ফান্ডিং ছিল, এটা কংগ্রেসে এই ফান্ডিংটা দেরি হচ্ছে, স্টলড ফান্ডিং। এই ফান্ডিংটা, অর্থায়নটা দেরি হওয়ার কারণে এই গোলটা আর অ্যাচিভ করা সম্ভব না। অফিসিয়ালস এমফাসাইজ দ্য ইম্পর্টেন্স অফ মিউনিশন ইন ডিটারমাইনিং দি আউটকাম অফ দি কনফ্লিক্ট ইন ইউক্রেন, উইথ রাশিয়া কারেন্টলি ফায়ারিং অ্যারাউন্ড 10,000 shells during daily compared to Ukraine's 2,000. তাহলে অফিসিয়াল যারা আছে তারা এমফাসাইজ করছে এই যে ইম্পর্টেন্স অফ মিউনিশনস ইন ডিটারমাইনিং, এই যে অস্ত্র, যুদ্ধাস্ত্রের উপরে খুব গুরুত্ব আরোপ করছে যারা অফিসিয়াল আছে। কেন? কারণ তাহলে এই কনফ্লিক্ট, ইউক্রেনের যে সংঘাতটা, এটার কিন্তু ফলাফলটা নির্ধারণ করে দিবে এই যুদ্ধাস্ত্র উৎপাদনের ক্ষমতার উপরে। কারণ রাশিয়া কি করছে? 10,000 শেল ডেইলি ফায়ার করছে, সেখানে ইউক্রেন করছে মাত্র 2,000। দি শর্টেজ অফ মিউনিশনস পোজেস এ critical challenge for Ukraine's war effort, exacerbated by growing manpower shortages on the front lines. তো বলছে ইউক্রেনের যে একটা যুদ্ধাস্ত্রের যে অভাব, এটাই একটা ইউক্রেনের জয়ের জন্য চ্যালেঞ্জ। ইউক্রেন কিন্তু জিততে পারবে না, যে যুদ্ধের যে এফোর্টটা, এখানে অনেক বড় চ্যালেঞ্জ হচ্ছে এই শর্টেজ অফ মিউনিশন, যুদ্ধাস্ত্র। এবং এটা আরও এক্সাসারবেট মানে কি? আরও বেশি খারাপের দিকে গিয়েছে, এক্সাসারবেট হয়ে গিয়েছে, কারণ ম্যান পাওয়ারও নাই। শর্টেজ অফ ম্যান পাওয়ার অন দ্য ফ্রন্ট লাইন্স, যুদ্ধ যে করতে যাবে, ফ্রন্টে যে যুদ্ধ করবে, ঠিক আছে, সেখানে ম্যান পাওয়ারও নাই, মানুষ নাই যে যুদ্ধ করবে। তাহলে কি ইউক্রেনের যেই ওয়ার এফোর্ট, ইউক্রেনের যে যুদ্ধের যেই এফোর্টটা আছে, সেখানটা অনেক বড় চ্যালেঞ্জ হচ্ছে এই দুটো। একটা হচ্ছে মিউনিশনের অভাব, আর একটা হচ্ছে ম্যান পাওয়ারের অভাব। Russia has significantly increased its defense sector workforce to about 3.5 million, operating artillery factories around the clock in rotating 12-hour shifts. তো বলছে রাশিয়া কিন্তু ইনক্রিজ করেছে, সিগনিফিকেন্টলি ইনক্রিজ করেছে তার এই ওয়ার্কফোর্স সেক্টরে, ডিফেন্স সেক্টরে, তার এই যে প্রতিরক্ষা সেক্টরে তার ওয়ার্কফোর্স খুব ইনক্রিজ করেছে। এবং আর্টিলারি যত ফ্যাক্টরিজ আছে, এই যুদ্ধাস্ত্র তৈরির যত ফ্যাক্টরি আছে, অপারেট করছে 12 ঘন্টা করে শিফট করে করে। রাশিয়া কিন্তু এটা আরও ইনক্রিজ করেছে, অর্থাৎ তারা 12 ঘন্টা শিফট এ কাজ করেছে আর্টিলারি যত ফ্যাক্টরি আছে। তো এইভাবে রাশিয়া কিন্তু তার প্রতিরক্ষা ক্ষেত্রটা অনেক বড় করেছে, সিগনিফিকেন্টলি তারা তাদের ওয়ার্ক ফোর্সটা অনেক ইনক্রিজ করেছে, এই যে 3.5 মিলিয়নে উন্নীত করেছে। এখানে আমরা ম্যাপ দেখতে পাচ্ছি, দেখেন রাশিয়া কোথায়, ইউক্রেন কোথায়। ইউক্রেনের আবার এই যে এই জায়গাটা হচ্ছে সেপারেটিস্ট যারা আছে, সেপারেটিস্ট কন্ট্রোলড এরিয়া, মানে এই জায়গাতেই হচ্ছে যারা যুদ্ধ করছে তারা এই জায়গাটাতে আছে। এবং এটা আমরা ক্রাইমিয়া, অ্যানেক্সড বাই রাশিয়া ইন 2014, 2014-তে আমরা জানি যে ক্রাইমিয়াও কিন্তু অ্যানেক্স করে ফেলেছে রাশিয়া। তাহলে যখন আপনার এই যে এরকম রাশিয়া ইউক্রেন যুদ্ধে কোনো প্রশ্ন আসবে, অবশ্যই এই ম্যাপটা সুন্দর করে আঁকিয়ে দিয়ে আসবেন। এই প্র্যাকটিসের জন্য আমি দিয়ে দিয়েছি। ক্যাটাস্ট্রফিক ক্লাইমেট রিস্কস, ইউরোপ মাস্ট ডু মোর। তাহলে ক্লাইমেট আমরা জানি যে পরিবেশ, জলবায়ু, গ্লোবাল ওয়ার্মিং, এই রিলেটেড যা আসবে আমাদের পড়তে হবে, মাস্ট, কারণ প্রশ্ন থাকবেই। এবং আমাদের লিখিত সিলেবাসের অনেক বড় একটা টপিক হচ্ছে এই ক্লাইমেট রিলেটেড, গ্লোবাল ওয়ার্মিং রিলেটেড, পরিবেশ রিলেটেড, এনভায়রনমেন্ট, তাই না? তো এই রিলেটেড যত আর্টিকেল আসবে, ছোট হোক বড় হোক, আমাদের পড়তে হবে। তো দেখি কি লিখেছে, ইউরোপ মাস্ট ডু মোর। ইউ বলছে
ইউরোপিয়ান ইউনিয়ন বলছে ইউরোপের আরও বেশি করতে হবে। A new EU analysis warns that Europe faces catastrophic consequences from climate change without urgent action. নতুন একটা EU অ্যানালাইসিস বলছে যে ক্যাটাস্ট্রফিক কনসিকুয়েন্স, ক্যাটাস্ট্রফিক মানে কি একদম সাংঘাতিক, মরণাত্মক, ধ্বংসাত্মক। কনসিকুয়েন্স মানে কি? কনসিকুয়েন্স মানে হচ্ছে ফলাফল বা পরিণাম। তাহলে ধ্বংসাত্মক এবং মরণাত্মক পরিণাম অপেক্ষা করছে ক্লাইমেট চেঞ্জের কারণে যদি ইউরোপ আর্জেন্ট অ্যাকশন যদি না নেয়। দ্য ইউরোপিয়ান এনভায়রনমেন্ট এজেন্সিস রিপোর্ট হাইলাইটস রিস্ক including fires, water shortages and flooding particularly in southern Europe. তাহলে যত দক্ষিণ ইউরোপের ক্ষেত্রে বলছে যে ফ্লাডিং, বন্যা, ওয়াটার শর্টেজেস, পানির যে অভাব, তারপরে ফায়ার, আগুন লাগার এইসব রিস্ক হাইলাইট করেছে এই ইউরোপিয়ান এনভায়রনমেন্ট এজেন্সি। তাহলে ইইএ এরাই হচ্ছে রিপোর্ট করেছে এবং এই রিপোর্টটা বলছে যে সাউদার্ন যে ইউরোপ আছে, দক্ষিণাঞ্চলের যে ইউরোপ, দক্ষিণ ইউরোপটা তাদের বেশি রিস্ক হচ্ছে কিসে? বন্যা, আগুন এবং পানির স্বল্পতা। These threats are driven by human burning of fossil fuels and have already reached critical levels. Even northern Europe is impacted as seen with floods in Germany and forest fires in Sweden. তো বলছে এই থ্রেটগুলো, এই যে যত থ্রেট আছে এই থ্রেটগুলো হিউম্যান বার্নিং অফ ফসিল ফিউলস, মানুষ যে জীবাশ্ম জ্বালানি হচ্ছে জ্বালায়, সেটার জন্যই হচ্ছে এই থ্রেটগুলো হচ্ছে আসছে এবং হ্যাভ অলরেডি রিচড ক্রিটিক্যাল লেভেলস, এবং এই সমস্যাগুলো একদম ক্রিটিক্যাল লেভেলে পৌঁছে গিয়েছে। নর্দার্ন ইউরোপও এখন ইম্প্যাক্টেড হচ্ছে, বলছে এখন নর্দার্ন ইউরোপেও এগুলো আঘাত হানছে এবং অ্যাজ সিন উইথ ফ্লাডস ইন জার্মানি অ্যান্ড ফরেস্ট ফায়ার্স ইন সুইডেন। বলছে জার্মানিতে যে এখন যে বন্যা হচ্ছে এবং সুইডেনে যে ফরেস্ট ফায়ার, সুইডেনে যে জঙ্গলে যে আগুন লাগছে, এটা দেখে আমরা বুঝতে পারছি যে নর্দার্ন ইউরোপ, উত্তরাঞ্চলীয় যে ইউরোপ, তারাও কিন্তু ইম্প্যাক্টেড হচ্ছে, কারণ ক্রিটিক্যাল লেভেলে পৌঁছে গিয়েছে এই থ্রেটগুলো এবং এগুলো সব হচ্ছে হিউম্যান বার্নিং ফসিল ফিউলস। বলছে মানুষ জীবাশ্ম জ্বালানি জ্বালায়, এই কারণেই এই থ্রেটগুলো দেখা দিয়েছে। দি ইইএ, ওই যে আমরা দেখলাম ইউরোপিয়ান এনভায়রনমেন্ট এজেন্সি, ইইএ emphasizes that extreme weather events will worsen affecting living conditions continent wide. তো এই ইইএ বলছে যে এক্সট্রিম ওয়েদার ইভেন্ট, খুবই মারাত্মক, এক্সট্রিম চরম পর্যায়ের যেই জলবায়ু যে কারণ ইভেন্টগুলো হবে, আবহাওয়ার যেই ইভেন্টগুলো হবে, এগুলো আরও ওয়ার্সেন হবে, আরও খারাপের দিকে যাবে এবং লিভিং কন্ডিশন, পুরো মহাদেশেরই লিভিং কন্ডিশন, জীবনযাত্রায় এরা কি করবে? অ্যাফেক্ট করবে, প্রভাব ফেলবে। ইইএ ডিরেক্টর লিনা ইয়া মোনোনেন stresses the importance of immediate action, calling the report a wake up call. তাহলে এই ব্যক্তি, এই যে ইইএ ডিরেক্টর লিনা, উনি বলছেন যে এই রিপোর্টটা একটা ওয়েক আপ কল। বলছে যে তোমরা ইম্পর্টেন্স অফ ইমিডিয়েট অ্যাকশন নাও, তোমরা গুরুত্ব আরোপ করেছেন যে তোমরা তৎক্ষণাৎ অ্যাকশন নিয়ে নাও। The report identifies 36 climate-related risks in Europe, with 21 requiring urgent attention and 8 deemed particularly urgent. তো বলছে এই রিপোর্টটাতে 36টা ক্লাইমেট রিলেটেড রিস্ক ছিল ইউরোপে দেখানো হয়েছে এবং 21টা বলেছে আর্জেন্ট অ্যাটেনশন দরকার, 21টা এই রিস্কের 21টা আর্জেন্ট অ্যাটেনশন দরকার এবং আরও 8টা বলছে পার্টিকুলারলি আর্জেন্ট, বলছে বিশেষভাবে আর্জেন্ট, জরুরি ভিত্তি হচ্ছে আরও 8টা। তো যখন পরিবেশ রিলেটেড কোনো প্রশ্ন আসবে, আপনি এই রিপোর্টের বরাত দিয়ে কিন্তু এই ডেটাটা দিয়ে আসতে পারবেন যে ইউরোপে এরকম হচ্ছে, জার্মানি, সুইডেন, জার্মানিতে বন্যা, সুইডেনে আগুন, এইভাবে দিয়ে আসতে পারবেন। আমাদের জানি যে এনভায়রনমেন্ট, জলবায়ু এবং পরিবেশ নিয়ে কিন্তু সবসময় প্রশ্ন থাকে রিটেনে।
আচ্ছা, মিয়ানমার কনফ্লিক্ট এনাদার 179 বিজেপি মেম্বার্স টেক শেল্টার ইন বাংলাদেশ। আমরা জানি যে এখন মিয়ানমারে কিন্তু কনফ্লিক্ট চলছে, এখন সেটা নিয়ে আমরা একটু খবর পড়ব। Amid ongoing fighting between the junta force and Arakan army in Rakhine state, 179 members of Border Guard Police বা BGP of Myanmar sought shelter in Bangladesh। তো বলছে যে আরাকান আর্মি, রাখাইন স্টেটের আরাকান আর্মি এবং হুন্তা ফোর্স, এই দুইটা দল যে ফাইটিং করছে রাখাইন স্টেটে, 179 বিজিপি বর্ডার গার্ড পুলিশ মিয়ানমারের বিজেপি মেম্বার আশ্রয় নিয়েছে বাংলাদেশে। দ্য বিজেপি মেম্বার্স এন্টার্ড বাংলাদেশ থ্রু দ্য জামছড়ি বর্ডার অফ বান্দরবানস নাইখনছড়ি উপজেলা। তাহলে এই মেম্বাররা, বিজেপি মেম্বাররা কি বাংলাদেশে এসেছে এই যে জামছড়ি বর্ডার দিয়ে, বান্দরবনের নাইখনছড়ি উপজেলার ভিতর দিয়ে তারা এসেছে। দ্য বিজেপি মেম্বার্স আর নাও ইন দি কাস্টডি অফ বর্ডার গার্ড বাংলাদেশ। তাহলে বিজেপি যারা বাংলাদেশ, আমরা জানি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি, তাহলে তাদের কাস্টডিতে আছে এই মেম্বাররা, বিজেপি মেম্বাররা। সাবের আহমেদ, এ লোকাল রেসিডেন্ট ওয়াজ শট ইন দ্য ওয়েস্ট by a bullet fired from Myanmar while he and others went to see the BJP members in the afternoon। তাহলে এই যে সাবের আহমেদকে লোকাল রেসিডেন্ট, কোমরে গুলি লেগেছে, মিয়ানমার থেকে গুলি এসেছে যখন এই বিজেপি মেম্বারকে সে যখন দেখতে গিয়েছে। নুরুল আফসার ইমন, চেয়ারম্যান অফ সদর ইউনিয়ন পরিষদ, confirmed the incident and stated that the injured Saber was sent to Cox's Bazar Sodor Hospital। তাহলে এই যে এই ঘটনাটা যে ঘটেছে, নুরুল আফসার ইমন সদর ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান, উনি কনফার্ম করেছেন যে হ্যাঁ এরকম গুলি খেয়েছে, সাবের আহমেদ গুলি লেগেছে এবং কক্সেস বাজার সদর হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছে। এই সাবের আহমেদ কি বলেন তো, গুলি খেয়েছে কারণ সে বিজেপি মেম্বারদেরকে দেখতে গিয়েছিল, মিয়ানমার থেকে গুলি এসে লেগেছে তার কোমরে। তো on February 15th, a total of 330 Myanmar nationalists, including BJP members, army personnel, immigration members, and civilians, were sent back to Myanmar after seeking refuge in Bangladesh। তাহলে আরও 330 জন মিয়ানমার ন্যাশনাল, যারা মিয়ানমারের যে জাতীয় মিয়ানমারের যে নাগরিক 330 জন, ইনক্লুডিং এই যে বিজেপি মেম্বার যারা, আর্মি পার্সোনেল, আর্মির ব্যক্তিবর্গ, ইমিগ্রেশন মেম্বার এবং সিভিলিয়ান ছিল কিছু, তারা আবারও ঠিক আছে মিয়ানমারে পাঠিয়ে দেওয়া হয়েছে, যদিও তারা বাংলাদেশে রিফিউজি চেয়েছিল, বাংলাদেশে আশ্রয় চেয়েছিল। The influx of Myanmar citizens fleeing to Bangladesh began on February 4 due to escalating fighting between the Myanmar junta force and the Arakan army in Bandarban and Cox's Bazar। তাহলে এই 330 জন যেরকম তাদেরকে ফেরত পাঠানো হয়েছে মিয়ানমারে, তারা আশ্রয় চেয়েছে বাংলাদেশে, এরকম শুরু হয়েছে ফেব্রুয়ারি 4 তারিখ থেকে, যে এরকম মিয়ানমারের সিটিজেনরা বাংলাদেশে আসছে আশ্রয় খুঁজতে, কারণ এই যে হুন্তা ফোর্স, মিয়ানমারের যে হুন্তা ফোর্স এবং আরাকান আর্মির মধ্যে যে যুদ্ধ লেগেছে, ঠিক আছে, বান্দরবান এবং কক্সেস বাজারে তারা এসে আশ্রয় চাচ্ছে, মিয়ানমারের যত নাগরিক আছে, এবং ফেব্রুয়ারি 4 তারিখ থেকে এটা শুরু হয়েছে। ডিউরিং দ্য কনফ্লিক্ট এ বাংলাদেশি উইমেন অ্যান্ড এ রোহিঙ্গা ম্যান ওয়ার কিল্ড বাই মর্টার শেল ফায়ার্ড ফ্রম মিয়ানমার ইন বান্দরবানস ঘুমধুম ফেব্রুয়ারি 5। তাহলে ফেব্রুয়ারির 5 তারিখে একটা কনফ্লিক্টের, সংঘর্ষের সময় একটা বাংলাদেশি নারী এবং একটা রোহিঙ্গা পুরুষ মর্টার শেলের দ্বারা কিন্তু নিহত হয়েছেন, ঠিক আছে। মিয়ানমার থেকে গুলি এসে লেগেছে এবং বান্দরবনের ঘুমধুম এলাকাতে এই ঘটনাটা ঘটে, একজন রোহিঙ্গা পুরুষ এবং একজন বাংলাদেশি নারী কিন্তু নিহত হন গুলি লেগে। এই হচ্ছে অবস্থা। এবং এই দেখেন আমাদের এখন ম্যাপটা প্র্যাকটিস করতে হবে, এখানে আমি দিয়ে দিয়েছি কোথায় রাখাইন স্টেট, কোথায় কোথায় বাংলাদেশ, কোথায় মিয়ানমার, কোথায় বে অফ বেঙ্গল, ঠিক আছে, এখানে পুরোটা আছে, প্র্যাকটিস করবেন, আপনাদের লিখে আসতে হবে, প্রবলেম সলভিংয়ে চলে আসবে।
আচ্ছা, এখন আমরা দেখব ইন্ডিয়া এনাক্টিং ডিভিসিভ সিটিজেনশিপ ল এহেড অফ পোলস। এখন খুবই ইজি, দেখেন আমরা অলরেডি খবরটা পড়েছি, এখন জাস্ট ফলো আপ। কারণ এই যে দেখেন 12ই মার্চ যত ডেট হবে এখন খালি ওই খবরেরই ফলো আপ হবে। এখন আপনাদের পড়তে খুবই ইজি হয়ে যাবে, কারণ আমরা অলরেডি খবরটা জানি। India's Interior Ministry yesterday said it was enacting a citizenship law that critics say discriminates against Muslims just weeks before the world's most populous country heads into a general election. তাহলে ইন্ডিয়ার ইন্টেরিয়র মিনিস্ট্রি বলছে যে এই সিটিজেনশিপ ল ক্রিটিকরা বলতেছে, যারা সমালোচক তারা বলছে এটা আসলে মুসলিমদের এগেনস্টে, মুসলিমদের বিরুদ্ধে, এবং এটা একটা জেনারেল ইলেকশনে যাওয়ার আগে এটা এনাক্ট করাটা আরও এটা খারাপ একটা বিষয়, কারণ এটা হচ্ছে একটা রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য এই সিটিজেনশিপটা এনাক্ট করা হচ্ছে। While the CAA, which makes religion for the first time a test of citizenship, was cleared by Indian Parliament in December 2019, its implementation was delayed after widespread protests and deadly violence erupted in which more than 100 people were reported to have been killed. তো বলছে এই CAA যেটা আসলে ধর্মকেই একটা টেস্ট অফ সিটিজেনশিপ তৈরি করে, অর্থাৎ ধর্মের বেসিসে একটা সিটিজেনশিপ দেওয়া হয় এই CAA এর মাধ্যমে, এবং এটা 2019-এর ডিসেম্বরে ক্লিয়ার করা হয়েছে যা ইন্ডিয়ান সংসদের মাধ্যমে, পার্লামেন্টের মাধ্যমে, এবং এর ইমপ্লিমেন্টেশনটা ডিলে হয়েছে। এর কার্যকারিতাকরণ আর কি, ইমপ্লিমেন্টেশন মানে কি, কার্যকর করা, তাই না, বাস্তবায়ন করা, তো সেটা দেরি হয়েছে। কারণ কি, ওয়াইড স্প্রেড প্রোটেস্ট, অনেক প্রতিবাদ হয়েছে এবং ডেডলি ভায়োলেন্স হয়েছে, অনেক ভয়ানক ডেডলি ভায়োলেন্স হয়েছে। কিসে, এই যে দেখেন 100 জন নিহত হয়েছে এই ভায়োলেন্স হওয়ার কারণে, এটার প্রতিবাদে। The law grants Indian nationality to Hindus, Parsis, Sikhs, Buddhists, Jains and Christians who entered India from Pakistan, Afghanistan and Bangladesh before December 2014, but not if they are Muslim. তো বলছে এই লট অনুসারে ডিসেম্বর 2014 এর আগে যারা পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে হিন্দু, পার্সি, শিখ, বুদ্ধিস্ট যারা মানে বৌদ্ধ, জৈন এবং খ্রিস্টান তাদের সবাইকেই নাগরিকত্ব দিচ্ছে, কিন্তু মুসলিম হলে দিবে না। এবার বুঝেন কি অবস্থা, হিন্দু, পার্সি, শিখ, বুদ্ধিস্ট, জৈন বা জৈন যেটাকে বলি আমরা, এবং খ্রিস্টান হলেও এই ডিসেম্বর 2014 এর আগে যারা ইন্ডিয়াতে গিয়েছে তারা ইন্ডিয়ান ন্যাশনালিটি পাবে, কিন্তু মুসলমান হলে পাবে না। Yesterday the Ministry of Home Affairs said the rules would now come into force. তাহলে গতকালকেই মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, তাদের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তারাই বলেছে যে এটা আসলে এই আইনটা এখন কার্যকর হবে। These rules, called the Citizenship Amendment Rules 2024, will enable the persons eligible to apply for grant of Indian citizenship, the ministry said in a statement. তো বলছে এই রুল 2024-এর এরা তারা অ্যাপ্লাই করতে পারবে, ইন্ডিয়ান সিটিজেনশিপ হচ্ছে গ্রান্ট করবে। Many among India's 200 million Muslims fear the law is precursor to a national register of citizens that could leave them stateless in the country of 1.4 billion. তাহলে যারা 200 মিলিয়ন মুসলমান যারা আছে ইন্ডিয়াতে, তারা ভয় পাচ্ছে যে এটা আসলে একটা প্রিকারসর মানে এটা একটা এটা হচ্ছে একটা পূর্বাভাস যে সামনে এই যে ন্যাশনাল রেজিস্টার হবে এবং এটা 1.4 বিলিয়ন যে মানুষের যে দেশ, সেই দেশে তারা স্টেটলেস হয়ে যাবে। 200 মিলিয়ন মুসলমান যারা আছে তারা আসলে রাষ্ট্রহীন হয়ে পড়বে, এই ভয়টাই পাচ্ছে, কারণ এটা একটা ন্যাশনাল রেজিস্টারের পূর্বাভাস। ঠিক আছে, ইনডমিটেবল মার্চ মিটিং ইয়াহিয়া অর নট।
Yahya's visit to Dhaka. BBC reported Yahya's upcoming visit to Dhaka with a package deal to resolve the crisis in East Pakistan, indicating the handover of power to elected representatives before the National Assembly session. তাহলে বলছে BBC রিপোর্ট করছে যে ইয়াহিয়া যে এসেছে ঢাকাতে এটা আসলে একটা প্যাকেজ ডিল। কারণ হচ্ছে এই ইস্ট পাকিস্তান, পূর্ব পাকিস্তানের যত সমস্যা আছে এই সংকটটাকে রিজলভ করবে, এটা মিটিয়ে দিবে এবং কি করবে, হ্যান্ড ওভার অফ পাওয়ার অফ টু ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, যারা জনপ্রতিনিধি, যারা নির্বাচিত জনপ্রতিনিধির উপরেই পাওয়ারটা, ক্ষমতাটা দেওয়া হবে, হস্তান্তর করা হবে এবং গণপরিষদ যে অধিবেশন সেটা যেন শুরু হতে পারে। তো এটা একটা প্যাকেজ ডিল বলছে, কারণ ইয়াহিয়া ঢাকাতে এসেছে, বিবিসি রিপোর্ট করেছে। মিলিটারি বিল্ড আপ, ট্রুপস ফ্রম ওয়েস্ট পাকিস্তান কন্টিনিউড to influx into Dhaka in March 1971, transported via Pia's Boeing aircraft due to India's embargo on overflights. The 9th Division from Quetta and the 17th Division from Kharian were being deployed, viewed by East Pakistani leaders as coercion to dilute their demands. তো বলছে এদিকে মিলিটারি বিল্ড আপও কিন্তু হচ্ছে, পশ্চিম পাকিস্তান থেকে ট্রুপস চলে এসেছে টু ইনফ্লাক্স ইনটু ঢাকা, এই ঢাকা থেকে ইন মার্চ 1971 বলছে যে ওয়েস্ট পাকিস্তান থেকে ট্রুপ মানে সেনাবাহিনী চলে আসছে ঢাকাতে এবং কোথায়, পিয়া, এই যে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারফোর্স সম্ভবত পিয়া, ঠিক আছে, পিয়াস বোয়িং এয়ারক্রাফটের মাধ্যমে হচ্ছে তারা ট্রান্সপোর্ট হচ্ছে এবং কারণ কি, ইন্ডিয়া এম্বার্গো দিয়েছে ওভার ফ্লাইটের উপরে। এখন এই 9 ডিভিশন ফ্রম কেটা অ্যান্ড 17 ডিভিশন ফ্রম খারিয়ান ওয়ার বিং ডিপ্লয়েড। এখন ইস্ট পাকিস্তানি লিডারদেরকে একটা জোরপূর্বক তাদের যেন ডিমান্ড শিথিল করে, এই কারণে এই সামরিকভাবে বিল্ড আপটাও হচ্ছে। একদিকে ইয়াহিয়া এসেছে পলিটিক্যাল একটা সলিউশনের জন্য, আরেকদিকে মিলিটারিরাও কিন্তু এদিকে পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানে কিন্তু এই পিয়া বোয়িং এয়ারক্রাফটের মাধ্যমে আসছিল, ঠিক আছে, যেন পাকিস্তানি লিডার, পূর্ব পাকিস্তানি যত নেতা আছে তারা যেন তাদের ডিমান্ড শিথিল করে ফেলে। Protest against military build-up. East Pakistani leaders, including Sheikh Mujib and Bhashani, protested the military build-up, urging people not to support the movement of military convoys across the country. তাহলে মুজিব এবং ভাসানী তারা হচ্ছে প্রতিবাদ জানিয়েছে এই মিলিটারি যেই বিল্ড আপটা হচ্ছিল এবং বলছে জনসাধারণকে আর্জ করেছে যে যেন সাপোর্ট না করে এই মিলিটারি কনভয়, যারা মিলিটারি যে কনভয় মানে আমরা কি জানি বলেন তো, রিপ্রেজেন্টেটিভ, তাই না? মিলিটারি যত কনভয় আছে পুরো দেশে তাদেরকে যেন কোনোভাবে জনগণ সাপোর্ট না করে, এই আহ্বানটা জানাচ্ছিল শেখ মুজিব এবং ভাসানী। সংগ্রাম পরিষদ ডিরেক্টিভ, তাহলে সংগ্রাম পরিষদের নির্দেশনা এসেছে। স্বাধীন বাংলাদেশ কেন্দ্র ছাত্র সংগ্রাম পরিষদ issued a statement warning hoarders, smugglers and conspirators of stern action and directed oil suppliers not to provide oil to those conspiring against the liberation struggle of Bangladesh. National Assembly member Johiruddin renounced his title Hilali Qaid-e-Azam in response to the call of ছাত্র সংগ্রাম পরিষদ। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে স্বাধীন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ একটা স্টেটমেন্ট দিয়েছে, যারা আসলে এই যে হোয়ার্ডার্স মানে কি, যারা জমা করছে, স্মাগলার যারা আসলে ষড়যন্ত্রকারী এবং ডিরেক্টেড অয়েল সাপ্লায়ার্স যারা তেল সরবরাহকারী, তারা যেন তেল না দেয় কাদেরকে, যারা লিবারেশন ওয়ারের অর্থাৎ স্বাধীনতা সংগ্রামের এগেনস্টে যারা কাজ করছে তাদেরকে যেন তেল না দেয়। এবং ন্যাশনাল অ্যাসেম্বলি মেম্বার জহিরুদ্দিন কি বলছে, তার যে টাইটেল হিলালি কায়দে আজম এটা উনি ত্যাগ করেছেন এই ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বানের এগেনস্টে। Indian troops begin Maldives pullout. Development comes after the island nation signed military
assistance deal with the China last week. তাহলে ইন্ডিয়ান ট্রুপ হচ্ছে এই মালদ্বীপস থেকে বের হয়ে আসছে এবং এই ডেভেলপমেন্ট এসেছে কারণ এই আইল্যান্ড, এই মালদ্বীপ যখন এই দ্বীপটা আইল্যান্ড নেশন মানে কি দ্বীপ দেশ, মিলিটারি অ্যাসিস্ট্যান্ট ডিল সাইন করেছে চায়নার সাথে। ইন্ডিয়া হ্যাজ কমেন্সড the withdrawal of military personnel operating surveillance aircraft in the Maldives following orders from the new pro-China president Mohammed Mujib. The withdrawal involving 25 Indian troops deployed in the southernmost of Addu began ahead of the agreed upon date of March 10, with a total of 89 Indian troops and their support staff set to leave by May 10. তাহলে এখানে 25 ইন্ডিয়ান ট্রুপস ডিপ্লয়েড ছিল, ঠিক আছে, অর্থাৎ অবস্থান করছিল, তারা 25 জন উইথড্র করেছে এবং মোট হচ্ছে 89 জন ইন্ডিয়ান ট্রুপস হচ্ছে বিদায় নিবে এবং সাপোর্ট স্টাফ যারা তারা মেয়ের 10 তারিখে মধ্যে এরা উইথড্র করবে। মার্চের 10 তারিখে হচ্ছে এই যে সাউদার্ন মোস্ট আদ্দুতে ডিপ্লয়েড ছিল 25 জন ইন্ডিয়ান ট্রুপস, ওই 25 জন উইথড্র করেছে মার্চের 10 তারিখে। Concurrently, the Maldives signed a military assistance deal with China aimed at fostering stronger bilateral ties and facilitating training for Maldivian staff. তাহলে এর মধ্যে কনকারেন্টলি মানে কি, এর মানে একই সাথে মালদ্বীপ হচ্ছে সাইন করেছে মিলিটারি অ্যাসিস্ট্যান্স, অর্থাৎ সেনাবাহিনীর যেই সহযোগিতা এরকম নামে একটা অ্যাসিস্ট্যান্স ডিল সাইন করেছে চায়নার সাথে এবং এই ডিলের উদ্দেশ্য হচ্ছে এই যে দ্বিজাতীয় বায়োল্যাটারাল দ্বিপার্শ্বিক যে তাদের যে বন্ধন আছে এটা যেন স্ট্রঙ্গার হয়, স্ট্রং করার জন্য, এবং ফ্যাসিলিটেটিং ট্রেনিং ফর মালদ্বীপিয়ান স্টাফ, মালদ্বীপের স্টাফদের জন্য ট্রেনিং ফ্যাসিলিটেট করা হচ্ছে এই ডিলের উদ্দেশ্য। This move underscores India's suspicion of China's increasing presence and influence in the Indian Ocean and neighboring Sri Lanka. তাহলে এই মুভটা, এই যে উদ্যোগটা নিল, আন্ডারস্কোর মানে হচ্ছে এটা আরও জোর দেওয়া, আন্ডারস্কোর করা, বা আমরা বলতে পারি প্রেশারাইজ বা স্ট্রেস করা। হ্যাঁ, দিস মুভ আন্ডারস্কোর ইন্ডিয়ার সাসপিশন অফ চায়নাস ইনক্রিজিং প্রেজেন্স, এটা আরও বাড়িয়ে দিল ইন্ডিয়ার যেই সাসপিশন মানে কি, মানে সন্দেহ ছিল চায়নার প্রেজেন্স নিয়ে, চায়নার অবস্থান নিয়ে এবং ইনফ্লুয়েন্স প্রভাব বলয় যে ইন্ডিয়ান ওশেন ভারত সাগর এবং শ্রীলঙ্কার নেইবারিং শ্রীলঙ্কা এবং ভারত সাগরে চায়নার যে প্রভাব বলয় বিস্তারের যেই একটা ভয় ছিল ইন্ডিয়ার মধ্যে, সন্দেহটা ছিল, এটা আরও বাড়িয়ে দিল এই উদ্যোগটা যখন নিল চায়নার সাথে, এই ডিলটা যে যখন সাইন করলো মালদ্বীপ। Despite India's historical claim to the Maldives as part of its sphere of influence, the archipelago has shifted towards China, its largest external creditor, resulting in strained relations between Malé and New Delhi. যদিও বলছে যে হিস্টোরিক্যাল ক্লেম টু মালদ্বীপস অ্যাজ পার্ট অফ দ্য স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স, যদিও ইন্ডিয়ার আগে প্রভাবটা ছিল মালদ্বীপের উপরে, এখন মালদ্বীপ মানে এই আর্কিপিলাগো, মালদ্বীপ কিন্তু একটা আর্কিপিলাগো, হ্যাঁ, দ্বীপের সমাবেশ। আর্কিপিলাগো মানে হচ্ছে কি দ্বীপপুঞ্জ। এখন এই দ্বীপপুঞ্জ মানে মালদ্বীপ এখন চায়নার দিকে শিফট হয়েছে, যে ইটস লার্জেস্ট এক্সটার্নাল ক্রেডিটর, চায়না হচ্ছে এর সবচেয়ে বড় এক্সটার্নাল ক্রেডিটর মানে ঋণদাতা, এবং এর মধ্যে এর কারণে মালে এবং নিউ দিল্লি এই দুই শহরের মধ্যে মানে রাজধানী দুই দেশের মধ্যে যে টেনশনটা তৈরি হয়েছে, স্ট্রেইনড রিলেশনস, তাদের মধ্যে সম্পর্কটা যে নষ্ট হয়েছে, এটাই বোঝা যাচ্ছে। এখানে দেখেন ম্যাপ দিয়ে দিয়েছি, প্র্যাকটিস করবেন, এই প্রবলেম সলভিংয়ে কিন্তু চলে আসতে পারে। আমাদের কিন্তু পলিটিক্স ইন সাউথ এশিয়া রিটেনের সিলেবাসে সরাসরি টপিক আছে, অনেক বড় টপিক আছে, তো সেই জন্য আমাদের সাউথ এশিয়াতে যা হচ্ছে সব আমাদের মাথায় রাখতে হবে। এখানে ইন্ডিয়া, এখানে মালদ্বীপস, ঠিক আছে, এই যে শ্রীলঙ্কা, মোটামুটি ঠিক আছে, যা যা আছে আর্টিকেলে সব ম্যাপে দেখানো আছে।
বিবি টু স্টেপ ইন ইফ ব্যাংকস ডোন্ট মার্জ ভলান্টারিলি বাই ডিসেম্বর। বাংলাদেশ ব্যাংক হচ্ছে হস্তক্ষেপ করবে যদি এই 2024-এর ডিসেম্বরের মধ্যে যেন যদি ব্যাংকগুলো মার্জ করতে অর্থাৎ এক হয়ে যেতে, ঠিক আছে, যদি ফেল করে, যদি নিজে নিজে তারা এক না হয়, বাংলাদেশ ব্যাংক হস্তক্ষেপ করবে, জোর করে তারা মার্জ করিয়ে দিবে বিভিন্ন ব্যাংককে। তো ব্যাংকের অবস্থা খুবই খারাপ। আমরা এখন দেখব বিভিন্ন ব্যাংকের যে সমস্যাগুলো এবং এই আর্টিকেলে কি বলা আছে। এখানে ইনফোগ্রাফিক একটা দেওয়া আছে, এটা আপনারা পিডিএফে যখন পেয়ে যাবেন একটু জুম করে দেখে নেবেন, ঠিক আছে। এখানে হচ্ছে এটা ডেটাটা আপনারা নোট করে রাখবেন। যেমন এখানে দেখেন নাম্বার অফ ব্যাংকস ইন বাংলাদেশ কতগুলো, 61। উইক ব্যাংক অ্যারাউন্ড 8 থেকে 10টা, খুবই দুর্বল ব্যাংক আর কি। টোটাল ডিপোজিট এখানে অনেক কোটি দেওয়া আছে, নাম্বারগুলো একটু তুলে নিলেন। নন পারফর্মিং লোন কত কোটি এটাও দেওয়া আছে, টোটাল ক্রেডিট কত কোটি এটাও দেওয়া আছে। তো এটা আপনারা একটু তুলে নোট করে রাখলেন, পরীক্ষাতে চলে আসতে পারে, ব্যাংকিং যত এক্সাম আছে সেগুলোতে চলে আসতে পারে। এখানে কি আছে দেখেন, ব্যাংকস themselves ক্যান টেক ডিসিশন অন মার্জার টিল ডিসেম্বর দিস ইয়ার। তাহলে বলছে যে এই ডিসেম্বর 2024-এর মধ্যে ব্যাংকের কথা বলার রাইট আছে মার্জারের উপরে, কিন্তু এরপরে আর থাকবে না, এরপরে বাংলাদেশ ব্যাংক হস্তক্ষেপ করবে। ফ্রম মার্চ নেক্সট ইয়ার বিবি উইল ডিসাইড হুইচ ব্যাংকস উইল বি মার্চ। 2025-এর মার্চ থেকে তখন বাংলাদেশ ব্যাংক ডিসাইড করবে যে কোন ব্যাংকগুলো মার্চ করবে। ব্যাংকিং রেগুলেটর উইল ইন্সপেক্ট ব্যাংকস হেলথ বিফোর মার্জার ডিসিশনস। মার্জার ডিসিশনের আগে ব্যাংকিং রেগুলেটর হচ্ছে ইন্সপেক্ট করবে যে মার্জার ডিসিশন ঠিক আছে কিনা, মার্জার ডিসিশনের আগে হেলথ, ব্যাংকের হেলথ কেমন সেটা ডিসাইড দেখবে হচ্ছে ব্যাংকিং রেগুলেটর। 10 উইক ব্যাংকস লাইকলি টু বি মার্চ। 10টা উইক ব্যাংক, যে দুর্বল ব্যাংক আছে তাদের লাইকলি টু বি মার্জ হয়ে যাবে, মার্জ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এক্সপার্ট সাজেস্ট কন্ডাক্টিং কম্প্রিহেন্সিভ অডিট বিফোর মার্জার। যারা বিশেষজ্ঞ তারা বলছে মার্জারের আগে একটা কম্প্রিহেন্সিভ অডিট যেন করা হয়। কম্প্রিহেন্সিভ মানে অনেক বড় আকারে একটা যেন অডিট যেন করা হয় এই মার্জারের আগে। এখন আমরা খুব দ্রুত দেখব এই আর্টিকেলে কি এসেছে। বাংলাদেশ ব্যাংক অ্যানাউন্সড প্ল্যানস টু ইনিশিয়েট মার্জার্স অ্যান্ড অ্যাকুইজিশনস অফ ব্যাংকস ফ্রম মার্চ 2025 ইফ নট ডান ভলান্টারিলি বাই ডিসেম্বর 2040। এটা আমরা বললাম যে 2025-এর মার্চ থেকে বাংলাদেশ ব্যাংক হস্তক্ষেপ করে মার্জ করিয়ে দিবে যদি 2024-এর ডিসেম্বরের মধ্যে ব্যাংকগুলো নিজে থেকে মার্জ না হয়। The prompt corrective action PCA framework guideline was issued in December to provide procedural direction for mergers and acquisitions due to deteriorating financial conditions. ওই যে deteriorating financial conditions মানে হচ্ছে খুবই খারাপের দিকে যাচ্ছে অর্থনৈতিক অবস্থা, কন্ডিশনগুলো। তো এই কারণে পিসিএ হচ্ছে একটা গাইডলাইন দিয়েছে, প্রম্পট কারেক্টিভ অ্যাকশন ফ্রেমওয়ার্ক গাইডলাইন। এটা ইস্যু করা হয়েছে যে তোমরা ডিরেকশন দিয়েছে মার্জার এবং অ্যাকুইজিশনের জন্য। মার্জ মানে একত্র হয়ে যাওয়া, অ্যাকুইজিশন মানে কিনে নেওয়া। এক ব্যাংক যখন আরেক ব্যাংকের সাথে একত্র হয়ে যাবে, ঠিক আছে, তখন হবে মার্জার। আর এক ব্যাংক যখন আরেক ব্যাংকে একদম কিনে ফেলবে, একদম যেটাকে বলে একদম অন্য ব্যাংকের আর কোনো অস্তিত্বই থাকবে না। মার্জারের ক্ষেত্রে দুইটা ব্যাংকই থাকবে, কিন্তু অ্যাকুইজিশনের ক্ষেত্রে একটা ব্যাংকই থাকবে যেটা শক্তিশালী ব্যাংক, এক ব্যাংক আরেকজনকে কিনে নিবে, সেটা হচ্ছে অ্যাকুইজিশন। তো এই রিলেটেড গাইডলাইন দিয়েছে পিসিএ নামে একটা গাইডলাইন হচ্ছে ইস্যু হয়েছে, যাতে প্রসিডিউরাল ডিরেকশন দেওয়া আছে যে কিভাবে মার্জ করতে হবে, কিভাবে অ্যাকুইজিশন করতে হবে। Concerns have been raised particularly among savers regarding the mergers and acquisition. যারা savers অর্থাৎ যারা ব্যাংকিং কাস্টমার আছে, যারা টাকা সেভ করেছে, নিজেদের সঞ্চয় করেছে, তো তারা তো ভয় আছে, তারা উদ্বেগ প্রকাশ করছে যে আমাদের টাকার কি হবে। ঠিক আছে, মার্জার এবং অ্যাকুইজিশনের খবরটা জানার পরে কাস্টমাররা বা এই যে ডিপোজিটাররা, সেভাররা কনসার্ন প্রকাশ করছে। বিবি এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যাসিওর্ড দি প্রোটেক্টিং ডিপোজিটার্স মানি উইল বি দ্য প্রায়োরিটি অ্যান্ড স্ট্রং ব্যাংকস প্রোটেকশন উইল বি এনশোর্ড। বলছে বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর আশ্বস্ত করেছে যে যারা ডিপোজিটার্স টাকা আছে, যারা ডিপোজিটার
আছেন তাদের টাকা যেন প্রোটেক্ট হবে, এটাই হচ্ছে সর্বোচ্চ প্রায়োরিটি, এটাই অগ্রাধিকার। এবং স্ট্রং ব্যাংকস প্রোটেকশন উইল বি এনশিওর্ড, যারা শক্তিশালী ব্যাংক আছে সেই শক্তিশালী ব্যাংক প্রোটেকশন দিবে, তারা যেন ডিপোজিটররা যেন উদ্বিগ্ন না হয়, এটাই বলেছে। ডিটেইল গাইডলাইন্স অন মার্জার্স অ্যান্ড অ্যাকুইজিশনস উইল বি ইস্যুড অ্যান্ড এমপ্লয়িজ উইল নট লুজ দেয়ার জবস ডিউরিং দ্য প্রসেস। হচ্ছে আরও ডিটেইল চলে আসবে, রুল মার্জার এবং অ্যাকুইজিশনের যত রুল আছে সেগুলো ইস্যু হবে এবং এমপ্লয়িরা তাদের জব হারাবে না, এটাই বলছে যে যারা এখন কারেন্ট এমপ্লয়ি আছে তারা তাদের চাকরি কিন্তু হারাবে না এই মার্জ হয়ে গেলে। Audit firms will evaluate both weak and strong banks before any merger decisions are made by the central bank. তো কেন্দ্রীয় ব্যাংকের দ্বারা ডিসিশন আসার আগে অডিট যত ফার্ম আছে তারা হচ্ছে স্ট্রং এবং উইক ব্যাংককে ওরা ইভ্যালুয়েট করবে, তারা যাচাই করবে যে কোনটা স্ট্রং কোনটা উইক, এবং তারপরেই হচ্ছে মার্জার ডিসিশনটা দিবে কে? কেন্দ্রীয় ব্যাংক। Bangladesh Bank aims to learn from global experiences of mergers and acquisition. তো বাংলাদেশ ব্যাংক হচ্ছে চেষ্টা করছে বৈশ্বিক যেই এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা মার্জার এবং অ্যাকুইজিশন যে হয়েছে বিশ্বে সেখান থেকে অভিজ্ঞতা নিতে আর কি, এবং সেখান থেকে নিয়ে শিখতে আর কি। বাংলাদেশ ব্যাংক চেষ্টা করছে সেখান থেকে বৈশ্বিক যে মার্জারগুলো হয়েছে অ্যাকুইজিশনগুলো হয়েছে এই গ্লোবাল এক্সপিরিয়েন্স থেকে বাংলাদেশ ব্যাংক শিখতে চাচ্ছে। The evaluation of weak banks is ongoing, evidenced by low prices of their shares. তাহলে এখন যারা দুর্বল ব্যাংক আছে তাদের ইভ্যালুয়েশন চলছে এবং এটা বোঝা যাচ্ছে কারণ তাদের শেয়ার প্রাইস খুবই কমে গিয়েছে। লো ব্যাংক যেগুলো আছে, উইক ব্যাংক যেগুলো আছে তাদের শেয়ার প্রাইস খুবই কম, এটাই বোঝা যাচ্ছে যে তারা উইক ব্যাংক। সেন্ট্রাল ব্যাংক গভর্নর ইনফর্মড ব্যাংক ওনার্স অফ দি মার্জার প্ল্যান্স উইদিন এ ইয়ার অ্যান্ড অ্যাসিউরড বেনিফিটস ফর বোথ স্ট্রং অ্যান্ড উইক ব্যাংকস। তো বলছে যে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হচ্ছে ব্যাংক ওনারদেরকে জানিয়ে দিয়েছে যে মার্জার প্ল্যানস 1 বছরের মধ্যে মার্জার প্ল্যান করতে, এবং অ্যাসিওর করেছে যে তোমরা স্ট্রং এবং উইক ব্যাংক দুই ব্যাংকই বেনিফিট হবে, দুই ব্যাংকেরই লাভ হবে এই মার্জ করলে। অ্যারাউন্ড 40 out of 61 banks in Bangladesh are performing well with plans to merge around 10 weak banks. বলছে প্রায় 61টা ব্যাংকের মধ্যে 40টা ব্যাংক মোটামুটি ভালো করছে এবং 10টা যে দুর্বল ব্যাংক আছে সেই 10টা ব্যাংক হচ্ছে প্ল্যান হচ্ছে মার্জ করতে হবে এদেরকে। Global mergers are accepted but face challenges in Bangladesh's political economy, suggesting restructuring and comprehensive audits before mergers. বলছে বৈশ্বিক মার্জারগুলো অ্যাকসেপ্ট হয়েছে কিন্তু বাংলাদেশের পলিটিক্যাল যে ইকোনমি আছে, রাজনৈতিক যে অর্থনীতিটা আছে সেখানে বাংলাদেশের অনেক চ্যালেঞ্জ আছে এবং এই কারণে রিস্ট্রাকচার এবং কম্প্রিহেন্সিভ অডিট হচ্ছে সাজেস্ট করেছে মার্জারের ক্ষেত্রে। এখন আমরা দেখবো ইনডমিটেবল মার্চ, মুক্তিযুদ্ধ নিয়ে আজকের দিনে কি হয়েছে। আজকের তারিখ হচ্ছে এই যে 13 মার্চ 2024-এর খবর এটা। Mujib's demands gained widespread support in both East and West Pakistan, including smaller parties from the West backing the Awami League. তাহলে এই যে গ্রোয়িং সাপোর্ট ফর মুজিব ডিমান্ডস ফ্রম বোথ উইংস, তাহলে মুজিবের ডিমান্ডের ক্ষেত্রে গ্রোয়িং সাপোর্ট বাড়ছে মুজিবের ডিমান্ডের ক্ষেত্রে, এবং কোথা থেকে? বোথ উইং, দুই জায়গা থেকে সাপোর্ট পাচ্ছে। ওয়েস্ট পাকিস্তানি না, প্রথমে ছিল হচ্ছে মুজিবস ডিমান্ডস গেইনড ওয়াইড স্প্রেড সাপোর্ট ইন বোথ ইস্ট অ্যান্ড ওয়েস্ট পাকিস্তান। তাহলে কি পশ্চিম এবং পূর্ব দুই পাকিস্তান থেকেই হচ্ছে মুজিবের যত ডিমান্ড আছে সেগুলো হচ্ছে সাপোর্ট পাচ্ছে, ওয়াইড স্প্রেড ব্যাপক আকারে কি পাচ্ছে, সবার সাপোর্ট পাচ্ছে। ইনক্লুডিং স্মলার পার্টিস ফ্রম দি ওয়েস্ট ব্যাকিং দি আওয়ামী লীগ। তাহলে পশ্চিম পাকিস্তান থেকে যত ছোট ছোট দল আছে, ঠিক আছে, আওয়ামী লীগকে সাপোর্ট দিচ্ছে। আওয়ামী লীগের যত ছোট ছোট দল আছে পশ্চিমে সেখান থেকেও সাপোর্ট আসছে। ওয়েস্ট পাকিস্তানি লিডার্স এন্ডোর্সড মুজিব four demands and advocated for interim governments at both central and provincial levels, criticizing Bhutto's stance on constitutional matters.
তাহলে যত পশ্চিম পাকিস্তানি যত নেতা আছে মুজিবের 4 যে দফা 4 ডিমান্ড 4টা ডিমান্ড 4 দফা কে সাপোর্ট করছে, ঠিক আছে, এবং অ্যাডভোকেটেড ফর ইন্টারিম গভর্নমেন্টস। তাহলে অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট এর পক্ষে কথা বলেছে সেন্ট্রাল, কেন্দ্রীয় এবং প্রভিন্সিয়াল আঞ্চলিক পর্যায়ে। ক্রিটিসাইজিং ভুট্টো স্ট্যান্স অন কনস্টিটিউশনাল ম্যাটার্স, যেখানে ভুট্টো যে সাংবিধানিক বিষয়ে যে কথা পক্ষ নিয়েছে, সাংবিধানিক বিষয়ে যে স্ট্যান্সটা গ্রহণ করেছে সেটা ক্রিটিসাইজ করেছে পশ্চিমা নেতাগুলো। খান আব্দুল ওয়ালি খান of the National Army Party expressed complete support for Mujib's demands and warned of the crisis threatening Pakistan's unity. তাহলে মুজিবের যত ডিমান্ড আছে সম্পূর্ণভাবে মেনে নিয়েছেন হচ্ছে এই যে খান আব্দুল ওয়ালি, ন্যাশনাল আর্মি পার্টির যে খান আব্দুল ওয়ালি, উনি হচ্ছে কমপ্লিট সাপোর্ট দিয়েছেন মুজিবের ডিমান্ডকে এবং উনি সতর্ক করে দিয়েছেন যে পাকিস্তানের ঐক্যের উপরে একটা থ্রেট আসছে। The Economist article titled "Teetering on the Brink" suggested that martial law was pushing East Pakistan towards declaring independence, emphasizing the need for a deal with Mujib to maintain control. তাহলে ইকোনমিস্টে আর্টিকেল এসেছে টিটারিং অন দ্য ব্রিঙ্ক নামে, এটা সাজেস্ট করলো যে মার্শাল ল ওয়াজ পুশিং ইস্ট পাকিস্তান টুয়ার্ডস ডিক্লেয়ারিং ইন্ডিপেন্ডেন্স। মার্শাল লটাই আসলে পূর্ব পাকিস্তানকে ঠেলে দিয়েছে স্বাধীনতা ঘোষণার ক্ষেত্রে। এমফাসাইজিং দ্য নিড ফর এ ডিল উইথ মুজিব টু মেনটেন কন্ট্রোল, এবং এই আর্টিকেলই বলছে যে মুজিবের সাথে, ঠিক আছে, একটা সমঝোতায় আসাটা কতটা জরুরি এই অবস্থাকে কন্ট্রোল করার জন্য। Comparing the situation to the Biafra, the Economist highlighted East Pakistan's wider support and cultural distinctiveness, making it a candidate for self-determination. তাহলে বিয়াফ্রার সাথে কম্পেয়ার করেছে এই সিচুয়েশন। দ্য ইকোনমিস্ট হাইলাইট করেছে ইস্ট পাকিস্তান মানে পূর্ব পাকিস্তানের যত ওয়াইডার সাপোর্ট এবং কালচারাল যে ডিস্টিংটিভনেস, সাংস্কৃতিকভাবে যে একটা নির্দিষ্ট ডিস্টিংটিভনেস মানে হচ্ছে একটা ইউনিকনেস কাজ করে সাংস্কৃতিকভাবে, এবং মেকিং ইট এ ক্যান্ডিডেট ফর সেলফ ডিটারমিনেশন, পূর্ব পাকিস্তানের যেন আত্মনির্ধারণ, সেলফ ডিটারমিনেশনের যে একটা অধিকার আছে, এটাই বলছে যে পূর্ব পাকিস্তানের এই বৈশিষ্ট্যের কারণে, সাংস্কৃতিক যে বৈশিষ্ট্য নির্দিষ্টতা আছে ও ইউনিকনেস আছে, এই কারণে পূর্ব পাকিস্তানের একটা আত্মনির্ধারণের অধিকার আছে। এ মার্শাল ল অর্ডার instructed all civil employees in East Pakistan to return to work, which Mujib criticized, stating that such actions would only provoke further resistance. তো মার্শাল ল সব পূর্ব পাকিস্তানের যত কর্মচারী আছে তাদেরকে কাজে ফিরে যেতে বলেছে মার্শাল ল, এবং মুজিব এটা কি করেছে, নিন্দা জানিয়েছে, বলেছে যে এটা আসলে আরও রেজিস্ট্যান্স, বাধা দেওয়ার ক্ষেত্রে আরও উস্কে দিবে পূর্ব পাকিস্তানি এমপ্লয়ীদেরকে বা পূর্ব পাকিস্তানি জনগণকে। এখন আমরা দেখব ইউএন সিকিং $850 million ফর রোহিঙ্গা রেফিউজিস। তাহলে রোহিঙ্গা রেফিউজি নিয়ে যা আসবে আমাদের পড়ে ফেলতে হবে, তাই না, যে কোনো মুহূর্তে এটা আসতে পারে, কারণ এটা এখনো অনগোয়িং একটা ক্রাইসিস। রোহিঙ্গা ক্রাইসিস কিন্তু এখনো মিটেনি, এই জন্য রোহিঙ্গা রিলেটেড যা আসবে আমাদের দেখতে হবে। আমরা দেখি এই ছোট একটা আর্টিকেলে এটা কি আসছে। The UN has issued a call for increased support for Rohingya refugees in Bangladesh due to funding shortfalls. They appealed for $852.4 million to aid Rohingya refugees and host communities this year. Bangladesh hosts about 1 million Rohingya refugees, most of whom fled a 2017 crackdown in Myanmar. তাহলে এখানে কি বলছে, এই ইউএন জাতিসংঘ ইস্যু করেছে একটা কল ফর
increase support for Rohingya refugees Bangladesh due to funding shortfalls. ফান্ডিং টাকা পয়সা অর্থ সংকটের শর্টেজের কারণে জাতিসংঘ সবাইকে একটা ইস্যু করেছে, কল দিয়েছে, অর্থাৎ আহ্বান জানিয়েছে যে টাকার দরকার। ঠিক আছে, এই যে দে অ্যাপিলড ফর $852.4 মিলিয়ন, মানে প্রায় 850 মিলিয়ন ডলার দরকার, হ্যাঁ, টু এইড রোহিঙ্গা রেফিউজিস এবং হোস্ট কমিউনিটিস দিস ইয়ার। রোহিঙ্গা রেফিউজিদের হোস্ট করার জন্য এবং কমিউনিটি তাদেরকে তাদের পৃষ্ঠপোষকতার জন্য $850 মিলিয়ন দরকার। এবং তারা জাতিসংঘ এটাই আহ্বান জানিয়েছে সবাইকে যে টাকার দরকার, টাকা দাও। বাংলাদেশ হোস্ট বলছে যে 1 মিলিয়নের মতো রোহিঙ্গা, মানে 10 লক্ষের উপরে রোহিঙ্গা হচ্ছে বাংলাদেশ হোস্ট, মানে কি আশ্রয়দাতা। এবং 2017 ক্র্যাকডাউন, মিয়ানমারে যে ক্র্যাকডাউন হয় সেখান থেকে পালিয়েছে তারা, এটা আমরা জানি, এখানে লেখা আর কি। দ্য UNHCR stated that 95% of Rohingya households in Bangladesh rely on humanitarian aid. The agency emphasized the need for international solidarity as the conflict in Myanmar persists. তাহলে UNHCR আমরা জানি এই বিষয়ে কাজ করে, রোহিঙ্গা নিয়ে, রিফিউজি নিয়ে কাজ করে। UNHCR স্টেট করেছে, জানিয়েছে যে 95% রোহিঙ্গাই কি, রোহিঙ্গা হাউসহোল্ডস, রোহিঙ্গা যে তাদের যে বাসস্থানটা চলে এই হিউম্যানিটেরিয়ান এইড, মানবাধিকার যে ত্রাণ, এই মানুষের দ্বারা এই ত্রাণের উপরেই কিন্তু চলে হচ্ছে 95% রোহিঙ্গা হাউসহোল্ডস ইন বাংলাদেশ। এবং এই UNHCR বলছে যে দ্য নিড ফর ইন্টারন্যাশনাল সলিডারিটি, আন্তর্জাতিক সংহতি দরকার এই মিয়ানমারের সংঘর্ষটা মেটাতে। তাহলে কি বলছে যে 95% রোহিঙ্গাই কিন্তু বাংলাদেশে যে আছে তারা কিন্তু ডিপেন্ড করে এই হিউম্যানিটেরিয়ান এইড, অর্থাৎ সবাই মিলে আন্তর্জাতিক যে তহবিলটা সবাই মিলে যে দিতে হবে, $850 মিলিয়ন দরকার, এটাই বলছে যে এই টাকাটা না পেলে তারা কিন্তু চলবে না, এই আমরা কিন্তু চালাতে পারবো না বাংলাদেশে যে 95% রোহিঙ্গা হাউসহোল্ড আছে। ডিসপাইট লাস্ট ইয়ার্স অ্যাপিল ফর $876 মিলিয়ন, only $440 million was provided, leaving significant funding gaps. গত বছর যদিও 876 মিলিয়ন হচ্ছে অ্যাপিল করেছিল, চেয়েছিল UN, কিন্তু মাত্র 440 মিলিয়ন হচ্ছে পেয়েছিল টাকা। এই জন্য ফান্ডিং গ্যাপস থেকে গেছে, কত অনেক বড় একটা ফান্ডিং অর্থায়নের যেই গ্যাপটা থেকে গিয়েছে। UNHCR warned that the ongoing humanitarian crisis, largely unnoticed by the international community, has severe implications due to insufficient funding in recent years. তাহলে এই UNHCR সতর্ক করে দিয়েছে যে আসলে আন্তর্জাতিক কমিউনিটি যারা আছে, আন্তর্জাতিক যেই মহল, সেখানে কিন্তু আননোটিসড, মানে কেউ নোটিস করছে না এই মিয়ানমারের যে সমস্যাটা, রোহিঙ্গা যে ক্রাইসিসটা, এই হিউম্যানিটেরিয়ান যে ক্রাইসিসটা, এটা আসলে অবহেলা করছে আন্তর্জাতিক মহলে, আননোটিস বা নোটিস না করার মাধ্যমে। এবং এ কারণেই বোঝা যাচ্ছে যে ইনসাফিসিয়েন্ট ফান্ডিং যে দেখা যাচ্ছে, এটাই বোঝা যাচ্ছে সিভিয়ার ইমপ্লিকেশন, এটার অনেক গভীর প্রভাবটা পড়বে ইন দি রিসেন্ট ইয়ার, এই বর্তমান সময়ে এই গভীর প্রভাবটা দেখা যাচ্ছে এই কারণে এটা অবহেলিত আন্তর্জাতিক মহলে। ফ্লাড কন্ট্রোল ইন গোপালগঞ্জ মাদারীপুর, ADB approves $71 million লোন। তাহলে আমরা জানি ADB, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, এগুলো রিলেটেড যত বড় বড় প্রজেক্ট আছে, জাইকা বা এদের অর্থায়নে যত বড় বড় প্রজেক্ট হয়, এদের সাথে বাংলাদেশের যে কাজ, সেটা বাংলাদেশ বিষয়াবলীতেও আমাদের আছে, রিটেন সিলেবাসের, এবং আন্তর্জাতিক বিষয়াবলীতেও কিন্তু আছে। সো এই কারণে ADB যে এত টাকা লোন দিয়েছে, এটা আমরা দেখব কেন দিয়েছে এবং কি হচ্ছে, আমাদের অ্যাক্টিভিটিটা কি। The Asian Development Bank approved $71 million loan for flood control, irrigation and water resources management in rural Gopalganj and Madaripur districts in Bangladesh. তাহলে বলছে যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ADB $71 মিলিয়ন হচ্ছে লোন দিয়েছে
কিসের জন্য? ফ্লাড কন্ট্রোল, বন্যা কন্ট্রোলের জন্য, বন্যা, তারপরে হচ্ছে ইরিগেশন, কৃষি সেচ ক্ষেত্রে, এবং ওয়াটার রিসোর্সেস ম্যানেজমেন্ট এবং পানি সম্পদ ম্যানেজমেন্টের ক্ষেত্রে, ব্যবস্থাপনার ক্ষেত্রে গোপালগঞ্জ এবং মাদারীপুর ডিস্ট্রিক্টে বাংলাদেশ, এই দুই জায়গায় হচ্ছে যেন এই কাজগুলো করা যায়, এই কারণে লোন দিয়েছে এডিবি। The project aims to enhance preparedness and resilience to climate change effects for over 6 lakh people. তো এই প্রজেক্টের কাজ মানে লক্ষ্যটাই হচ্ছে এনহ্যান্স প্রিপেয়ার্ডনেস, মানে প্রিপেয়ার্ড মানে কি, আমরা হচ্ছে যেন রেডি থাকতে পারি এটা বর্ধিত করার জন্য, এবং রেজিলিয়েন্স স্থিতিস্থাপকতা, ক্লাইমেট চেঞ্জ ইফেক্টসের যেন আমরা সামাল দিতে পারি, এটা তৈরি করার জন্য কতজন? 6 লক্ষ মানুষের জন্য এই প্রজেক্টটা মানে লক্ষ্য। It will introduce climate resilient food control, drainage and irrigation measures including reducing saline intrusion. তো এটা ক্লাইমেট রেজিলিয়েন্ট ফুড কন্ট্রোলকে এটা ইন্ট্রোডিউস করবে, এবং ড্রেনেজ, ইরিগেশন মেজার্স এবং রিডিউসিং স্যালাইন ইন্ট্রুশন, লবণের যেন বেশি পরিমাণ না হয়, এটাও কাজ করবে এই প্রজেক্টটা। Nature-based solutions will strengthen food control, damage, drainage, irrigation infrastructure in 4 sub-basins. তাহলে যেটা প্রাকৃতিক সলিউশনগুলো, নেচার বেসড সলিউশন, এটা শক্তিশালী করবে ফ্লাড কন্ট্রোলকে। এখানে ফ্লাড কন্ট্রোল হবে, ফুড কন্ট্রোল না, ফ্লাড কন্ট্রোল, ড্রেনেজ এবং ইরিগেশন, বন্যা কন্ট্রোলের ক্ষেত্রে, ইরিগেশনের ক্ষেত্রে এবং ড্রেনেজের ক্ষেত্রে এই ইনফ্রাস্ট্রাকচারটা সাহায্য করবে। ইন্টিগ্রেটেড ওয়াটার ম্যানেজমেন্ট প্ল্যানস উইল বি ডেভেলপড অ্যান্ড ট্রেনিং সেন্টার্স ফর ওয়াটার ম্যানেজমেন্ট অর্গানাইজেশন উইল বি কনস্ট্রাক্টেড। তাহলে আরও ওয়াটার ম্যানেজমেন্ট প্ল্যানস আছে, এগুলো ডেভেলপ করা হবে ইন্টিগ্রেটেড, এবং ট্রেনিং সেন্টার্স ফর ওয়াটার ম্যানেজমেন্ট অর্গানাইজেশনস উইল বি কনস্ট্রাক্টেড। তাহলে ট্রেনিং সেন্টার তৈরি করা হবে যাতে পানির সুষ্ঠু ব্যবস্থাপনা করা যায়, সেগুলো তৈরি করা হবে। পার্টিসিপেটরি ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট উইল বি প্রমোটেড ফর লোকাল ওনারশিপ অ্যান্ড সাস্টেনেবিলিটি। তাহলে পার্টিসিপেটরি ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট, অংশগ্রহণমূলক ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট, পানি সম্পদ ম্যানেজমেন্টের জন্য প্রমোট করা হবে। লোকাল ওনারশিপ এবং সাস্টেনেবিলিটি, যারা স্থানীয় ওনারশিপ, স্থানীয় যে মালিকানা এবং সাস্টেনেবিলিটি, স্থিতিস্থাপকতা এর উপরে ফোকাস প্রমোট করা হবে। ক্যাপাসিটি বিল্ডিং ফর ওয়াটার ম্যানেজমেন্ট গ্রুপস উইল কভার ডিজাইন, কনস্ট্রাকশন, অপারেশন অ্যান্ড মেনটেনেন্স উইথ এ ফোকাস অন উইমেন্স মেম্বারশিপ। তাহলে ক্যাপাসিটি বিল্ড আপ করা হবে ওয়াটার ম্যানেজমেন্ট গ্রুপসের দ্বারা, এবং এরা কি করবে? ডিজাইন, কনস্ট্রাকশন এবং অপারেশন মেনটেনেন্সে কাজ করবে। আর উইমেন মেম্বারশিপ, মেয়েদের মেম্বারশিপের ক্ষেত্রে, মহিলাদের মেম্বারশিপের ক্ষেত্রে এটা কাজ করবে, ফোকাস করবে। দ্য প্রজেক্ট উইল সাপোর্ট দি এস্টাবলিশমেন্ট অফ ওয়াটার ম্যানেজমেন্ট অর্গানাইজেশন অ্যান্ড জয়েন্ট ম্যানেজমেন্ট কমিটিস। এই প্রজেক্টটা কি করবে? ওয়াটার ম্যানেজমেন্ট অর্গানাইজেশনকে সাপোর্ট করবে। বাংলাদেশ ranks 7th in vulnerability to climate risk, facing increased frequency and intensity of extreme weather and climate events. বাংলাদেশ হচ্ছে 7ম এই ভালনারেবিলিটি, ক্লাইমেট রিস্কের ক্ষেত্রে, ভালনারেবিলিটির ক্ষেত্রে বাংলাদেশ 7ম, এবং সবচেয়ে বেশি এই যে ফেসিং ইনক্রিজড ফ্রিকোয়েন্সি অ্যান্ড ইন্টেন্সিটি অফ এক্সট্রিম ওয়েদার অ্যান্ড ক্লাইমেট ইভেন্টস, বিভিন্ন জলবায়ু যত ইভেন্ট আছে এবং এক্সট্রিম ওয়েদার, চরম যেই আবহাওয়ার শিকার হচ্ছে বাংলাদেশ, এবং ফ্রিকোয়েন্সি দেখা দেয়, ঠিক আছে, এইসব আবহাওয়া পরিবর্তনের ফ্রিকোয়েন্সি বারবার হওয়াটা, কারণ বাংলাদেশ 7ম হচ্ছে র্যাঙ্কে ভালনারেবিলিটির ক্ষেত্রে। উইদাউট ইফেক্টিভ অ্যাডাপ্টেশন বাংলাদেশ কুড লুজ 30% অফ এগ্রিকালচারাল জিডিপি বাই 2050, ইম্প্যাক্টিং রুরাল কমিউনিটিস, পার্টিকুলারলি উইমেন। যদি কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, অ্যাডাপ্টেশন যদি না করা হয়, তাহলে বাংলাদেশ 30% হচ্ছে এগ্রিকালচারাল জিডিপি, কৃষিভিত্তিক যে জিডিপি, ডোমেস্টিক গ্রস প্রোডাক্ট, 30% চলে যাবে 2050-এর মধ্যে, এবং সবচেয়ে বেশি ইফেক্ট হবে
গ্রাম্য যে কমিউনিটি, রুরাল কমিউনিটি এবং উইমেন, পার্টিকুলারলি উইমেন, নারীরা সবচেয়ে বেশি এফেক্টেড হবে। দি প্রজেক্ট এইমস টু সাস্টেন গ্রেইনস ফ্রম প্রিভিয়াস এডিবি প্রজেক্টস, boosting economic growth, productivity, incomes and livelihoods especially for women and vulnerable groups in southwest Bangladesh। এই প্রজেক্টের লক্ষ্য হচ্ছে এডিবির যত প্রিভিয়াস যত প্রজেক্ট আছে সেখান থেকে যত উন্নত যত গেইন হয়েছে অর্থাৎ লাভ হয়েছে এটা যেন ধরে রাখতে পারে, বুস্টিং ইকোনমিক গ্রোথ, অর্থনৈতিক উন্নয়নটা যেন আরও বুস্ট করতে পারে, এবং প্রোডাক্টিভিটি, ইনকামস, যত ইনকাম আছে, এবং লাইভলিহুডস স্পেশালি উইমেন অ্যান্ড ভালনারেবল গ্রুপস, যত বিশেষ করে নারী এবং যত ভালনারেবল গ্রুপ আছে ইন সাউথ ওয়েস্ট বাংলাদেশ, বিশেষ করে দক্ষিণ পশ্চিম বাংলাদেশের ক্ষেত্রে। তো আমরা একটু দেখে নিলাম এখানে ক্লাইমেট চেঞ্জ নিয়ে কিছু আসলেও এটা আপনারা লিখে আসতে পারবেন, এই রিলেটেড লিখে আসতে পারবেন, অ্যাডাপ্টেশন হচ্ছে কিনা, বাংলাদেশে কী কী অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে কী কী পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে, তখন আপনি এটা লিখে আসতে পারবেন যে এডিবির সাহায্যে এরকম অ্যাডাপ্টেশন প্রজেক্টগুলো গ্রহণ করছে বাংলাদেশ। রিটেনের ক্ষেত্রে আপনার এটা লাগবে। রাশিয়া রেডি ফর নিউক ওয়ার, পুতিন টেলস ওয়েস্ট ওয়ার্নস ইউএস এগেনস্ট সেন্ডিং ট্রুপস টু ইউক্রেন। তাহলে রাশিয়া নিউক্লিয়ার যুদ্ধের জন্য প্রস্তুত আছে, এবং পুতিন কি বলছে, পশ্চিমকে ওয়ার্নিং দিচ্ছে যে তোমরা ইউক্রেনে কিন্তু ট্রুপস পাঠিও না, অর্থাৎ তোমাদের সৈন্য কিন্তু পাঠিও না ইউক্রেনে, না হলে কিন্তু আমি নিউক্লিয়ার যুদ্ধে চলে যাব। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অফ রাশিয়া ওয়ার্ন দি ওয়েস্ট অফ রাশিয়াস রেডিনেস ফর নিউক্লিয়ার ওয়ার। তো প্রেসিডেন্ট পুতিন জানিয়ে দিয়েছে যে আমরা কিন্তু তৈরি আছি নিউক্লিয়ার যুদ্ধের জন্য যদি তোমরা তেরিবেরি করো। পুতিন stated that the US deployment of troops to Ukraine would be seen as a significant escalation। পুতিন বলছে যে যদি ইউএস ডিপ্লয়মেন্ট মানে কি, যদি তুমি সৈন্য ওখানে মোতায়েন করো, যদি তুমি ইউক্রেনে সৈন্য মোতায়েন করো, আমেরিকা যদি ইউক্রেনে সৈন্য মোতায়েন করে, তাহলে এটা একটা সিগনিফিক্যান্ট এসকেলেশন হিসেবে ধরে নেওয়া হবে। তাহলে এটা বোঝা যাবে যে এটা আসলে যুদ্ধের ক্ষেত্রে একটা বড় স্টেপ। তোমরা যদি এটা করো তাহলে আমরা ধরে নিব যে তোমরা যুদ্ধ করতে চাচ্ছ, রাশিয়া ধরে নিবে যে আমেরিকা যুদ্ধের জন্য প্রস্তুত আছে। He clarified that while Russia was technically prepared for nuclear war, he saw no immediate need for such action in Ukraine। বলছে পুতিন এটাও বলছে যে আমি যদিও রেডি আছি টেকনিক্যালি, আমি নিউক্লিয়ার যুদ্ধের জন্য রেডি আছি, কিন্তু আমি কিন্তু চাই না, there is no need। রাশিয়া বলছে কোনো প্রয়োজন নাই ইউক্রেনে নিউক্লিয়ার যুদ্ধের জন্য। Moscow considers several regions of Ukraine as part of Russia, a claim disputed by West। মস্কো মানে রাশিয়া মনে করে যে ইউক্রেনের বিভিন্ন জায়গা আসলে রাশিয়ারই জায়গা, এবং এই দাবিটা আসলে পশ্চিমারা মানে না। The Biden administration has no plans to send troops to Ukraine but emphasizes the need for security and to support Ukrainian forces। বাইডেন প্রশাসন আবার কি বলছে, বলছে যে ইউক্রেনে আমরা সৈন্য পাঠানোর কোনো প্রয়োজনীয়তা দেখি না, আমাদের কোনো প্ল্যান নেই, কিন্তু বলছে যে অবশ্যই ইউক্রেনের যে ফোর্স আছে তাদের সিকিউরিটি এবং তাদের ত্রাণ, তাদের সাপোর্টটা দরকার আছে, এটা বলছে। পুতিনস নিউক্লিয়ার ওয়ার্নিং coincided with an offer for talks on Ukraine within a new European security framework। এখন বলছে পুতিনের যে নিউক্লিয়ার ওয়ার্নিং, এটা একই সাথে একটা অফার দিয়েছে ইউক্রেনের সাথে টকস হবে, ইউক্রেনকে নিয়ে একটা আলোচনার একটা অফার দিয়েছে যে ইউরোপিয়ান সিকিউরিটি ফ্রেমওয়ার্ক এর মাধ্যমে আমরা একটা ইউক্রেন নিয়ে আলোচনায় বসতে পারি। The US views Putin as not ready for serious negotiations regarding Ukraine। আমেরিকা আবার পুতিনকে মনে করে না যে রেডি আছে সিরিয়াস নেগোসিয়েশনের জন্য, যে রেডি আছে ইউক্রেনকে নিয়ে, আমেরিকা এটা মনে করে না যে রাশিয়া আসলে তৈরি না কোনো নেগোসিয়েশনে যাওয়ার জন্য। Climate crisis and Bangladesh's toxic tangle
with arsenic. Bangladesh faces a severe health crisis due to arsenic contaminated water stemming from well-intentioned interventions in the 1970s. তাহলে বাংলাদেশ হচ্ছে একটা সিভিয়ার হেলথ ক্রাইসিস সংকট আসবে, কারণ কি আর্সেনিক কন্টামিনেটেড ওয়াটার, আর্সেনিক বিষাক্ত, আর্সেনিক দ্বারা পলিউটেড বা কন্টামিনেটেড, কন্টামিনেটেড মানে হচ্ছে পলিউটেড বা বিষাক্ত, আর্সেনিক দ্বারা বিষাক্ত যে পানি আছে কোথা থেকে এসেছে, ওয়েল ইন্টেনশনড ইন্টারভেনশন ইন 1970s। তাহলে 1970 সালে যে ইন্টারভেনশন ছিল সেখান থেকে আর কি উৎসারিত হয়েছে এই আর্সেনিক কন্টামিনেটেড ওয়াটার, এবং এ কারণে বাংলাদেশ হচ্ছে একটা খুব সিভিয়ার, একটা তীব্র স্বাস্থ্য ক্রাইসিস সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। ডিপ টিউব ওয়েলস ড্রিলড টু কমব্যাট ওয়াটারবোর্ন ডিজিজেস ইনঅ্যাডভার্টেন্টলি রিলিজড আর্সেনিক ইনটু দ্য ওয়াটার সাপ্লাই। তাহলে যেগুলো গভীর টিউবওয়েল আছে সেগুলো ওয়াটারবোর্ন ডিজিজ থেকে বাঁচার জন্য, পানির থেকে উৎসারিত যে পানিবাহিত যে রোগগুলো হয় সেগুলোকে সেগুলোর সাথে হচ্ছে যুদ্ধ করার জন্য হচ্ছে ডিপ টিউবওয়েলগুলো ড্রিল করা হয়েছে, তাই না? কিন্তু এগুলো হচ্ছে অনিচ্ছাকৃতভাবে রিলিজড আর্সেনিক ইন্টু দি ওয়াটার সাপ্লাই। এগুলো আসলে দেখা গেল যে আর্সেনিক রিলিজ করে, ওয়াটার সাপ্লাইয়ে আর্সেনিক মিশিয়ে দেয় অনিচ্ছাকৃতভাবে। দ্য সিচুয়েশন হ্যাজ এসকেলেটেড উইথ নিয়ারলি হাফ অফ বাংলাদেশের ওয়েলস এক্সিডিং দ্য হু লিমিট ফর আর্সেনিক কনসেন্ট্রেশন। এই সিচুয়েশনটা খুবই খারাপ হয়ে গেছে, কারণ বাংলাদেশের যত ওয়েল মানে কি অনেক কূপ আছে না, গভীর কূপ, WELL, এই কূপ, ওয়েল মানে হচ্ছে কূপ, যত কুয়া আছে না কুয়া, সেগুলো হচ্ছে এই হুয়ের একটা লিমিট আছে, আর্সেনিক কনসেন্ট্রেশনের একটা লিমিট আছে, আর্সেনিকের যে ঘনত্ব পানিতে, আর্সেনিক কনসেন্ট্রেশনের একটা লিমিট আছে হু দ্বারা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দ্বারা একটা লিমিট দেওয়া আছে। তো সেটা 50% অর্থাৎ অর্ধেকেরও বেশি, হ্যাঁ, এক্সিড করে গিয়েছে। বাংলাদেশে যত কুয়া আছে সেই লিমিটটা এক্সিড করে গিয়েছে, এই কারণে সিচুয়েশনটা খুবই খারাপ। রাইজিং সি লেভেলস অ্যান্ড ইনক্রিজড ফ্লাডিং ডিউ টু দি ক্লাইমেট ক্রাইসিস এক্সাসারবেট আর্সেনিক লিচিং ইনটু দ্য ওয়াটার সাপ্লাই। তাহলে যত সমুদ্রের যে উচ্চতা বাড়ছে, সমুদ্রপৃষ্ঠের যে উচ্চতা বাড়ছে এবং ইনক্রিজিং ফ্লাডিং, যত বন্যা যে বেড়ে যাচ্ছে, এই কারণে এই ডিউ টু ক্লাইমেট ক্রাইসিস, এই যত জলবায়ু যে সংকট আছে সেটা এক্সাসারবেট করছে কি আর্সেনিক লিচিং ইনটু ওয়াটার সাপ্লাই। আর্সেনিক আরও পানির সাথে মিশে যাচ্ছে এই সব কারণে। কিসের জন্য? এই যে ফ্লাডিং, ইনক্রিজড ফ্লাডিং, তারপরে রাইজিং সি লেভেলস এবং ক্লাইমেট ক্রাইসিস এক্সাসারবেট হচ্ছে। যত আমাদের জলবায়ু সংকটটা আরও যত খারাপ হচ্ছে, এই দিনে দিনে আর্সেনিকের লিচিং ওয়াটার সাপ্লাইয়ের সাথে মিশে যাওয়াটা বেড়ে যাচ্ছে। Salinity intrusion from rising sea levels further increases arsenic leaching, posing a significant public health threat. তাহলে salinity intrusion মানে কি? লবণাক্ততা, লবণ যেই ইন্ট্রুশন মানে ঢুকে যাওয়া। রাইজিং সি লেভেলস, সমুদ্র উচ্চতা যখন বাড়ছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা যখন বাড়ছে, এই জন্য লবণাক্ততা বাড়ছে, এবং এই কারণে আরও আর্সেনিকটা, লিচিংটা পানির সাথে মিশে যাওয়াটা, আর্সেনিকের পানির সাথে মিশে যাওয়াটা এ কারণে বাড়ছে, এবং এটাই একটা পাবলিক হেলথ থ্রেট হিসেবে পোজ হচ্ছে আস্তে আস্তে। আর্জেন্ট অ্যাকশন ইজ নিডেড টু অ্যাড্রেস দি ক্রাইসিস, ইনক্লুডিং ইনভেস্টমেন্টস ইন ইনফ্রাস্ট্রাকচার, ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স। বলছে যে জরুরি অ্যাকশন নিতে হবে, জরুরিভাবে কাজ করতে হবে। কিসের জন্য? এই ক্রাইসিসটা অ্যাড্রেস করার জন্য। কিসের মাধ্যমে? ইনভেস্টমেন্ট, বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে, ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামোর মাধ্যমে, ডিজাস্টার রিস্ক দুর্যোগ ব্যবস্থাপনা মাধ্যমে, এবং ক্লাইমেট রেজিলিয়েন্স জলবায়ু যে স্থিতিস্থাপকতা বাড়ানোর মাধ্যমে। উইদাউট ইফেক্টিভ ক্লাইমেট অ্যাকশন বাংলাদেশ ফেসেস ক্যাটাস্ট্রফিক consequences including loss of agricultural GDP and internal climate migration. যদি আমরা কার্যকর এই ক্লাইমেট অ্যাকশন না নেই তাহলে বাংলাদেশ একটা ক্যাটাস্ট্রফিক
কনসিকুয়েন্সেস, মানে কি খুবই মারাত্মক একটা ফলাফল পরিণাম ফেস করবে বাংলাদেশ, যেখানে এই যে কৃষিভিত্তিক যে এগ্রিকালচারাল জিডিপি অনেক লস হবে এবং কি হবে ইন্টারনাল ক্লাইমেট মাইগ্রেশন, অন্তর্বর্তীকালীন মানে ইন্টারনাল মানে ভেতরের থেকে, মানে বাংলাদেশের মধ্যেই হচ্ছে যত ক্লাইমেট মাইগ্রেশন হবে, জলবায়ুর কারণে মাইগ্রেশন স্থানান্তর হবে, মানুষের স্থানান্তর হবে। The crisis in Bangladesh serves as a microcosm of a global problem, highlighting the urgent need for collective action to address climate and health issues. বলছে এই বাংলাদেশের যে ক্রাইসিসটা, বাংলাদেশের যে সংকটটা, এটা আসলে পুরো বিশ্বের একটা মাইক্রোকজম, একটা উদাহরণ হিসেবে কাজ করবে। মাইক্রোকজম মানে একটা ছোট বিশ্ব, মানে একটা উদাহরণ হিসেবে কাজ করবে বৈশ্বিক প্রবলেমের ক্ষেত্রে। এবং আর্জেন্ট নিড ফর, এটা একটা কালেকটিভ সামগ্রিক একটা অ্যাকশন, এই ক্লাইমেটের এবং হেলথ ইস্যুজের যেই অ্যাকশনটা দরকার, এটা একটা কালেকটিভ সামগ্রিক অ্যাকশন যে দরকার, সেটারই একটা জরুরি যে প্রয়োজন, সেটাই বোঝাচ্ছে এই উদাহরণটা বাংলাদেশের ক্রাইসিসের মাধ্যমে। এখন আমরা দেখব ইনডমিটেবল মার্চ, অদম্য মার্চ। তাহলে দেখি এই দিনে অর্থাৎ 14ই মার্চ কি হচ্ছে, 14ই মার্চে 1971 কি হচ্ছিল, ভুট্টোস ফর্মুলা ফর ট্রান্সফার অফ পাওয়ার। তাহলে ক্ষমতার স্থানান্তরের ক্ষেত্রে ভুট্টোর ফর্মুলা কি ছিল? Zulfikar Ali Bhutto, chairman of the Pakistan People's Party, addressed a public meeting in Karachi proposing power transfer to the Awami League in the east and the PPP in the west. তাহলে এখন ভুট্টো কি করলো, একটা ভাষণ দিল, অ্যাড্রেসড এ পাবলিক মিটিং, একটা জনসভায় সে কারাচিতে সে বলল যে পূর্বের ক্ষেত্রে আওয়ামী লীগকে দেওয়া হোক এবং পশ্চিমের ক্ষেত্রে পিপিপিকে পাওয়ার দেওয়া হোক। ভুট্টো dismissed আওয়ামী লীগ's allegation that President Yahya Khan consulted him about the National Assembly session date. ভুট্টো কি করলো, আওয়ামী লীগের যে অভিযোগটা সেটা নাকচ করে দিল, যে আওয়ামী লীগের অভিযোগটা ছিল যে প্রেসিডেন্ট ইয়াহিয়া আসলে তাকে কনসাল্ট করেছে এই ন্যাশনাল অ্যাসেম্বলি সেশনের তারিখের ক্ষেত্রে। তো ভুট্টো এটা অস্বীকার করে যে না, আমার এরকম ইয়াহিয়া খানের সাথে কোনো এরকম যোগসাজশ হয়নি বা কনসাল্ট হয়নি। ভুট্টো met Yahya in Karachi expressing acceptance of Mujib's demands for power transfer and lifting martial law, but emphasizing the need for a common agreement on modalities. বলছে যে ভুট্টো ইয়াহিয়া খানের সাথে কারাচিতে দেখা করে এবং মুজিবের ডিমান্ডগুলো মেনে নেয় এবং ক্ষমতা হস্তান্তর এবং মার্শাল ল উঠিয়ে নেওয়ার ক্ষেত্রে মতামত দেয় এবং এমফাসাইজিং দ্য নিড ফর কমন এগ্রিমেন্ট, সবার একটা কমন একটা এগ্রিমেন্টে আসার যে দরকার সেটাও উনি জোর দেন। কে? এটা হচ্ছে ভুট্টো। বঙ্গবন্ধু ইস্যুড new directives on March 14, 1971 urging the continuation of the non-cooperation movement and suspending income tax collection and remittance of certain taxes to the central government. তাহলে বঙ্গবন্ধু কি করলো, আরও নির্দেশনা দিল 14 তারিখে 1971-এর 14ই মার্চ, যে এই নন কোঅপারেশন মুভমেন্ট মানে কি অসহযোগ যে আন্দোলনটা চলছে সেটা যেন চালিয়ে যায় জনগণ, এবং সাসপেন্ডিং ইনকাম ট্যাক্স কালেকশন, ইনকাম ট্যাক্স যেন কেউ না দেয়, সাসপেন্ড করে রাখে মানে স্থগিত রাখে, এবং রেমিটেন্স অফ সার্টেন ট্যাক্স, কেন্দ্রীয় সরকারকে যেন এই বিভিন্ন এই রেমিটেন্স ট্যাক্সের যে রেমিটেন্সটা সেটা যেন না দেয়। হেনরি কিসিঞ্জার, US President's assistant for national security affairs, assessed potential outcomes of Yahya's visit to East Pakistan, including retaliatory actions, a static waiting game, or tactical political moves by Yahya Rahman or Bhutto to probe for areas of accommodation. তাহলে হেনরি কিসিঞ্জার কে ছিলেন? দেখেন, US প্রেসিডেন্টের অ্যাসিস্ট্যান্ট ছিলেন কিসের? ন্যাশনাল সিকিউরিটি অ্যাফেয়ার্সের। অনেকেই উনি কে ছিলেন এই জিনিসটা নিয়ে কনফিউজড, তো সেটা থাকবেন না, উনি আসলে একজন ন্যাশনাল সিকিউরিটি অ্যাফেয়ার্সের অ্যাসিস্ট্যান্ট ছিলেন আমেরিকার প্রেসিডেন্টের। এবং উনি হেনরি কিসিঞ্জার একটা
ইভ্যালুয়েট করেন, পরিস্থিতিটা উনি অ্যানালাইসিস করেন। উনি দেখতে পান যে ইয়াহিয়া যে ইস্ট পাকিস্তানে, পূর্ব পাকিস্তানে যে আসলো, তো সেটার ফলাফল কি হতে পারে সেটা উনি চিন্তা করলেন, উনি অ্যাসেস করলেন যে এটা রিটালিয়েটরি অ্যাকশন হতে পারে। রিটালিয়েটরি মানে প্রতিশোধমূলক কাজ হতে পারে। স্ট্যাটিক ওয়েটিং গেম, একটা স্থির একটা অপেক্ষার একটা খেলা হতে পারে, এবং ট্যাকটিক্যাল পলিটিক্যাল মুভমেন্টস মুভ বাই ইয়াহিয়া, এবং যত কৌশলগত পলিটিক্যাল রাজনৈতিক যত চাল এই ইয়াহিয়া রহমান বা ভুট্টোর হতে পারে, তো এই জিনিসটা উনি অ্যাসেস করলেন। Kissinger suggested that it was unnecessary for the US to adopt a more activist approach that time, as Yahya was striving for political settlement and unity. এই কিসিঞ্জার শেষমেশ সাজেস্ট করলেন যে এটা আসলে আমেরিকার আসলে নতুন করে আরও বেশি উদ্গ্রীব হয়ে অ্যাক্টিভিস্ট একটা পজিশনে যাওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? কারণ ইয়াহিয়া নিজেই একটা রাজনৈতিক সলিউশনে যাওয়ার এবং ঐক্যের ইউনিটি মানে একটা সংহতিতে পৌঁছানোর জন্য চেষ্টা করছে ইয়াহিয়া। এই কারণে কিসিঞ্জার সাজেস্ট করলো আমেরিকার যে এত উদ্গ্রীব হয়ে অ্যাপ্রোচ নেওয়ার কোনো দরকার নেই। 1 million children toil at hazardous work finds BBS সার্ভে। এখন আমরা দেখব 1 মিলিয়ন শিশু টয়েল অ্যাট হ্যাজার্ডাস ওয়ার্ক, বিপজ্জনক কাজের ক্ষেত্রে শিশুরা 1 মিলিয়ন মানে 10 লক্ষ শিশু টয়েল মানে কি অনেক কষ্ট করে, ঠিক আছে? সেটা আমরা দেখব কি বিবিএস সার্ভে। এই যে বিবিএস মানে কি বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের যে জরিপগুলো হয়, শ্রমশক্তি জরিপ আমরা এর আগের ক্লাসে পড়েছিলাম। তো এই জরিপগুলোর বরাত দিয়ে যে আর্টিকেলগুলো লেখা, তো এই জন্য এগুলো পড়লে আপনি জরিপগুলো সবসময় উদাহরণ দিয়ে আসতে পারবেন লিখিতর ক্ষেত্রে, জরিপগুলো রেফারেন্স আকারে আপনি দিয়ে আসতে পারবেন। এই জন্য এই আর্টিকেলগুলো পড়াটা খুব ইম্পর্টেন্ট। এখন আমরা দেখি আর্টিকেলে কি আছে। এ সার্ভে বাই দি বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স BBS reveals that approximately 1.78 million children are engaged in child labor in Bangladesh। তাহলে এই BBS সার্ভেটা দেখলো বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, এর একটি সার্ভে রিভিল করলো যে অ্যাপ্রক্সিমেটলি 1.78 মিলিয়ন, তাহলে কত এখানে 10,78,000, তাই না? 1.78 মিলিয়ন মানে কি 10,78,000 বাচ্চা শিশু হচ্ছে এঙ্গেজ আছে চাইল্ড লেবারে, শিশু শ্রমে যুক্ত আছে বাংলাদেশে, ঠিক আছে? আউট অফ দিস 1.07 মিলিয়ন চিলড্রেন আর ইনভলভড ইন হ্যাজার্ডাস ওয়ার্ক। এর মধ্যে 10 লক্ষ মানে 1.07 মিলিয়ন, 10,07,000, পুরো 10 লক্ষেরও বেশি শিশু হচ্ছে ইনভলভ আছে হ্যাজার্ডাস মানে কি একদম বিপজ্জনক কাজ, খুবই ভয়ঙ্কর বিপজ্জনক কাজে এরা যুক্ত আছে। The number of children aged between 5 and 17 engaged in child labor has increased from 1.70 million in 2013 to 1.78 million in 2022। তাহলে এই নাম্বারটা 2013-তে ছিল হচ্ছে 1.70 মিলিয়ন, আর 2022-এ হয়েছে 1.78 মিলিয়ন। আর এদের মধ্যে এদের বয়স ছিল মাত্র 5 থেকে 17 বছর বয়স। The survey was conducted from February 5 to May 5, 2022 and unveiled at an event organized by BBS in collaboration with the International Labour Organization। এই যে ILO, আমরা জানি যে পুরো বিশ্বে লেবার নিয়ে কাজ করে এই সংস্থা ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। তাহলে এই ILO এর কোলাবোরেশন সাথে সহযোগিতা করে এই BBS হচ্ছে একটা ইভেন্ট অর্গানাইজ করে এবং এই ইভেন্টেই হচ্ছে এই জরিপটা প্রকাশ করে, এবং এই জরিপটা ফেব্রুয়ারির 5 তারিখ থেকে মের 5, 2022-এ এই জরিপটা কন্ডাক্ট করা হয়। দ্য ফাইনাল রিপোর্ট টাইটেল এস্টাবলিশমেন্ট বেসড সেক্টর ওয়াইজ ওয়ার্কিং চিলড্রেন সার্ভে 2023 ওয়াজ প্রেজেন্টেড অ্যাট দি ইভেন্ট। তাহলে রিপোর্টের নামটা ছিল হচ্ছে এস্টাবলিশমেন্ট বেসড সেক্টর ওয়াইজ ওয়ার্কিং চিলড্রেন সার্ভে 2023। আচ্ছা, the survey found that 38,008 children aged 5 to 17 work
in 40,525 establishments involved in hazardous sectors with nearly 98% being boys। তাহলে 98% হচ্ছে বাচ্চা ছেলে, এবং এই সার্ভেটা বলছে যে 38,000 বাচ্চা 5 থেকে 17 বছর এরা হচ্ছে কাজ করে 40,525টা এস্টাবলিশমেন্টে, এবং 98% হচ্ছে এরা হচ্ছে ছেলে, বাচ্চা ছেলে। The child labor exposes children to physical injury, mental distress, limited educational opportunities, perpetuation of poverty cycles, social exclusion and violations of their rights। তাহলে এই চাইল্ড লেবারটা কি কি দেখেন ঘটনা ঘটায়। এই চাইল্ড লেবারটা বাচ্চাদেরকে ফিজিক্যাল ইনজুরিতে এক্সপোজ করে, মানে কি শারীরিক যত দুর্ঘটনা, শারীরিক যত ইনজুরিতে হচ্ছে এক্সপোজ করে, মেন্টাল ডিস্ট্রেস, মানসিক যে ডিস্ট্রেস হয়, লিমিটেড এডুকেশনাল অপরচুনিটিস, তাহলে খুবই সীমিত আকারে পড়াশোনার শিক্ষার যেই সম্ভাবনাটা তারা পায়, সুযোগটা পায়, এবং পারপিচুয়েশন অফ পভার্টি সাইকেল, তারা দারিদ্র্যের চক্রে সবসময়, পারপিচুয়েশন মানে এটা দীর্ঘস্থায়ী হয়। সোশ্যাল এক্সক্লুশন, সামাজিকভাবে তারা এক্সক্লুড হয়ে যায়, সামাজিক থেকে বহিষ্কৃত হয়, সমাজের যে গণ্ডি আছে সেখান থেকে তারা এক্সক্লুডেড হয়ে যায়। অ্যান্ড ভায়োলেশনস অফ দ্যার রাইটস, তাদের যত অধিকার আছে সেগুলো আসলে ভায়োলেট হয়। চাইল্ড লেবারার্স আর্ন এ মান্থলি অ্যাভারেজ অফ টাকা 6,675, মানে 6,675 টাকা মাত্র মান্থলি তারা ইনকাম করে, ঠিক আছে। উইথ এ 2.01 মিলিয়ন চিলড্রেন ইনভলভড ইন ডোমেস্টিক ওয়ার্ক অ্যান্ড মেনি অফ হুম ডু নট রিসিভ এনি ওয়েজেস, যেখানে 2.01 মিলিয়ন, মানে 20 লক্ষ বাচ্চা ডোমেস্টিক কাজে ইনভলভ আছে, কিন্তু তারা কোনো ওয়েজেস পায় না, তারা কোনো আসলে পারিশ্রমিকই পায় না। The hazardous sectors include motor vehicle maintenance and repair, footwear manufacturing, iron and steel casting, personal and household goods repair, fish, crustacean and mollusk processing and preservation। তাহলে এই হ্যাজার্ডাস যে সেক্টরটা, এটা এই সেক্টরের মধ্যে কি কি আছে দেখেন, মোটর ভেহিকল মেইনটেনেন্স, রিপেয়ার এবং ফুটওয়্যার, জুতা যে ম্যানুফ্যাকচারিং, আয়রন এবং স্টিল কাস্টিং, এবং দেখেন পার্সোনাল এবং হাউসহোল্ড গুডস রিপেয়ার, তারপরে ফিশ, এই যে ক্রাস্টেশিয়ান অ্যান্ড মলাস্ক প্রসেসিং এবং প্রিজার্ভেশন। তাহলে এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, এই হ্যাজার্ডাস সেক্টরগুলো খুব ভালো মতো আয়ত্তে রাখবেন যেন লিখতে পারেন। অ্যাপ্রক্সিমেটলি 64.3% of child laborers in hazardous work reside in urban areas working an average of 9.4 hours per day। 9.4 ঘন্টা তারা কাজ করে প্রতিদিন, এবং 64.3% প্রায় চাইল্ড লেবারাররা কি করে, হ্যাজার্ডাস ওয়ার্কে কাজ করে, যারা আসলে শহরে আরবান এরিয়াসে অবস্থান করে। A significant percentage of child laborers are exposed to hazards such as fire, restricted breathing due to dust or fumes, and extended hours of work under the sun। আরও একটা সিগনিফিক্যান্ট, একটা যথেষ্ট পরিমাণে যে পার্সেন্টেজ আছে চাইল্ড লেবারার্স যারা আসলে এক্সপোজ টু হ্যাজার্ড, তারা দুর্ঘটনার প্রতি তারা এক্সপোজ হয়, কারণ তারা কিসে কাজ করে দেখেন, ফায়ার, আগুনের মধ্যে কাজ করে, রেস্ট্রিক্টেড ব্রিদিং, খুবই সীমিত আকারে শ্বাস প্রশ্বাস নিতে পারে কারণ ডিউ টু ডাস্ট, ধুলোবালি এবং ধোঁয়া, এবং এক্সটেন্ডেড আওয়ার্স অফ ওয়ার্ক আন্ডার দ্য সান, এবং সূর্যের নিচে অনেক দীর্ঘ সময় ধরে কাজ করার কারণে। দ্য ডেটা ফ্রম দি সার্ভেস উইল এইড দি গভর্নমেন্ট ইন ফর্মুলেটিং প্ল্যানস and programs to eliminate child labor by 2025 according to State Minister of Planning Mohammad Shahiduzzaman Sarkar। তাহলে প্ল্যানিং স্টেট মিনিস্টার, প্ল্যানিং প্রতিমন্ত্রী আর কি, স্টেট মিনিস্টার মোহাম্মদ শহীদুজ্জামান সরকার বলেছেন 2025-এর মধ্যে হচ্ছে চাইল্ড লেবার এলিমিনেট করতে যে প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামগুলো ফর্মুলেট করতে সাহায্য করবে এই ডেটা। ঠিক আছে, আমরা দেখে নিলাম। এখন আমরা দেখব ব্যাক মি ইন ডিফিকাল্ট টাইম, পুতিন আর্জেস কান্ট্রিম্যান অ্যাজ
রাশিয়া গোজ টু পোলস, তাহলে সামনে নির্বাচন এবং পুতিন বলছে ব্যাক মি ইন ডিফিকাল্ট টাইম, মানে কঠিন সময়ে আমাকে তোমরা সাপোর্ট করো, ব্যাক করো, অর্থাৎ তাকে যেন সবাই সাপোর্ট করে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কলস অন রাশিয়ানস টু persevere amid a difficult period before a vote to extend his rule। তো তার শাসনকে আরও বর্ধিত করার জন্য বলছে যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলল যে পারসিভিয়ার করো, অর্থাৎ অধ্যবসায় করো, এই কঠিন সময়ে সবাই যেন অধ্যবসায় করে। The election scheduled for March 15 to 17 is expected to secure Putin another 6-year term, potentially extending his presidency until 2030। তাহলে এই যে মার্চের 15 থেকে 17 তারিখে যে ইলেকশনটা শিডিউল করা হয়েছে, তো এই ইলেকশনের মাধ্যমে পুতিন কিন্তু আরও 6 বছর মেয়াদি আরেকবার হচ্ছে প্রেসিডেন্সি পাবে এবং এটা 2030 পর্যন্ত তাকে প্রেসিডেন্ট বানিয়ে রাখবে, তার শাসনটা আরও 2030 পর্যন্ত এক্সটেন্ড হবে। পুতিন emphasizes the need for unity and self-confidence to overcome challenges। পুতিন বলছে যে একতার প্রয়োজন এবং সেলফ কনফিডেন্স, আমাদের যে আত্মবিশ্বাসটা থাকতে হবে চ্যালেঞ্জেসগুলো ওভারকাম করার জন্য। ডিউরিং হিজ টেনিওর Russia saw economic growth but also increased authoritarianism domestically with decent outlawed। তাহলে তার যখন টেনিওর মানে কি, TENURE টেনিওর, তার যে শাসনামলে, এই সময় কালটাকে বলবো টেনিওর, এই শাসনামলে যদিও ইকোনমিক গ্রোথ হয়েছে, অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, তারপরও এই যে অথরিটারিয়ানিজম মানে কি স্বৈরাচারিতা বেড়েছে এবং ডোমেস্টিক্যালি ডিসেন্ট আউটলড মানে তার যত বিরোধী দল বা বিপরীত যে মতগুলো আছে, বিরোধী মতামতগুলোকে আউটল করে দিয়েছে, অর্থাৎ আইনের বহির্ভূত করে ফেলেছে। ঠিক আছে, মানে ডিসেন্টগুলোকে, যেগুলো হচ্ছে দ্বিমত করেছে, সেগুলোকে সে দমন করে রেখেছে। Internationally, Putin escalated confrontations with the West, including military actions in Ukraine such as annexing Crimea and supporting rebels in the Donbas region। তাহলে ওই আন্তর্জাতিকভাবে পুতিন কি করেছে? এসকেলেটেড কনফ্রন্টেশন উইথ দ্য ওয়েস্ট। কনফ্রন্টেশন মানে কি? সংঘাত। পশ্চিমের সাথে সে সংঘাত বাড়িয়ে দিয়েছে আন্তর্জাতিকভাবে এবং কি করেছে? মিলিটারি অ্যাকশন নিয়েছে ইউক্রেনে। আমরা জানি ইউক্রেনে সে যুদ্ধ চালিয়েছে এবং ক্রাইমিয়া কি করেছে? অ্যানেক্স করেছে 2014-তে, এটাও আমরা জানি। এবং ডনবাস নামের জায়গাতে সে যত রেবেল আছে, যত বিপ্লবীরা আছে, ঠিক আছে, তাদেরকে সে সাপোর্ট করেছে, তাদেরকে আরও সে এই ডনবাস রিজিয়নে বিপ্লবীদেরকে সে সাপোর্ট করেছে। Major critics of Putin are either dead, imprisoned, exiled, leaving him confident in societal support। তাহলে মেজর ক্রিটিক যারা, তার মুখ্য সমালোচক ছিল, যাদের পুতিনের যারা সমালোচক, তারা হয় মৃত, হয় এই যে জেলে আছে, অথবা নির্বাসিত, এক্সাইলড। এবং এ কারণে সে কনফিডেন্ট, সে আত্মনির্ভর, এ কারণে সে খুব আত্মবিশ্বাসী যে সে হচ্ছে জিতবে। ঠিক আছে, সে যে সাপোর্ট পাবে এটাতে সে কনফিডেন্ট। পুতিন ফ্রেমস দি ভোট অ্যাজ এ ডেমনস্ট্রেশন of patriotic feelings and unity in defending Russia's freedom, sovereignty and security। তাহলে এই পুতিন এই ভোটটাকে কি করছে? ডেমনস্ট্রেশন অফ পেট্রিয়টিক ফিলিংস, বলছে তোমাদের দেশপ্রেমের যে অনুভূতি সেটারই একটা প্রকাশ হচ্ছে এই ভোট। এবং ডিফেন্ডিং রাশিয়াস ফ্রিডম, বলছে যে ইউনিটি, একতা, রাশিয়ার যেই আছে স্বাধীনতা, এবং তুমি ভোটের মাধ্যমে এই স্বাধীনতাকে ঐক্য ও স্বাধীনতা মেনটেন করতে পারো, এবং সিকিউরিটি, নিরাপত্তা। তো এই হচ্ছে তার ডায়ালগ, মানে সে বলতে চাচ্ছে যে ভোট দেওয়ার মাধ্যমে তুমি রাশিয়ার ফ্রিডম হচ্ছে এবং সিকিউরিটি, নিরাপত্তা রক্ষা করতে পারো।
দ্য ইউএস স্টিল কেয়ারস ডিপলি অ্যাবাউট দ্য ডেমোক্রেসি। এখন আমরা দেখব পিটার হাস রিফ্লেকশনস অন 2 years ইন বাংলাদেশ। পিটার হাস দেখতে পাচ্ছেন, হিজ এক্সেলেন্সি পিটার হাস ইজ অ্যাম্বাসেডর অফ দ্য ইউনাইটেড স্টেটস টু বাংলাদেশ। এটা হচ্ছে আমেরিকার অ্যাম্বাসেডর বাংলাদেশে, আমরা সবাই চিনি পিটার হাস। বানানটাও দেখে নেবেন, কারণ আপনার লিখে আসতে হবে যখন আপনি রিটেন পরীক্ষা দিবেন, আপনার লিখে আসতে হতে পারে, এখানে বানানটা দেখে নেবেন, ইসের নামের বানান পিটার হাস। আচ্ছা, তো বলছে ইউএস স্টিল কেয়ারস ডিপলি অ্যাবাউট দ্য ডেমোক্রেসি, বলছে যে আমেরিকা এখনও গণতন্ত্র নিয়ে খুবই ডিপলি, গভীরভাবে এখনও তারা কেয়ার করে। US ambassador to Bangladesh reflects on Abraham Lincoln's quote about the future coming one day at a time, highlighting the potential and resilience of the country and its people. এই US ambassador পিটার হাস হচ্ছে একটা কোট দিয়ে শুরু করে, রিফ্লেক্ট করে, ঠিক আছে, স্মৃতিচারণা করছে, এবং কোটটা ছিল হচ্ছে দ্য বেস্ট থিং অ্যাবাউট দ্য ফিউচার দ্যাট ইট কামস ওয়ান ডে অ্যাট এ টাইম। বলছে যে ফিউচারের, ভবিষ্যতের সবচেয়ে ভালো দিকটাই হচ্ছে ইট কামস ওয়ান ডে অ্যাট এ টাইম, একদিন একদিন করে আমরা পাই ভবিষ্যৎটা, আমরা বেশি দেখতে পাই না, আমরা একদিন একদিন করেই দেখতে পাই। তো এই কোট দিয়ে উনি শুরু করেছেন এবং বলছে যে পোটেনশিয়াল অ্যান্ড রেজিলিয়েন্স অফ কান্ট্রি অ্যান্ড ইটস পিপল, আমাদের দেশের পোটেনশিয়াল সম্ভাবনাগুলো এবং রেজিলিয়েন্স মানে কি স্থিতিস্থাপকতা, সহনশীলতা, এটা উনি বলছে যে হাইলাইট করেছে যে এটা আমাদের ভালো। Despite acknowledging Bangladesh's progress, the ambassador emphasizes significant challenges ahead, particularly regarding democratic principles. বলছে যদিও বাংলাদেশের প্রগ্রেস, বাংলাদেশের উন্নয়ন হয়েছে এটা সে স্বীকার করেছে, কিন্তু তারপরেও বলছে অনেক চ্যালেঞ্জ আছে সামনে, এবং ডেমোক্রেটিক প্রিন্সিপালস, গণতন্ত্রের যে মূলনীতিগুলো, এগুলো নিয়ে অনেক চ্যালেঞ্জ আছে সামনে। The United States advocated for a free and fair parliamentary election in January 2024 but expresses disappointment in the outcome, stressing the importance of democracy. তো বলছে আমেরিকা হচ্ছে অ্যাডভোকেটেড ফর, আমেরিকা চেয়েছিল একটা ফ্রি এবং ফেয়ার সংসদীয় নির্বাচন জানুয়ারি 2024 যে নির্বাচনটা হয়, আমেরিকা চেয়েছে ফ্রি অ্যান্ড ফেয়ার, বাট কিন্তু তারপরও ডিসঅ্যাপয়েন্টমেন্ট, বলছে যে ফলাফলটা হয়েছে সেটা নিয়ে হতাশা, এটাই বলছে আমেরিকার হতাশা আছে। স্ট্রেসিং দ্য ইম্পর্টেন্স অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের উপরে জোর আরোপ করে বলছে যে ফলাফলটা কিন্তু হতাশাপূর্ণ। The US pledges continued support for civil society, human rights defenders and media freedom in Bangladesh. আমেরিকা প্লেজ করছে মানে প্রতিজ্ঞা নিয়েছে যে কন্টিনিউড সাপোর্ট ফর সিভিল সোসাইটি, সুশীল সমাজের উপরে সাপোর্ট করবে, হিউম্যান রাইটস ডিফেন্ডার্স, মানবাধিকার যারা কর্মী আছে তাদেরকে সাপোর্ট করবে, এবং মিডিয়া ফ্রিডম ইন বাংলাদেশ, মিডিয়ার যেই স্বাধীনতা সেটাও বাংলাদেশের, সেটা নিয়ে ইউএস হচ্ছে সাপোর্ট করবে, এটা হচ্ছে প্রতিজ্ঞা ইউএসের। Emphasis is placed on shared interests between Bangladesh and the United States, including climate change, clean energy, security cooperation and economic ties. বলছে আরও জোর দিয়েছে যে শেয়ার ইন্টারেস্ট আছে, হ্যাঁ, কমন ইন্টারেস্ট হচ্ছে বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে, সেগুলো হচ্ছে ক্লাইমেট চেঞ্জ মানে জলবায়ু পরিবর্তন, ক্লিন এনার্জি, ঠিক আছে, ক্লিন এনার্জি বলতে কি বোঝাচ্ছে বলেন তো? ক্লিন এনার্জি মানে হচ্ছে আমরা যে রিনিউয়েবল এনার্জি বলি না সেটা আর কি, গ্রিন যেটা আমরা বলি সৌর বিদ্যুৎ, ওইটাকে বলছে ক্লিন এনার্জি, ঠিক আছে। তারপরে হচ্ছে সিকিউরিটি কোঅপারেশন এবং ইকোনমিক টাইজ, অর্থনৈতিক বন্ধন। দ্য ইউএস সিক্স অ্যালাইনমেন্ট উইথ দি ইন্টারন্যাশনাল লেবার স্ট্যান্ডার্ডস, আর্জিং বাংলাদেশ টু এনশিওর ওয়ার্কার্স রাইটস টু ফর্ম ইন্ডিপেন্ডেন্ট ইউনিয়নস উইদাউট ফিয়ার অফ রিপ্রাইজাল। তো আমেরিকা আরও সাপোর্ট চাচ্ছে যে আন্তর্জাতিক শ্রম স্ট্যান্ডার্ডটা মেনে চলার ক্ষেত্রে বাংলাদেশকে আহ্বান জানাচ্ছে যে তোমরা শ্রমিকদের রাইট, শ্রমিকদের যে অধিকার সেটা নিশ্চিত করো, যেন তারা স্বাধীন ট্রেড ইউনিয়ন বলি না, স্বাধীন ইউনিয়ন গঠন করতে পারে কোনো ভয়ভীতি ছাড়া, কোনো প্রতিশোধমূলক ঘটনার, কোনো প্রতিশোধমূলক অ্যাকশনের ভয় ছাড়াই যেন তারা ইউনিয়ন গঠন করতে পারে। The US remains the largest foreign
investor in Bangladesh and emphasizes making economic relationship mutually beneficial. আমেরিকা এখনও সবচেয়ে বড় ফরেন ইনভেস্টর, বিদেশি বিনিয়োগকারী, বাংলাদেশের সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগকারী এখনও আমেরিকা। এবং এই ইউএসএ কি করছে, এমফাসাইজ করছে, জোর দিচ্ছে ইকোনমিক রিলেশনশিপ, অর্থনৈতিক যে সম্পর্কটা বাংলাদেশের সাথে সেটা যেন মিউচুয়ালি বেনিফিশিয়াল হয়, পারস্পরিক যেন সুবিধা, পারস্পরিক যেন লাভজনক হয়। Humanitarian assistance to Rohingya refugees is a priority with a focus on safe and sustainable repatriation to Myanmar once conditions allow. তাহলে মিয়ানমার সম্পর্কেও বলেছে যে হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্ট, মানবাধিকার সাহায্য, মানবতামূলক সাহায্য যেটা ত্রাণ, সেটা রোহিঙ্গা রিফিউজিকে দেওয়াটা একটা প্রায়োরিটি, এটা একটা অগ্রাধিকার। এবং একটা ফোকাস থাকবে কিসের উপরে, সেফ এবং সাস্টেনেবল, নিরাপদ এবং টেকসই রিপ্যাট্রিয়েশন, নতুন করে তাদের প্রত্যাবর্তন, তাদের দেশে ফিরিয়ে দেওয়া, যদি কন্ডিশন ঠিকঠাক হয় আর কি। যখন কন্ডিশন অ্যালাউ করবে মিয়ানমারদের যারা রোহিঙ্গা আছে তারা যেন মিয়ানমারে ফিরে যেতে পারে, এবং সেটা সেফ এবং সাস্টেনেবল রিপ্যাট্রিয়েশন হতে হবে, নিরাপদ এবং টেকসই হতে হবে। দ্য ইউএস reassures Bangladesh of its ongoing support and partnership in navigating towards a prosperous and democratic future. আমেরিকা বাংলাদেশকে আশ্বস্ত করছে যে প্রসপারাস এবং ডেমোক্রেটিক, উন্নয়নশীল বাংলাদেশ এবং গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য বাংলাদেশকে সবসময় সাপোর্ট করে যাবে, এটাই বলেছে। There is so much more to the RTI Act. তাহলে এখানে আরটিআই আমরা জানি রাইট টু ইনফরমেশন, আরটিআই অ্যাক্টের উপরে একটা অনেক বড় একটা এখানে কলাম আছে, আর্টিকেল আছে, এটা আমি সামারাইজ করেছি। আমাদের রিটেন সিলেবাসে কিন্তু সরাসরি আছে যে রোল অফ আইসিটি, আরটিআই, ঠিক আছে, মিডিয়া, এগুলো নিয়ে কিন্তু একটা কন্টেম্পোরারি মিডিয়া এরকম কিন্তু সিলেবাস, রিটেন সিলেবাসে কিন্তু সরাসরি দেওয়া আছে বাংলাদেশ অ্যাফেয়ার্সের। তো সেই জন্য আমরা একটু পড়বো এটা। Frustration among office goers in Dhaka's Agargaon area due to a makeshift mini market on sidewalks causing stench, trash and chicken slaughtering. তো বলছে যারা অফিস গোয়ার আছে তাদের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন আছে ঢাকার আগারগাঁও এলাকাতে, যে একটা মেকশিফট মানে কি, একটা টেম্পোরারি সাময়িক একটা মিনি মার্কেট তৈরি হয়েছে, এবং এখানে গন্ধ, স্টেঞ্চ মানে কি গন্ধ, এবং ট্র্যাশ আবর্জনা, এবং চিকেন স্লটারিং হচ্ছে মুরগি জবাই করা, এটা নিয়ে ফ্রাস্ট্রেশন আর কি আগারগাঁওয়ে যারা অফিস গোয়ার আছে, যারা অফিসে যায়। এই ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন ইউজিসি এমপ্লয়ি ইউটিলাইজ দ্য রাইট টু ইনফরমেশন, এই যে দেখেন আরটিআই, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট টু রিকোয়েস্ট ইনফরমেশন ফ্রম দি ঢাকা নর্থ সিটি কর্পোরেশন ডিএনসিসি রিগার্ডিং the markets authorization and measures for eviction. তো বলছে যে একটা ইউজিসি এমপ্লয়ি, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন এমপ্লয়ি, তার রাইট টু অ্যাকশন, এই যে আরটিআই, রাইট টু অ্যাকশন অধিকারটা সে ইউটিলাইজ করেছে, টু রিকোয়েস্ট ইনফরমেশন চেয়েছে ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের কাছে যে এটা তোমরা নিচ্ছ কিনা, এভিকশন উৎখাত করছো কিনা, এই মার্কেটটা তোমরা উৎখাত করছো কিনা, এটা বিষয়ে তারা রিকোয়েস্ট করেছে, ইনফরমেশন চেয়েছে। ফলোইং দ্য আরটিআই রিকোয়েস্ট দ্য মার্কেট ডিসঅ্যাপিয়ার্ড উইথ দ্য ডিএনসিসি ডেজিগনেটেড অফিসার কনফার্মিং ইটস পার্মানেন্ট ক্লোজার। তাহলে এই যে আরটিআই যে অ্যাক্ট, আরটিআই রিকোয়েস্ট, ঠিক আছে, রাইট টু ইনফরমেশন, আরটিআই রিকোয়েস্টের জন্য এই এমপ্লয়ি যখন রিকোয়েস্ট করলো, এই মার্কেটটা, যে আমরা যে মার্কেটটা নিয়ে হতাশা, সেই মার্কেটটা ডিসঅ্যাপিয়ার, হারিয়ে গেছে, এবং ডিএনসিসি ডেজিগনেটেড অফিসার জানিয়েছে যে এটা পার্মানেন্টলি এটা ক্লোজ হয়ে গেছে, এটা স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে। While the incident showcases the RTI's power to prompt action from public authorities, it suggests the need for more written replies to foster deeper discussions উইদিন গভর্নমেন্টাল হায়ারার্কিস। বলছে যে যদিও এই উদ্যোগটা ভালো, কারণ খুব দ্রুত প্রম্পট অ্যাকশন হয়েছে, আরটিআই রিকোয়েস্ট করেছে এবং মার্কেটটা পরে উধাও হয়ে গেছে, বলছে এটা ভালো একটা সাইন, ঠিক আছে, একটা ভালো একটা আভাস দিচ্ছে। কিন্তু
আরও রিটেন রিপ্লাই থাকা উচিত, লিখিতভাবে রিপ্লাইটা দেওয়া যেন হয়, এটাই বলতেছে যে রিটেন রিপ্লাইটা দিলে আরও ডিপার ডিসকাশন হবে, আরও গভীর ডিসকাশন হবে গভর্নমেন্টাল হায়ারার্কির মধ্যে, সরকারি যত হায়ারার্কি আছে। The article emphasizes the underutilization of the RTI Act in Bangladesh compared to countries like Sri Lanka, where strategic use of the law has led to significant outcomes, including in economic recovery. বলছে বাংলাদেশে খুবই আন্ডার ইউজ হয়, এই RTI অ্যাক্টটা সবাই কিন্তু ইউজ করে না, জানে না, কিন্তু কম্পেয়ার টু শ্রীলঙ্কাতে কিন্তু এটা হয়, শ্রীলঙ্কাতে হয় দ্য স্ট্র্যাটেজিক ইউজ অফ দি ল হ্যাজ লেড টু ইকোনমিক রিকভারি। শ্রীলঙ্কাতে এই RTI অ্যাক্টের ইউজটা খুব ভালো হয়, কৌশলগত স্ট্র্যাটেজিক ইউজ, কৌশলগত ব্যবহারটা খুব ভালো হওয়ার কারণে অনেক অর্থনৈতিক রিকভারি হয়েছে, অর্থনৈতিক পুনরুদ্ধার হয়েছে এই শ্রীলঙ্কাতে এই RTI অ্যাক্টটা ব্যবহার করে। Examples from Sri Lanka include a court ruling upholding an RTI Commission directive for a state bank to release mark sheets emphasizing transparency in public examination. তো শ্রীলঙ্কাতে এই RTI ব্যবহার করে রুলিং এসেছে, কোর্ট রুলিং এসেছে যে মার্কশিট রিলিজ করো, এ পাবলিক এক্সামিনেশন হয় শ্রীলঙ্কাতে এবং এটা ট্রান্সপারেন্সি যেন রক্ষা করা যায়, এই জন্য RTI অ্যাক্টের মাধ্যমে মার্কশিট রিলিজ করার জন্য কোর্ট রুলিং হয়েছে। তো শ্রীলঙ্কাতে খুব ভালো এক্সাম্পল আছে আর কি এই RTI ব্যবহারের। ইন আদার কেস ইনভলভড the RTIC directing Litro Gas Lanka Limited to disclose salary and loan details of top officials, highlighting the importance of public interest over privacy and commercial interest. বলছে আরও একটা কেস আছে শ্রীলঙ্কাতেই হয়েছে যে এই যে লিট্রো গ্যাস কোম্পানি, এই কোম্পানির স্যালারি ডিসক্লোজ করতে বলেছে যে তোমরা যত স্যালারি পায় যেন প্রকাশ করা হয় এবং লোন ডিটেলস যত টপ অফিসিয়াল আছে, বড় বড় কর্মকর্তা আছে, তাদের লোন ডিটেল দিতে প্রকাশ করতে বলা হয় এই RTI অ্যাক্টের মাধ্যমে। তো বলছে যে এটা পাবলিক ইন্টারেস্টটা শো করে এই RTI অ্যাক্ট ইউজের মাধ্যমে। The article concludes by mentioning the Indian Supreme Court's directive for the State Bank of India and the Election Commission to disclose information on electoral bonds buyers, citing the significance of access to information on key public issues. বলছে আরও একটা উদাহরণ দিয়েছে, ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের ডিরেক্টিভ এসেছে এই যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং ইলেকশন কমিশনের ক্ষেত্রে যে তোমরা ইনফরমেশন ডিসক্লোজ করো এই যে অন ইলেকটোরাল বন্ডস বায়ার্স অ্যান্ড সাইটিং দ্য সিগনিফিক্যান্স অফ দ্য অ্যাক্সেস টু ইনফরমেশন কি পাবলিক ইস্যুস, বড় বড় পাবলিক যে ইস্যু আছে যেমন ইলেকশন কমিশন এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এই দুইটাকে সুপ্রিম কোর্ট ডিরেক্টিভ দিয়েছে যে তোমরা ইলেকটোরাল বন্ডস বায়ার্স এদের ইনফরমেশন তোমরা ডিসক্লোজ করো। তো এই RTI অ্যাক্টের অনেক ইউজ কিন্তু আছে যেটা আমরা জানি না এবং এটা আন্ডার ইউজড। তো এটা দেখে নেবেন পুরো আর্টিকেলটা। ইনডমিটেবল মার্চ, এ কোল্ড ওয়েলকাম টু ইয়াহিয়া। তাহলে আজকের দিনে 15ই মার্চ 2024-এ 1971-এ কী হচ্ছিল, আমরা মুক্তিযুদ্ধের সময় কী হচ্ছিল এটা একটু দেখি। এ কোল্ড ওয়েলকাম টু ইয়াহিয়া, ইয়াহিয়াকে একটা খুবই কোল্ড ঠান্ডা একটা ওয়েলকাম জানানো হয়। President Yahya Khan arrived in Dhaka to a notable absence of local political leaders at the airport with heavy security measures in place. তো ইয়াহিয়া আসলো এবং তার ওয়েলকামটা হয় হচ্ছে নোটেবল অ্যাবসেন্স, পলিটিক্যাল লিডার যারা ছিল তাদের কোনো উপস্থিতি ছিল না, অ্যাবসেন্স, তাদের অনুপস্থিতির মাধ্যমেই কিন্তু এয়ারপোর্টে সে আসে এবং সিকিউরিটি মেজার্স, অনেক ভারী সিকিউরিটি মেজারের মধ্যে সে ছিল। Siddiq Salik, a Pakistan Army public relations officer, described the atmosphere as eerie and no official reception and black flags displayed by many houses reflecting opposition to Yahya's visit. তো বলছে খুবই সিদ্দিক সালিক নামে একজন ব্যক্তি, এই যে পাকিস্তান পাবলিক রিলেশন অফিসার, তো উনি বলছে এই পরিবেশটাকে সে বর্ণনা দিল যে ইরি একটা পরিবেশ। ইরি মানে কি খুবই কেমন জানি
আমরা বলি না কেমন থমথমে একটা পরিবেশ, তো ওরকম একটা পরিবেশ ছিল যেখানে কালো পতাকা দেখানো হয়েছিল বিভিন্ন বাসায়। এটা কি বোঝালো যে অপোজিশন, ইয়াহিয়ার আশাটা পছন্দ করছে না জনগণ। Bhutto declined Yahya's request to accompany him to Dhaka, citing Mujib's declaration of independence. তাহলে ভুট্টো ইয়াহিয়ার রিকোয়েস্ট কি করলো, ডিক্লাইন করে দিল, রিজেক্ট করে দিল ঢাকাতে আসার ক্ষেত্রে। মানে ভুট্টোকে আনতে চেয়েছিল ইয়াহিয়া একসাথে, কিন্তু ভুট্টো আসে নাই। এবং মুজিবের যে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার যেই ঘোষণা, সেটা ভুট্টো জানিয়ে দেয় ইয়াহিয়াকে। ইয়াহিয়া সিমড মোর ইন্টারেস্টেড ইন কনসোলিডেটিং পাওয়ার দ্যান ইন প্রিজার্ভিং দ্য ইউনিটি অফ পাকিস্তান, অ্যাকর্ডিং টু দি GW চৌধুরী, এ ক্লোজ কনফিডেন্ট। একটা ক্লোজ কনফিডেন্ট মানে খুবই কাছের বন্ধু, সে বলছে যে ইয়াহিয়ার ইন্টারেস্টটা ছিল শক্তি, পাওয়ারকে আরও শক্তিশালী করা, ক্ষমতাকে আরও শক্তিশালী করা, রাদার দ্যান ঐক্য, পাকিস্তানের ঐক্য রক্ষা করার থেকে ক্ষমতাকে শক্তিশালী করাতেই সে ব্যস্ত ছিল ইয়াহিয়া। Yahya convened a military conference on March 15, 1971, but no in-depth study of the political situation was presented and no recommendations were made. Yahya কি করলো, একটা কনফারেন্স করলো, মিলিটারি কনফারেন্স, এবং কোনো ইনডেপথ স্টাডি ছিল না। পলিটিক্যাল সিচুয়েশন, রাজনৈতিক অবস্থার কোনো ইনডেপথ স্টাডি ওই কনফারেন্সে ছিল না। Yahya expressed intentions to confront Mujib, planning to initially cold shoulder him and gauge his reaction before deciding further action. Yahya তার মুজিবকে কনফ্রন্ট করার, মুখোমুখি হওয়ার ইন্টেনশন ছিল, এবং পোটেনশিয়ালি এই যে প্ল্যানিং টু ইনিশিয়ালি কোল্ড শোল্ডার হিম, প্রথম প্ল্যান করেছে যে তাকে একটা শান্ত একটা দিবে, লুক দিবে। কোল্ড শোল্ডার মানে কি, মানে হচ্ছে তার সাথে খুব একটা পাত্তা দিবে না, এরকম একটা ইন্টেনশন ছিল। এবং তারপরে ডিসাইড করবে যে ফিউচারে কি করবে। মুজিব ওয়াজ এক্সপেক্টেড টু ডিমান্ড অ্যান ইমিডিয়েট হ্যান্ড ওভার অফ পাওয়ার টু দি আওয়ামী লীগ in East Pakistan, reduction of military presence and convening of the National Assembly, according to Arthur K. Blood, the American Consul General in Dhaka. তাহলে মুজিব থেকে আশা করেছিল সবাই যে ইমিডিয়েট হ্যান্ড ওভার করতে হবে, আওয়ামী লীগকে ক্ষমতা হস্তান্তর করতে হবে, পূর্ব পাকিস্তানের ক্ষমতা হস্তান্তর করতে হবে, এবং মিলিটারি প্রেজেন্স, এই সেনাবাহিনীর উপস্থিতি কমাতে হবে, এবং কনভিনিং অফ ন্যাশনাল অ্যাসেম্বলি, ন্যাশনাল গণপরিষদ অধিবেশন ডাকতে হবে। আর্চার কে ব্লাড বলছে, এই যে আমেরিকান কনসুল ইন ঢাকা। Any attempt by Yahya to use force would reportedly lead to an instant declaration of independence by Mujib. ইয়াহিয়া যদি কোনো শক্তি প্রয়োগ করতে চায়, কোনো উদ্যোগ যদি নিতেই চায়, তাহলে সাথে সাথে মুজিব হচ্ছে স্বাধীনতার ঘোষণা করে দিবে। US economy unlikely to see stagflation. তাহলে এখানে US ইকোনমি নিয়ে একটা কথা আছে, এবং নতুন একটা ওয়ার্ড হচ্ছে, সেটা হচ্ছে স্ট্যাগফ্লেশন। এটা একটা শর্ট নোট চলে আসতে পারে, হোয়াট ইজ স্ট্যাগফ্লেশন। ইকোনমি নিয়ে, অর্থনীতি নিয়ে, তো আমরা একটু দেখে নিই। Treasury Secretary Janet Yellen stated the US economy isn't expected to face stagflation, with inflation likely to ease as housing costs decrease. বলছে ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন বলছে যে আমেরিকার অর্থনীতি স্ট্যাগফ্লেশন অভিজ্ঞতা করবে না, স্ট্যাগফ্লেশন হবে না। কারণ হচ্ছে ইনফ্লেশন লাইকলি টু ইজ, আস্তে আস্তে মুদ্রাস্ফীতিটা কমে আসবে। মূল্যস্ফীতি, ইনফ্লেশন মানে হচ্ছে মূল্যস্ফীতি কমে আসবে, এবং হাউজিং কস্টটা কমে আসবে। Yellen highlighted a decline in rental prices for new apartments in many parts of the country. তো Yellen বলছে নতুন অ্যাপার্টমেন্টের দাম কিন্তু কমে গিয়েছে বিভিন্ন এলাকায়, দেশের বিভিন্ন জায়গায় নিউ অ্যাপার্টমেন্টের দাম কমে গেছে। জেপি মর্গান চেস CEO জেমি ডায়মন্ড had previously mentioned the possibility of stagflation, a scenario of economic stagnation combined with rising cost. তাহলে স্ট্যাগফ্লেশনটা কি এখানে বলছে? স্ট্যাগফ্লেশন হচ্ছে একটা সিচুয়েশন যেটা
এ সিনারি অফ ইকোনমিক স্ট্যাগনেশন, যেখানে অর্থনৈতিক স্ট্যাগনেশন, অর্থনৈতিক স্থবিরতা থাকে, এবং কম্বাইন্ড উইথ রাইজিং কস্ট, যেখানে খরচ বেড়ে যায়। তো এই দুটো জিনিস যখন ঘটবে, অর্থনৈতিক স্থবিরতা এবং দাম বৃদ্ধি, খরচ বৃদ্ধি, তো এই দুটো ঘটনা একসাথে ঘটলে হবে স্ট্যাগফ্লেশন। তো এই ঘটনাটা, এই স্ট্যাগফ্লেশনের কথা বলেছিল জেপি মর্গান চেজের সিইও জেমি ডায়মন্ড। এটা হতে পারে, সে এটা বলেছিল যে স্ট্যাগফ্লেশন হতে পারে। ইয়েলেন এমফাসাইজড হাউজিং কস্ট অ্যাজ দ্য মেজর কন্ট্রিবিউটর টু অনগোয়িং ইনফ্লেশন, অ্যান্টিসিপেটিং এ ডিক্রিজ দিস ইয়ার টু এলিভিয়েট প্রাইস প্রেশার্স। ইয়েলেন এমফাসাইজ করেছে যে হাউজিং কস্ট হচ্ছে একটা মেজর কন্ট্রিবিউটার এই ইনফ্লেশনের ক্ষেত্রে, মূল্যস্ফীতির ক্ষেত্রে, এবং অ্যান্টিসিপেটিং এ ডিক্রিজ দিস ইয়ার টু এলিভেট প্রাইস প্রেশার। আস্তে আস্তে বলছে যে এই বছরে একটা কমে যাবে, দামটা কমে যাবে, এটাই অ্যান্টিসিপেট করছে, ধারণা করছে। She expressed regret over previously characterizing US inflation as transitory, as price increase have persisted longer than expected. তো সে রিগ্রেট প্রকাশ করছে, যে সে আসলে আক্ষেপ প্রকাশ করছে, দুঃখ প্রকাশ করেছে যে সে এর আগে ইউএসের, আমেরিকার মূল্যস্ফীতিকে সে বলেছে ট্রানজিটরি, সাময়িক বলেছিল। তো বলছে এটা আমার বলা উচিত হয়নি, সাময়িক বলাটা উচিত হয়নি, এবং যেহেতু প্রাইস বেড়েই যাচ্ছে, তো এটা সাময়িক ছিল না আসলে, এই কারণে বলছে যে এটা আমি দুঃখ প্রকাশ করছি, এটা সাময়িক ছিল না, প্রাইস এখনও বাড়ছে। Despite consumer inflation falling from a peak in 2022, it unexpectedly accelerated in February to 3.2%, indicating challenges in lowering prices. বলছে যে কনজিউমার ইনফ্লেশন 2022-এ অনেক বেশি ছিল, পিক ছিল, হাইয়েস্ট ছিল, এবং তারপরে কমতে কমতে এটা ফেব্রুয়ারিতে একটু বেড়েছে 3.2%, যেখানে এটা এখনও প্রাইস কমার ক্ষেত্রে এটা একটা চ্যালেঞ্জ, কারণ ফেব্রুয়ারিতে 3.2% এটা এখনও বেড়েছে। ইয়েলেন noted increased credit card spending among some consumers, attributing it to the normalization rather than a concerning trend, as savings have been partially depleted. তো ইয়েলেন আরও বলছে যে ক্রেডিট কার্ড স্পেন্ডিং বেড়ে গিয়েছে কনজিউমারের মধ্যে, এবং এটা বলছে এটা নর্মালাইজেশন হয়ে গিয়েছে, রাদার দ্যান এ কনসার্নিং ট্রেন্ড। এটা একটা উদ্বেগমূলক ট্রেন্ড না, বরং এটা নর্মালাইজেশন, কারণ সেভিংস হ্যাভ বিন পার্শিয়ালি ডিপ্লিটেড, কারণ মানুষের সেভ করার প্রবণতা কমে গিয়েছে এবং ক্রেডিট কার্ড ব্যবহারটা বেড়ে গিয়েছে। ব্র্যাক ব্যাংক লঞ্চেস ব্যাংক অ্যাসুরেন্স, এই নতুন একটা শর্ট নোট হচ্ছে ব্যাংক অ্যাসুরেন্স, ঠিক আছে? এটা কিন্তু একটা শর্ট নোট আকারে চলে আসবে, এই কারণে আমি দিয়েছি। আমরা এখন দেখব ব্যাংক অ্যাসুরেন্স আসলে কি। এটা স্টার বিজনেস রিপোর্টে এসেছে, এটা কত তারিখে? এটা হচ্ছে 15 মার্চ। তাহলে ব্যাংক অ্যাসুরেন্স হচ্ছে শর্ট নোট। তো আমরা এখন দেখি ব্যাংক অ্যাসুরেন্স কি। ব্র্যাক ব্যাংক লঞ্চড ইটস ব্যাংক অ্যাসুরেন্স সার্ভিস প্রোভাইডিং কাস্টমার্স ডাইরেক্ট অ্যাক্সেস টু ইন্স্যুরেন্স প্রোডাক্টস থ্রু ব্যাংক। তাহলে ব্যাংক অ্যাসুরেন্স হচ্ছে দুটো ওয়ার্ডের সমন্বয়, ব্যাংক এবং ইন্স্যুরেন্স, যেটা প্রোভাইড করবে কাস্টমারদেরকে ডাইরেক্ট অ্যাক্সেস টু ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স দিবে থ্রু ব্যাংকের মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে ইন্স্যুরেন্স দিলে বলতে হবে ব্যাংক অ্যাসুরেন্স। This service includes both life and non-life insurance products and will be accessible to at all bank branches nationwide. তাহলে এই প্রোডাক্টটা বা এই সার্ভিসটা, ব্যাংক অ্যাসুরেন্স সার্ভিসটা লাইফ ইন্স্যুরেন্সও হতে পারে, আবার নন লাইফ ইন্স্যুরেন্সও হতে পারে। অর্থাৎ আমরা লাইফ ইন্স্যুরেন্স করি, জীবনের বিমা, জীবন বিমা, সেটাও হতে পারে, আবার অন্যান্য বিমাও হতে পারে, নন লাইফ ইন্স্যুরেন্সও হতে পারে। এবং পুরো দেশব্যাপী এটা কি হবে, প্রত্যেকটা ব্রাঞ্চে এটা থাকবে, অ্যাভেলেবল থাকবে। সেলিম আরএফ হুসেন, ম্যানেজিং ডিরেক্টর অফ ব্র্যাক ব্যাংক, হাইলাইটেড দ্য ইনক্রিজিং ডিমান্ড ফর ইন্স্যুরেন্স প্রোডাক্টস অ্যালংসাইড ব্যাংকিং সার্ভিসেস। তাহলে এই যে সেলিম আরএফ হুসেন, ম্যানেজিং ডিরেক্টর ব্র্যাক ব্যাংকের, উনি এমফাসাইজ করছে যে আস্তে আস্তে ইনক্রিজিং ডিমান্ড, ইন্স্যুরেন্সের অনেক ডিমান্ড বাড়ছে, অন্যান্য ব্যাংকিং সার্ভিসের সাথে সাথে ইনক্রিজিং ডিমান্ড ফর ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্সের ডিমান্ড বেড়ে গেছে। Collaboration between banks and insurance companies aims to offer convenient access to insurance products, fostering trust and confidence. বলছে
বিভিন্ন ব্যাংক এবং ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে যে কোলাবোরেশন, একসাথে কাজ করাটা, সেটা আসলে এবং কনভিনিয়েন্ট অ্যাক্সেস, খুব সুবিধা নিয়ে মানে অ্যাক্সেস, ইন্স্যুরেন্স প্রোডাক্টের প্রতি যে একটা যেই অ্যাক্সেস পাচ্ছে কাস্টমাররা, এটা আসলে ট্রাস্ট এবং কনফিডেন্স বাড়িয়ে দিচ্ছে, ফস্টার করছে, ঠিক আছে, আস্থা এবং আত্মবিশ্বাসটা বাড়িয়ে দিচ্ছে কনজিউমারদের মধ্যে। দ্য পার্টনারশিপ ইজ এক্সপেক্টেড টু বুস্ট ইন্স্যুরেন্স পেনেট্রেশন, প্রমোট ফিনান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড প্রোভাইড ফাইন্যান্সিয়াল সিকিউরিটি। এই পার্টনারশিপটা কি করবে? ইন্স্যুরেন্স পেনেট্রেশনটা বাড়াবে, অর্থাৎ বেশি বেশি মানুষ ইন্স্যুরেন্স করবে। প্রমোট ফিনান্সিয়াল ইনক্লুশন মানে মানুষ ফিনান্সিয়াল অন্তর্ভুক্তির মধ্যে চলে আসবে, এবং প্রোভাইড ফিনান্সিয়াল সিকিউরিটি এবং আর্থিক নিরাপত্তাও দিবে। BRAC Bank plans to initially offer insurance products from MetLife Bangladesh and Green Delta Insurance with intentions to partner with some insurance companies in the future. তো BRAC Bank প্রথমে হচ্ছে MetLife বাংলাদেশ এবং গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স, এই দুটো কোম্পানির সাথে আগে পার্টনারশিপ করেছে, কিন্তু ভবিষ্যতে আরও ইন্স্যুরেন্স কোম্পানির সাথে তারা কাজ করবে। Ala Ahmed, CEO of MetLife Bangladesh, expressed their vision to expand insurance reach by partnering with BRAC Bank, a leading and trusted financial institution in Bangladesh. তাহলে CEO of MetLife এই যে আলা আহমেদ, উনিও বলছে ওনার ভিশনটা উনি এক্সপ্রেস করেছে যে কিভাবে সে ইন্স্যুরেন্স সার্ভিসকে আরও এক্সপ্যান্ড করবে, এবং ব্র্যাক ব্যাংক দিয়ে শুরু করলো আর কি। সো এটা শর্ট নোটের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ব্যাংক অ্যাসুরেন্স। আচ্ছা, ইন্ডিয়ান এসসি টু হিয়ার প্লিজ সিকিং স্টে অন CAA রুলস। আচ্ছা, নিউ দিল্লি ডিসমিসেস ওয়াশিংটনস কনসার্ন অ্যাবাউট ইটস সিটিজেনশিপ ল অ্যাজ মিসপ্লেসড। তো এই যে নিউ দিল্লি ওয়াশিংটনের একটা কনসার্ন, এটা ডিসমিস করে দিয়েছে। ওয়াশিংটন একটা কনসার্ন দেখিয়েছে যেটা মিসপ্লেসড, এই নতুন যে লটা এটা আসলে একটা মিসপ্লেস একটা ল। আমরা এখন দেখি কি আছে আর্টিকেলে। ইন্ডিয়ার সুপ্রিম কোর্ট অ্যানাউন্সড ইট উইল হিয়ার পেটিশনস সিকিং এ স্টে অন ইমপ্লিমেন্টেশন অফ দ্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট রুলস 2024। তাহলে ইন্ডিয়ার সুপ্রিম কোর্ট অ্যানাউন্স করেছে যে এই ইমপ্লিমেন্টেশনটার উপরে স্টেটা হচ্ছে তারা হিয়ার করবে পেটিশন, আর যত পিটিশন আছে তারা হিয়ার করবে। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, অর্থাৎ এটার বাস্তবায়নের উপরে অনেকে প্রতিবাদ জানিয়েছে, তো এটা যারা রিট পিটিশন করবে এই পিটিশনটা শুনবে হচ্ছে সুপ্রিম কোর্ট। ভেরিয়াস পিটিশনার্স ইনক্লুডিং দ্য ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ filed interlocutory stay applications after the government notified the rules। তাহলে অনেক পিটিশনার আছে যারা এই যে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগও ফাইল করেছে ইন্টারলোকিউটরি স্টে, ঠিক আছে, অ্যাপ্লিকেশনস আফটার দি গভর্নমেন্ট নোটিফাইড দ্য রুলস। তাহলে এখানে তারা পিটিশন করেছে যেন এই রুলটা না হয়, ইমপ্লিমেন্ট যাতে না হয়। Senior lawyer Kapil Sibal, representing the IUML, argued that once citizenship is granted to migrant Hindus, it cannot be revoked, urging an expedited hearing। তো বলছে যদি একবার যদি এটা ইমপ্লিমেন্টেড হয়ে যায় এবং যারা হিন্দু আছে, মাইগ্রেন্ট যারা হিন্দু, অভিবাসী যারা হিন্দু আছে, তারা যদি একবার সিটিজেনশিপ পেয়ে যায় এটা আর রিভোক করা যাবে না, মানে এটা আর ক্যান্সেল করা যাবে না। এই কারণে খুবই আর্জেন্ট এক্সপেডাইটেড হিয়ারিং চেয়েছে এই যে একজন লয়ার বলছে। চিফ জাস্টিস DY Chandrachud stated that all cases related to this matter will be heard on Tuesday। তাহলে মঙ্গলবার শুনবে, চিফ জাস্টিস বলছে যে সব কেসগুলো শুনবে তারা। The Citizenship Amendment Act grants citizenship to the persecuted Hindus, Christians, Sikhs, Buddhists, Parsis and Jains who entered India from neighboring countries until 2014। তাহলে এই সিটিজেনশিপ অ্যাক্টটা কি করবে? সিটিজেনশিপ দিবে যারা হিন্দু, শিখ, পার্সি, বুদ্ধিস্ট, খ্রিস্টিয়ান, জৈন যারা 2014 পরে ঢুকেছে, 14 আগে হচ্ছে ঢুকেছে ইন্ডিয়াতে। India's foreign ministry criticized the US for expressing concern about the law's implementation, stating the comments were misplaced, misinformed and unwarranted। তো ইন্ডিয়ার ফরেন মিনিস্ট্রি বলছে, ক্রিটিসাইজ করেছে আমেরিকাকে যে তোমরা কনসার্ন দেখাচ্ছ
এটা আসলে দরকার নাই, আননেসেসারি, মিসপ্লেসড, মিসইনফর্মড এবং আনওয়ারেন্টেড। আনওয়ারেন্টেড মানে কি? অযাচিত। তো তোমাদের কনসার্নটা অযাচিত। The ministry spokesperson emphasized India's pluralistic traditions and rejected concern about minority treatment, accusing critics of engaging in vote bank politics. তো মিনিস্ট্রি স্পোকসম্যানরা বলেছে, আরও বলেছে যে ইন্ডিয়ার প্লুরালিস্টিক ট্রেডিশন মানে কি? বহু জাতি ভিত্তিক, প্লুরালিস্টিক মানে বহু জাতি, বহু কালচারাল যে একটা ট্রেডিশন আছে, ঐতিহ্য আছে, এবং রিজেক্টেড কনসার্নস অ্যাবাউট দি মাইনরিটি ট্রিটমেন্ট, বলছে যে মাইনরিটিদের উপরে, সংখ্যালঘুদের উপরে যে ট্রিটমেন্ট করা হয়, এটার যে ক্রিটিসিজম, উদ্বেগটা দেখাচ্ছে আমেরিকা, এটা খুবই কি রিজেক্ট করেছে। সে বলছে এটা ঠিক না। The law provides a fast track for citizenship to persecuted minorities from neighboring countries including Hindus, Sikhs, Parsis, Buddhists, Jains and Christians. এই লটা একটা ফাস্ট ট্র্যাক সিটিজেনশিপ দিবে কাদেরকে? যারা প্রতিবেশী দেশ থেকে ঢুকেছে, হিন্দু, শিখ, পার্সি, বুদ্ধিস্ট এবং জৈন খ্রিস্টানদের উপরে একটা সিটিজেনশিপ দিবে। Besides the US, the United Nations also expressed concerns about the law's implementation, particularly as it coincides with the upcoming general elections where Modi seeks re-election. এই আমেরিকার সাথে সাথে জাতিসংঘও কিন্তু কনসার্ন মানে উদ্বেগ প্রকাশ করেছে এই লটা নিয়ে, এই লটার বাস্তবায়ন নিয়ে। কেন এই আইনটা বাস্তবায়ন হলে, এই আইনটা বাস্তবায়ন করছে কেন? কারণ সামনে মোদি নতুন করে রি-ইলেকশনে মানে নতুন করে পুনর্নির্বাচিত হওয়ার জন্য এই লটা বাস্তবায়ন করছে, এই জন্য জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছে। দি এজ অফ এআই, ইজ বাংলাদেশ মিসিং অ্যান অপরচুনিটি? তাহলে আমরা জানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে আমাদের বিশেষ রিটেন সিলেবাসে শর্ট নোট আকারে চলে আসতে পারে। কোথায় বলেন তো? বিজ্ঞানে, আইসিটিতে, জেনারেল সায়েন্সে এবং কম্পিউটারের যে পার্টটা আছে আমাদের 25 মার্কের কম্পিউটার পার্টটা দিতে হয়। ঠিক আছে, জেনারেল সায়েন্সে 60 মার্ক, 25 মার্ক হচ্ছে কম্পিউটারে এবং 15 হচ্ছে আমাদের ইলেকট্রনিক্স। তাহলে 25 মার্ক যে কম্পিউটার সেখানে চলে আসতে পারে এআই। তো এই কারণে আমরা পেপারে আসলে কিন্তু পড়তে হবে। যেমন দেখি, বাংলাদেশ ইজ অ্যাট এ পিভোটাল মোমেন্ট কনসার্নিং দি অ্যাডপশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স which is rapidly revolutionizing the world. তাহলে বাংলাদেশ একটা পিভোটাল মোমেন্টে আছে, একটা খুবই দিক নির্দেশক একটা মুহূর্তে আছে, যে মুহূর্তে আসলে অ্যাডপশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে গ্রহণ করার জন্য, হ্যাঁ, এবং যেটা র্যাপিডলি রেভলিউশনাইজিং দ্য ওয়ার্ল্ড, পুরো বিশ্বকে একদম বৈপ্লবিক আকারে চেঞ্জ করে দিচ্ছে এআই। এবং বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ একটা মুহূর্তে দাঁড়িয়ে আছে যে এটাকে এআইকে গ্রহণ করবে নাকি করবে না। Following the launch of advanced AI models like ChatGPT by OpenAI, Google and Microsoft, AI tools have become proficient in various tasks, showing significant progress in accuracy. তাহলে বলছে the advanced AI models like এই যে ChatGPT by OpenAI, তাহলে OpenAI এর দ্বারা ChatGPT এটা কিন্তু আপনাদের চলে আসবে আমার বিসিএস রিটেনে ইসে চলে আসবে, টেকনোলজি পার্টে, আইসিটি এবং কম্পিউটার যে পার্টটা আছে বললাম যে ওখানে চলে আসতে পারে। ঠিক আছে, ChatGPT কি চলে আসবে, OpenAI লিখুন, বা আপনাদের এমসিকিউতে চলে আসবে কে করেছে ChatGPT, কার দ্বারা হয়েছে, লঞ্চ হয়েছে, সেটা হচ্ছে OpenAI। তাহলে বলছে যে বাংলাদেশে ফলোইং দ্য লঞ্চ অফ এই যে অ্যাডভান্স এআই মডেলগুলো, গুগল, মাইক্রোসফট, AI tools have become proficient in various tasks, showing significant progress in accuracy. বলছে যে অনেক সিগনিফিক্যান্ট গুরুত্বপূর্ণ প্রগ্রেস দেখিয়েছে অ্যাকুরেসিতে এইসব টুলসগুলো। Examples like Boston Dynamics robot demonstrates AI's ability to imitate animals convincingly, hinting at the increasing use of AI technology globally. তাহলে এই যে বলছে বোস্টন ডিনামিক্স রোবট ডেমনস্ট্রেট করেছে কিভাবে অ্যানিমালদেরকে ইমিটেট করা যায়, জন্তু জানোয়ারদেরকে কিভাবে নকল করা যায় কনভিন্সিংলি, একদম সবাইকে কনভিন্সিং করতে পারবে যে এরা আসলে সত্যিকারই জন্তু। ঠিক আছে, তো বলছে হিন্টিং অ্যাট দি ইনক্রিজিং এআই
টেকনোলজি গ্লোবালি। তাহলে এটা আসলে দেখাচ্ছে যে কিভাবে বৈশ্বিক যে এআই টেকনোলজির ব্যবহারটা বেড়ে যাবে, এটাই দেখাচ্ছে। India's recent approval of a 1.25 billion investment in AI projects underscores the growing importance of AI, with the country's AI market projected to reach 17 billion by 2027. তাহলে 2027 মধ্যে 17 বিলিয়ন হয়ে যাবে ইন্ডিয়ার এআই মার্কেট, এবং ইন্ডিয়া কিন্তু অলরেডি $1.25 বিলিয়ন এআই প্রজেক্টে ইনভেস্ট করেছে। এটাই বলছে যে কিভাবে এআই এর ইম্পর্টেন্সটা, গুরুত্ব বাড়ছে, এটাই বোঝাচ্ছে ইন্ডিয়ার এই উদ্যোগ। বাংলাদেশ ফেসেস এ ডিসিশন কন্টিনিউ ইম্পোর্টিং টেকনোলজি অর ইনভেস্ট ইন ডেভেলপিং ইটস ওন এআই স্ট্র্যাটেজি সিমিলার টু ইটস নেইবার ইন্ডিয়াস অ্যাপ্রোচ। তো বাংলাদেশের কাছে দুটো পথ খোলা আছে, এক হচ্ছে টেকনোলজি ইম্পোর্ট করতে হবে, আমদানি করো, অথবা ইনভেস্ট করো, নিজে ডেভেলপ করো এআই স্ট্র্যাটেজি, নিজের নিজস্ব একটা এআই স্ট্র্যাটেজি ডেভেলপ করার ক্ষেত্রে বিনিয়োগ করতে হবে বাংলাদেশের। কাদের দেখে? ইন্ডিয়াদের মতো, ইন্ডিয়ার অ্যাপ্রোচ দেখে। A long-term plan is necessary, starting with special allocations for AI research in universities and promoting research in higher education. তাহলে একটা লং টার্ম, একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা হচ্ছে দরকার। স্টার্টিং উইথ স্পেশাল অ্যালোকেশনস ফর এআই রিসার্চ ইন ইউনিভার্সিটি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এআই রিসার্চের ক্ষেত্রে স্পেশাল অ্যালোকেশন, বিশেষ বরাদ্দ দিতে হবে, এবং রিসার্চ করতে হবে, হায়ার এডুকেশনে প্রমোট করতে হবে, উচ্চ শিক্ষাতে গবেষণাকে প্রমোট করতে হবে। Professor Rokonujaman of North South University highlights the promising prospects of AI technology, emphasizing the need for extensive research and innovation to capture the AI market's benefits effectively. তাহলে এই যে প্রফেসর, নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রফেসর রকনুজ্জামান, উনি বলছেন যে এআই এর প্রসপেক্ট, ভবিষ্যৎটা খুবই প্রমিজিং, মানে খুবই নির্ভরশীল, এবং দ্য নিড ফর এক্সটেন্সিভ রিসার্চ, বিশদ আকারে গবেষণাটার প্রয়োজন আছে উনি বলেন, এবং ইনোভেশন টু ক্যাপচার দ্য এআই মার্কেটস বেনিফিটস ইফেক্টিভলি। এআই মার্কেটের বেনিফিটটা ক্যাপচার করার ক্ষেত্রে খুবই জরুরি হচ্ছে এক্সটেন্সিভ রিসার্চ, একদম বিশদ আকারে গবেষণা দরকার। এআই has passed its initial stagnant phase and is poised to reach the consumer market soon, indicating the importance of Bangladesh's timely involvement to maximize its benefits. তো বলছে এআই এর একটা টাইম ছিল যে সময়টা সে স্ট্যাগনেন্ট ছিল, এই যে স্ট্যাগনেন্ট ইনিশিয়াল ফেজ ছিল, শুরুর দিকে খুবই স্থবির একটা ফেজ ছিল, স্তর ছিল এআই, যখন শুধু থিওরি ছিল। এখন যেটা হয়েছে, কনজিউমার মার্কেটে ঢোকার জন্য এআই প্রস্তুত। তো এই কারণে বলছে যে ইন্ডিকেটিং বাংলাদেশের এখন সময় উপযোগী একটা ইনভলভ হতে হবে এর বেনিফিটটা নেওয়ার জন্য, এবং এই জন্য হচ্ছে বাংলাদেশের কাজ করতে হবে। এখন আমরা দেখব 16 মার্চে স্বাধীনতার সময়ে, মুক্তিযুদ্ধের সময় কি হচ্ছিল। বঙ্গবন্ধু কলস অন ইয়াহিয়া, তাহলে 16 মার্চ 1971 বঙ্গবন্ধু কলস অন ইয়াহিয়া, ইয়াহিয়াকে বলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেট উইথ প্রেসিডেন্ট ইয়াহিয়া খান on the morning of March 16 discussing the ongoing political situation. তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাথে দেখা করলো, ঠিক আছে, 16 মার্চ সকালে দেখা করলো, এবং পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি আলোচনা করলো। Yahya explained his decision to postpone the National Assembly, while Bangabandhu criticized him for not consulting the majority party leader. Yahya বলছে অ্যাসেম্বলি, ন্যাশনাল অ্যাসেম্বলি আরও দেরি করবে, পিছিয়ে দিল, যেখানে বঙ্গবন্ধু সমালোচনা করলো যে মেজরিটি পার্টি লিডার তুমি আমাদেরকে জিজ্ঞাসা করনি, মেজরিটি পার্টি লিডারকে জিজ্ঞাসা না করেই তুমি এই ডিসকাশন, এই অ্যাসেম্বলি পিছিয়ে দিলা। Bangabandhu insisted on the immediate withdrawal of martial law and transfer of power to elected representatives as essential demand. বঙ্গবন্ধু বলল মার্শাল লটা উইথড্র করো, এবং সাথে সাথে ক্ষমতা হস্তান্তর করো কাদের প্রতি? জনসাধারণের প্রতি, অর্থাৎ নির্বাচিত জনপ্রতিনিধির উপরে ক্ষমতা হস্তান্তর করো।
Yahya expressed reservations about withdrawing martial law due to legal difficulties, prompting discussions about interim arrangement. Yahya বলছে যে না, আইনত সমস্যা আছে, এখনই মার্শাল ল আমরা উইথড্র করতে পারবো না। কামাল হোসেন, directed by বঙ্গবন্ধু, proposed an interim arrangements order to address the legal vacuum during the transition period. তাহলে কামাল হোসেন কি করছে, বঙ্গবন্ধুর দ্বারা নির্দেশ পেয়ে বলছে যে একটা অন্তর্বর্তীকালীন অ্যারেঞ্জমেন্ট আমরা করতে পারি। এই ভ্যাকিউমটা, এখন আইনত যে ভ্যাকিউমটা তৈরি হয়েছে, ঠিক আছে, যে শূন্যতাটা তৈরি হয়েছে সেটার জন্য একটা অন্তর্বর্তীকালীন অ্যারেঞ্জমেন্ট আমরা করতে পারি। Meanwhile, India banned military aircraft flights over its territory to East Pakistan and required civilian planes from West Pakistan to make technical steps in India. ইতিমধ্যে ইন্ডিয়া আবার কি করেছে, মিলিটারি এয়ারক্রাফট ফ্লাইট বন্ধ করে দিয়েছে, নিষিদ্ধ করেছে, ইস্ট পাকিস্তানের উপরে দিয়ে যেতে পারবে না, এবং রিকোয়ার্ড সিভিলিয়ান প্লেনস ফ্রম ওয়েস্ট পাকিস্তান টু মেক টেকনিক্যাল স্টপস ইন ইন্ডিয়া। তাহলে পশ্চিম পাকিস্তান থেকে সিভিলিয়ান প্লেন আসতে হবে, ওই মিলিটারি প্লেন আসতে পারবে না ইস্ট ইন্ডিয়াতে যদি আসতে হয়, যদি ইন্ডিয়াতে যদি ঢুকতে হয় তাহলে পশ্চিম পাকিস্তান থেকে সিভিলিয়ান প্লেন আসতে হবে। বঙ্গবন্ধু labeled the recent hijacking incident as a conspiracy by the Pakistani government to delay power transfer, while Bhutto praised the hijackers as national heroes. যেখানে বঙ্গবন্ধু হাইজ্যাকিং ইনসিডেন্ট হয়েছে একটা, ঠিক আছে, বলছে যে এটা একটা ষড়যন্ত্র, পাকিস্তানি সরকারের এটা একটা ষড়যন্ত্র, ক্ষমতা হস্তান্তর দেরি করার ক্ষেত্রে একটা ষড়যন্ত্র। আর যেখানে ভুট্টো বলছে, হাইজ্যাকারদেরকে বলছে এটা একটা ন্যাশনাল হিরো তারা। A subsequent judicial inquiry found the hijackers to be Indian agents from Indian occupied Kashmir, highlighting tensions between India and Pakistan. তো একটা জুডিশিয়াল ইনকোয়ারি হয়েছে, বলছে যে তারা পেয়েছে হাইজ্যাকাররা আসলে ইন্ডিয়ার কাশ্মীর থেকে ইন্ডিয়ান এজেন্টস ছিল এই হাইজ্যাকার। তো বলছে যে ইন্ডিয়া এবং পাকিস্তানের যে টেনশনটা আরও বাড়িয়ে দিয়েছে এই কারণে। সো দ্যাটস ইট ফর টুডেজ ক্লাস। আশা করি আপনাদের কাজে দিবে। আপনাদের কমেন্ট সেকশনে উপরে নির্ভর করবে আমি এই সিরিজটা কন্টিনিউ করব কি না। এটা একটা পাইলট ক্লাস হিসেবে ধরে নেন, আমি পাইলট আকারে ছাড়লাম। যদি আপনাদের কমেন্ট থাকে যে এইভাবে আমি সাপ্তাহিক একটা অ্যানালিসিস দিব কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে, তাহলেই আমি ক্লাসটা কন্টিনিউ করব। নেক্সট উইকে দেখা হবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।